আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো দেখো আজকে আমরা কি করব, রসায়ন প্রথম পত্রের যে 4 নাম্বার অধ্যায়টা আছে রাসায়নিক পরিবর্তন, এইটার হাজারি স্যারে যতগুলো এমসিকিউ আছে সবগুলো সলভ করব, একটু বুঝে বুঝে করব। তো তোমরা চলো ক্লাসটা শুরু করে দিই। হ্যাঁ, 150টার মতো এমসিকিউ আছে, প্রত্যেকটা বুঝে করব। তো একটু ধৈর্য ধরে পুরো ক্লাসটা করো, ইনশাআল্লাহ তোমাদের আর সমস্যা হবে না এই অধ্যায় থেকে। তো চলো প্রথমেই দেখবা যে প্রথমে কি আছে, আন্তর্জাতিক রসায়ন দ্বারা স্বীকৃত সবুজ রসায়নের মূলনীতি কয়টি। তো আমরা প্রথমেই তোমাদের এই অধ্যায়ে কি আছে, গ্রিন কেমিস্ট্রি। তো গ্রিন কেমিস্ট্রি নামক একটা টপিক আছে, এই টপিকে দেখবা 12টা নীতি আছে। তো তোমরা কি করবে, এই 12টা নীতি একবার হইলেও হেডলাইনগুলো একটু রিডিং দিবা, ঠিক আছে। ম্যাক্সিমাম দেখবে তোমরা এগুলো বুঝবা, সহজ সহজ জিনিসই আছে যে কিভাবে আমরা কম বর্জ্য পদার্থ তৈরি করতে পারি। হ্যাঁ, আমাদের জন্য যে উৎপাদগুলো তৈরি হয় এগুলো যেন পরিবেশ বান্ধব হয়। তারপর অ্যাটম ইকোনমি যে বেশি হয়, অ্যাটম ইকোনমি নামে একটা কথা আছে, এটা যত বেশি হবে তত ভালো। তার মানে প্রথমে এটা হলো কয়টা, এটা হলো 12টা, ঠিক আছে, গেল। তারপরে 12টা নীতির মধ্যে কোনটা সঠিক নয়। দেখো, বজ্র পদার্থ রোধকরণ, হ্যাঁ এটা আছে, এটা সঠিক। সর্বোচ্চ অ্যাটম ইকোনমি, হ্যাঁ এইটাও সঠিক, কারণ অ্যাটম ইকোনমি আমাদের বেশি ভালো লাগবে। দুর্ঘটনা প্রতিরোধ, হ্যাঁ এটাও আছে, বিক্রিয়া হওয়ার জন্য যেন কোনো অ্যাক্সিডেন্ট না হয়। শ্রমিকদের স্বাস্থ্য ব্যবস্থা, দেখো এইটা একটু কেমন না, স্বাস্থ্যসেবা। এটা গ্রিন কেমিস্ট্রির মধ্যে তো একটা শ্রমিকের স্বাস্থ্যসেবা নিয়ে আমরা আলোচনা করবো না, তাহলে এটা বোঝা যাইতেছে যে অ্যান্সার হবে 2 এর ক। তারপর দেখো বিক্রিয়ার হারের একক কি, আমরা জানি বিক্রিয়ার হার কি লেখা যায়, ডেল ডেল সি, মানে বিক্রিয়া ঘনমাত্রা পরিবর্তন বাই কি সময়, ঘনমাত্রা পরিবর্তন বাই সময়। তাহলে ঘনমাত্রা পরিবর্তনের একক কি, ঘনমাত্রার একক যেটা সেটাই, মানে কি বড় হাতের এম। আর সময়ের একক সেকেন্ড, মানে এম এস ইনভার্স ওয়ান। তো বড় হাতের এম মানে কি মোল পার লিটার, আর সেকেন্ড ইনভার্স ওয়ান। তাহলে কি মোল পার লিটার সেকেন্ড ইনভার্স ওয়ান, ঠিক আছে, মোল পার লিটার সেকেন্ড ইনভার্স ওয়ান কোনটা, এই যে গ। এটা ভুল করো না, ঠিক আছে। বিক্রিয়ার হারের এককে বড় হাতের এম পার সেকেন্ড, মানে মোলার পার সেকেন্ড, অথবা মোল পার লিটার পার সেকেন্ড। বিক্রিয়ার বেগ হ্রাসের জন্য কোন তথ্যটি সঠিক, বিক্রিয়ার বেগ কমে যাইতে পারে কিসের কিসের জন্য, বিক্রিয়কের ঘনমাত্রার জন্য না। তুমি এখানে বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি করতেছো, তোমার বিক্রিয়ক যত বেশি থাকবে তোমার বিক্রিয়াটা তত তাড়াতাড়ি হইতে হবে, কারণ তার কাজ বেশি, তাড়াতাড়ি সমাপ্ত করতে হবে। এই জন্য বিক্রিয়কের ঘনমাত্রা বেশি হলে তাড়াতাড়ি বিক্রিয়া টা করবে, ঠিক আছে, বিক্রিয়ার বেগ বাড়বে। তাপমাত্রা তুমি যদি বাড়াও তাও কি বিক্রিয়ার বেগ বাড়বে। হ্রাসের জন্য কোনটা, তুমি যদি তাপমাত্রা বাড়াও তখন কি হবে, বিক্রিয়ক অণুর যে গ্যাসগুলো আছে এদের কি হবে, অণুগুলোর মধ্যে গতিশক্তি বাড়বে। গতিশক্তি বাড়ার কারণে ওরা তাড়াতাড়ি সংঘর্ষে লিপ্ত হবে আর তাড়াতাড়ি বিক্রিয়া করবে। তার মানে তাপমাত্রা বাড়াইলে বিক্রিয়ার হার বাড়ে, বিক্রিয়কের ঘনমাত্রা বাড়াইলে বিক্রিয়ার হার বাড়ে। সক্রিয়ণ শক্তি বৃদ্ধি, এইটা হবে অ্যান্সার। সক্রিয়ণ শক্তি সবসময় মনে করবা উল্টা, ঠিক আছে। সক্রিয়ণ শক্তি যত বাড়বে বিক্রিয়ার হার তত কমবে। সক্রিয়ণ শক্তি হলো একটা বাধা, এই বাধাটা ডিঙ্গাইয়া বিক্রিয়া হইতে হয়, তাহলে এই বাধাটা যত কম হবে তত বেশি বিক্রিয়াটা হবে। তাহলে এই সক্রিয়ণ শক্তি আমরা কমাই কিভাবে, মাধ্যমে প্রভাবক ইউজ করি। তাহলে প্রভাবকরা কি করে, এই সক্রিয়ণ শক্তি কি করে, সক্রিয়ণ শক্তি কমাই দেয়, ঠিক আছে। সক্রিয়ণ শক্তি কমায়, তুমি যদি তাপমাত্রা বাড়াও সক্রিয়ণ শক্তি কিন্তু কমবে না, ঠিক আছে। তাপমাত্রা বাড়লে সক্রিয়ণ শক্তি কমবে না, কিন্তু বিক্রিয়ার হার বাড়বে। কিন্তু তুমি যদি প্রভাবক ইউজ করো তখন সক্রিয় শক্তিও কমবে, প্লাস বিক্রিয়ার হারও বাড়বে, ঠিক আছে। তাহলে তাপমাত্রা বাড়াইলে বিক্রিয়ার হার বাড়ে, কিন্তু সক্রিয় শক্তি চেঞ্জ হয় না। বাট আমরা যদি প্রভাবক ইউজ করি তখন সক্রিয় শক্তিও কমে যায় আর বিক্রিয়ার হারও বেড়ে যায়, দুইটাই হয়, ঠিক আছে, দুইটা ভালো জিনিস হয়। তারপর দেখো তাপমাত্রার সাথে বিক্রিয়ার হারের সম্পর্ক কি, তাপমাত্রা বাড়লে বিক্রিয়ার হার বাড়বে, নর্মাল কথা। তাপমাত্রা বাড়াইলে অণুগুলোর মধ্যে, গ্যাস অণুগুলোর মধ্যে গতিশক্তি বাড়বে, ফলে তারা বেশি বেশি সংঘর্ষে লিপ্ত হবে, ফলে বেশি সংঘর্ষ হওয়া মানে কি বেশি বিক্রিয়া হওয়া। আচ্ছা, কোন বিক্রিয়ার হার সব থেকে বেশি, দেখো এখানে কি তুমি কি বুঝতে পারতেছো ওরা কিসের বেসিসে এই প্রশ্নটা করছে, কোন জায়গাটা পার্থক্য। র্যান্ডম 4টা বিক্রিয়া দিয়ে দিছে, এই 4টা বিক্রিয়া কিন্তু আমরা দেখি রসায়নে কিন্তু হয়। প্রথম বিক্রিয়াটাই দেখো যে কি দিছে, একটা প্রভাবক ইউজ করছে, এই জন্য প্রথম বিক্রিয়ার হার সব থেকে বেশি হবে, ঠিক আছে। তাহলে প্রভাবক ইউজ করার কারণে প্রথম বিক্রিয়ার হার সব থেকে বেশি। আমরা জানি প্রভাবক ইউজ করলে বিক্রিয়ার সক্রিয় শক্তি কমে যায়, ফলে বিক্রিয়ার হার বাড়ে। তারপর রাসায়নিক বিক্রিয়ায় কখন ডেল এইচ ইকুয়াল ডেল এন হবে, যখন আমার আয়তন স্থির, ঠিক আছে, যখন আয়তন স্থির। এগুলো একটা টপিক আছে তোমাদের বইয়ের মধ্যে দেখবা, ঠিক আছে। মুক্ত শক্তি পরিবর্তন, ডেল এইচ, ডেল ই, বিক্রিয়ার এনথালপি আর বিক্রিয়ার তাপ উৎপাদন, ঠিক আছে। ডেল এইচ হল কি, কতটা তাপ উৎপন্ন হইতেছে। আর ডেল ই মানে কি, মানে বিক্রিয়ার যে ই আছে, ঠিক আছে। ডেল এইচ মানে বিক্রিয়ার তাপ, আর ডেল ই মানে কি এনথালপির পরিবর্তন, ঠিক আছে। এই দুইটা সমান হবে কখন, যখন আয়তন স্থির থাকবে।
আয়তন স্থির হলে ডেল ইজ ইকুয়াল ডেল ই হয়। ঠিক আছে, এটা একটু মনে রাখো, তোমাদের একটা টপিক আছে বইয়ের মধ্যে, এটা একটু লেস ইম্পর্টেন্ট টপিক, তেমন একটা পড়ানো হয় না। আচ্ছা, কোনটি সাম্যাবস্থার বৈশিষ্ট্য নয়? দেখো সাম্যাবস্থার সুন্দর কয়েকটা বৈশিষ্ট্য আছে, যে সাম্যের স্থায়িত্ব, তাহলে সাম্যের স্থায়িত্ব এটা কিন্তু বৈশিষ্ট্য। উভয় দিক থেকে সুগম্যতা, এটাও বৈশিষ্ট্য। একটা সাম্যাবস্থা হবে কখন? এ আর বি সাম্যাবস্থা হবে কখন? যখন আমরা জানি বিক্রিয়ার শুরুতে বিক্রিয়কের ঘনমাত্রা অনেক বেশি থাকে, যত সময় যায় বিক্রিয়কের ঘনমাত্রা আস্তে আস্তে কমবে আর উৎপাদের ঘনমাত্রা আস্তে আস্তে বাড়বে। ঠিক আছে, তো আবার এরকম বাড়তে বাড়তে উৎপাদের ঘনমাত্রা বাড়তে বাড়তে একটা টাইমে উৎপাদ আবার বেশি হয়ে যায়, তখন সে আবার বিক্রিয়া করে বিক্রিয়ক তৈরি করে। তার মানে একটা ব্যালেন্স অবস্থা, একটা টাইমে যায় এই দুই পাশে প্রায় সমান হয়ে যায়, ওইটাকে আমরা বলি সাম্য অবস্থা বা ব্যালেন্স অবস্থা। তো এই সাম্য অবস্থা আসলে কি হয়? আমরা দেখে মনে করি যে সাম্য অবস্থায় আসলে বিক্রিয়কের ঘনমাত্রা আর উৎপাদের ঘনমাত্রা দুইটাই পরিবর্তন হয় না, বিক্রিয়কের ঘনমাত্রা যত ছিল ততই থাকবে, উৎপাদের ঘনমাত্রা যত ছিল ততই থাকবে। ঠিক আছে, বাট এখানে কিন্তু বিক্রিয়া হয়, এটা দেখে আসলে স্থির মনে হইতেছে যে কারো ঘনমাত্রা পরিবর্তন হইতেছে না, মানে কেউ তো কোনো দিকে যাইতেছে না, বাট আসলে কিন্তু যায়। হ্যাঁ, বিক্রিয়া 1 সেকেন্ডে যতটুকু হারায় সে উৎপাদ থেকে ততটুকুই 1 সেকেন্ডে লাভ করে, এই জন্য আসলে তার পরিবর্তন হয় না। তাহলে এটা কিন্তু একটা গতিশীল অবস্থা, সাম্য অবস্থা একটা গতিশীল অবস্থা। এই ক্ষেত্রে যে একক সময় যে পরিমাণ বিক্রিয়ক উৎপাদ তৈরি করে, একই পরিমাণ উৎপাদ বিক্রিয়ক তৈরি করে, তার মানে বিক্রিয়া হইতেছে, তার মানে এই দিক থেকেও বিক্রিয়া হইতেছে, এই দিক থেকেও বিক্রিয়া হইতেছে, এই জন্য উভয় দিক থেকে সুগমতা, এই কথাটা সঠিক। আর সাম্যের স্থায়িত্ব, এই যে সাম্য অবস্থাটা এমনিই থাকবে, অনন্তকাল এমনিই থাকবে, তুমি যদি তাপমাত্রা বা বাইরে থেকে কোনো প্রভাব চেঞ্জ না করো, সবসময় সাম্যটা এমনিই থাকবে। তার মানে সাম্যের স্থায়িত্ব এটা একটা বৈশিষ্ট্য, উভয় দিক থেকে সুগমতা এটা একটা বৈশিষ্ট্য, বিক্রিয়ার অসম্পূর্ণতা এটা একটা বৈশিষ্ট্য। বিক্রিয়া তো এখন অসম্পূর্ণই আছে, কারণ এই বাম বিক্রিয়া করে ডান তৈরি করতেছে, ডান বিক্রিয়া করে বাম তৈরি করতেছে, বিক্রিয়া যেহেতু চলতেছে, তার মানে কি বিক্রিয়া তো আসলে সম্পূর্ণ হয় নাই। তার মানে তিনটাই হলো সঠিক, মানে তিনটাই একটা সাম্য অবস্থার বৈশিষ্ট্য, বাট বিক্রিয়ার হার এটা দ্বারা কি বোঝাইছে এটা আসলে নাই। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে অ্যান্সার হবে এটা। বাট তোমাদের দেখবা বইয়ে তোমাদের হাজারি স্যারের অনুশীলনীতে মনে হয় এই যে খ নাম্বার অ্যান্সারটা আছে, তাহলে এগুলা যেগুলা ঝামেলাপূর্ণ কোশ্চেন এগুলা তোমরা একটু মার্ক করে রাখবা। ঠিক আছে, কারণ এটা ক্লিয়ার অ্যান্সার, মানে এটা গই হবে, কারণ বাকি তিনটা সুন্দর, এই তিনটা হলো সাম্যাবস্থার বৈশিষ্ট্য, বাট গ নাম্বার সাম্যাবস্থার বৈশিষ্ট্য না, বাট ওরা খ দিয়ে রাখছে। এরকম সামনে আরো দুই তিনটা আমি তোমাদের দেখাইতে পারবো যেগুলো আসলে কিন্তু ভুল হাজির সাইডে রাখছে। তাহলে ওই কয়টা এমসিকিউ তোমরা একদম ক্লিয়ার কাট মনে রাখবা, যে এমসিকিউ যদি দেখো যে ওই এমসিকিউ গুলার 4টা অপশন হুবহু প্রশ্ন আর অপশন হুবহু সেম, তাহলে তোমরা পারলে ভুলটা দাগাইতে পারো। ঠিক আছে, কারণ ওই ভুলটাই ওরা কিন্তু কাউন্ট করে। তুমি যখন দেখবা প্রশ্ন সেম, 4টা অপশন একদম হুবহু সেম, ঠিক আছে, তাহলে ওই ক্ষেত্রে তুমি অ্যান্সার যেটা থাকবে সেটাই দাগাইতে পারো, বুঝছো? বাট যদি দেখো যে কোনো একটা অপশন মিলছে কিন্তু বাকি তিনটা অপশন মিলতেছে না, প্রশ্ন আংশিক চেঞ্জ, সেই ক্ষেত্রে তোমার অঙ্ক করে বা পড়াশোনার মাধ্যমে যেটা তুমি সঠিক সেইটাই তুমি দেখাবো। ঠিক আছে, বাট কোনো কারণে এরকম কনফিউজিং কোশ্চেনে যদি দেখো 4টা অপশনই হুবহু বই থেকে, মানে ওই এমসিকিউটাই দিছে একদম সবকিছু, তাহলে সেই ক্ষেত্রে তুমি রিস্ক নিয়ে ভুলটাই একটু দাগায় আসবে। এবার দেখো নিচের কোনটি তাপ হারি বিক্রিয়া, আমরা এই যে কার্বন যদি আমরা অক্সিজেন দিয়ে পুরো এই কার্বন ডাইঅক্সাইড তৈরি, সেই ক্ষেত্রে তাপ উৎপন্ন হয় মাইনাস, মানে 393 এর মতো তাপ উৎপন্ন হয়। তারপরে যে মিথেন মানে হাইড্রোকার্বন এরও যদি পুরাই তাও তাপ উৎপন্ন হয়, এগুলো দহন বিক্রিয়া। এই পানির সাথে এটাও কিন্তু খ নাম্বার এটা হলো কি তাপ হারি। এই বিক্রিয়াটা একটু মনে রাখবে, এটা হয়তো খুব সম্ভবত গত বছর বা তার আগের বছর মেডিকেলে কিন্তু আসছে। ঠিক আছে, এটা ম্যাটের কোশ্চেন, তাহলে একটু মনে রাখবা যে এখানে নাইট্রোজেন আর অক্সিজেন, এটা হলো নাইট্রিক অক্সাইড, এটা হলো তাপ হারি বিক্রিয়া। কোনটা ঋণাত্মক প্রভাবক? এটা হলো গ্লিসারিন, গ্লিসারিন একটা ঋণাত্মক প্রভাবক। তারপর কি H3PO4, এটা হলো ঋণাত্মক প্রভাবক। ঠিক আছে, তারপর থেকে কোনটা প্রভাবক বিষ? এই যে এস আর্সেনিক অক্সাইড, এটা হলো প্রভাবক বিষ। তারপর আরো কি আছে? ধূলিকণা। ঠিক আছে, ধূলিকণা আর্সেনিক অক্সাইড এটা হলো কি প্রভাবক বিষ। তাহলে এরা কি করে? এরা হলো প্রভাবকের যে ক্ষমতা, মেইন যে প্রভাবক তার ক্ষমতা কমায় দেয়। ঠিক আছে, এরা মেইন যে প্রভাবক তার ক্ষমতা কমায় দিবে। কে ডাব্লিউ দ্বারা কি বোঝায়? পানির আয়নিক গুণফল। ঠিক আছে, এই যে পানির আয়নিক গুণফল, এটা 25°C তাপমাত্রায় কত? 10⁻⁻14। ঠিক আছে, 10⁻⁻14। তো এইটা তাপমাত্রা যত বাড়াবা তত বাড়বে। কোনো কারণে যদি এমসিকিউ আসে নিচের কত তাপমাত্রায় পানি আয়নিক গুণফল সর্বোচ্চ, তাহলে তাপমাত্রা যত বেশি হবে তত বেশি হবে, তাহলে ওইটাই দিবা। তারপর এখানে দেখো স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে প্রভাব কোনটা? এই সালফিউরিক অ্যাসিডের প্রভাব কোনটা? এটা হলো প্লাটিনাম আর ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড। প্লাটিনাম চূর্ণ থাকতে পারে, ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইডে থাকতে পারে, আবার নাইট্রিক অক্সাইডে থাকতে পারে। এই তিনটাই মনে রাখো, তিনটাই। এক্ষেত্রে প্লাটিনাম চূর্ণ আর ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড মানে এরা আসলে কঠিন, আর নাইট্রিক অক্সাইড কিন্তু গ্যাস। তাহলে এই তিনটাই আমরা প্রভাবক হিসেবে ইউজ করি। ঠিক আছে, যেহেতু এখানে একটা দিছে, আর এখানে এই যে দেখো একটা বিক্রিয়া দিছে, বিক্রিয়ায় এখানে ডেল এইচ -192 কিলো জুল দিছে। এটা দ্বারা তুমি কি বুঝতেছো কত?
ডেল এস একটু পজিটিভ, মানে কি এটা তাপ হারি, তাপ হারি, তাই না? তাহলে এটা তাপ হারি, তো তাপ হারি বিক্রিয়া আমরা কি জানি, তাপমাত্রা বাড়াইলে উৎপাদ বাড়বে, বিক্রিয়ার সম্মুখমুখী হয়। তাপ হারিতে তাপমাত্রা বাড়াইলে বিক্রিয়ার সম্মুখমুখী হবে, ফলে উৎপাদ বাড়বে। ঠিক আছে? আবার তার মানে কি, তুমি যদি তাপমাত্রা বাড়াও তার মানে উচ্চ তাপমাত্রায় আমি বেশি বেশি উৎপাদ পাবো, কারণ তাপ হারে যেহেতু তাপমাত্রা বাড়ালে সম্মুখী হবে, মানে বেশি বেশি উৎপাদ তৈরি করবে সামনের দিকে গেলে। তাহলে উচ্চ তাপমাত্রা, এটা সঠিক, উচ্চ তাপমাত্রা। তারপর চাপ দেখো, আমরা জানি কি চাপ যদি আমরা বাড়াই তাহলে বেশি মোল থেকে কম মোলের দিকে যাই। তো বিক্রিয়ায় কয়টা মোল আছে, এই যে দুইটা, আর এটা হলো একটা, তিনটা, তাহলে 3 মোল, আর উৎপাদ হচ্ছে আমার 2 মোল। তাহলে আমি যদি চাপ বাড়াই বেশি মোল থেকে কম মোল, মানে এই 3 মোল থেকে 2 মোলের দিকে যাবে, তার মানে কি Ab3 তো বাড়াইতেছে। তাহলে আমি যদি চাপও বাড়াই তাও Ab3 তৈরি করবে, আমি যদি তাপমাত্রাও বাড়াই তাও Ab, তার মানে কি উচ্চ তাপমাত্রা আর উচ্চ চাপ, অপশন এটা ক হওয়ার কথা, মানে একদম অ্যাকচুয়াল অ্যান্সার ক। বাট তোমাদের হাজারি স্যারের অ্যান্সারে দেখবা নিম্ন তাপমাত্রা উচ্চ চাপ দেওয়া আছে, কেন? কারণ এটা আমি বুঝাই, দেখো এই যে একটা বিক্রিয়া দেখতেছে, এই বিক্রিয়াটা একটা কোন বিক্রিয়া কাও দেখি, এখানে এই বিক্রিয়াটা, এই যে 2ab3 + b3, মানে এটা এটা আর একটা ভুল করছে। ঠিক আছে, এটা আমরা এমন একটা বিক্রিয়া দেখছিলাম, ঠিক আছে, এমন একটা বিক্রিয়া দেখছিলাম, ওখানে দেখবা কি, এমন একটা বিক্রিয়া দেখছিলাম, সেখানে দেখবা যে কি নাইট্রোজেন আর কি, নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে কিন্তু অ্যামোনিয়া তৈরি করছে, ওখানেও দেখবা যে 192, মানে ওই বিক্রিয়াটার মতো। ঠিক আছে, হয়তো এখানে আর একটা মাইনাস দিতে ভুলে গেছে, তো এখানে একটা মাইনাস দিতে ভুলে গেছে, তাহলে মাইনাস দিলে এটা তখন কি হয়ে যেত, তাপ উৎপত্তি হইতো। আর তাপ উৎপত্তি হইলে কি উৎপাদ বাড়বে কেমনে, আমি যদি তাপমাত্রা কমাই, সেই অ্যান্সার হবে খ। ঠিক আছে, মানে তাদের ওই পরিকল্পনা অনুযায়ী যদি এখানে একটা মাইনাস থাকতো। বাট আমাদের সামনে যদি এই কোশ্চেনটা দেওয়া হয়, আমরা দেখবো এটা একটা তাপ হারি বিক্রিয়া, সেই ক্ষেত্রে উচ্চ তাপমাত্রা আর উচ্চ চাপ, এটা হবে অ্যাকচুয়াল অ্যান্সার। ঠিক আছে, বাট হয়তো তারা মাইনাস ভুল করছে, যার কারণে ওরা অ্যান্সার খ দিয়ে রাখছে। তো তোমরা এই কনফিউজিং কোশ্চেনগুলো একটু মার্ক করবা। আর এগুলার কোনো কিছুই তোমাদের মানে, ওই যে একই কথা, আগের কথা বললাম যে কোনো ভুল কোশ্চেন যদি হুবহু আসে তাহলে কি করবা। হ্যাঁ, যদি এরকম ভুল কোশ্চেন আসার সম্ভাবনা একটু কম, তোমরা এই টাইপের ভুল কোশ্চেন নিয়ে এত বেশি মানে খায় না, প্যারা খায় না। এই টাইপের ভুল কোশ্চেন দেওয়ার সম্ভাবনা যথেষ্ট, মোটামুটি একটু কম। ঠিক আছে, আর দোয়া করো যেন এরকম কোশ্চেন না দেয়। ঠিক আছে, যেটার তুমি বেসিক সহ জানো, মানে সবকিছু তুমি জানো, বাট তুমি কনফিউশনের কারণে বুঝতে পারতেছো না তুমি কোনটা দিবা, এটা তো একটা অসহায়ের তো একটা মতো বিষয়। আচ্ছা, এরপরে দেখো, এখানে বলছে যে a2 + 3b2, এখানে বলছে আচ্ছা কেপি কেসি সম্পর্ক কি। তো আমরা একটা বিক্রিয়া কি জানি, কেপি সমান কি, কেসি ইন্টু আরটি এর উপরে ডেলএন, তাই না? কেপি সবসময় একটু কেপিটারে এক পাশে রাখবো আর কেসি এই পাশে দিয়ে আরটি ডেলএন। তাহলে এখানে ডেলএন মানে কি, উৎপাদের মোল মাইনাস বিক্রিয়কের মোল, উৎপাদ মাইনাস বিক্রিয়ক, উৎপাদের মোল মাইনাস বিক্রিয়কের মোল। তাহলে উৎপাদের মোল এখানে কত দেখো তো, এখানে উৎপাদের মোল আছে কয়টা, 2 মোল, আর বিক্রিয়কের মোল আছে কত, এখানে 1 আর এখানে হলো 3, তার মানে কত, 4 মোল। তাহলে 2 থেকে 4 বাদ দিলে কত হয়, -2, তাহলে ডেনেলের জায়গাতে -2, তার মানে কেপি ইকুয়াল কি, কেসি ইন্টু -2, মানে খ। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, এখানে এরপর একটা বিক্রিয়া দিছে যে a + b = 3d, এখানে কেপি কেসি সম্পর্ক এই একই কথা, এখানে হলো উৎপাদ হলো 3, এখানে হলো 1 আর 1 2, তার মানে 3 থেকে 2 বাদ দিলে কত হবে, 1, তাহলে কেপি সমান কি, কেসি ইন্টু আরটি, এটা হবে ক। ঠিক আছে, তারপর এখানে বলছে নাইট্রোজেন, এটা এটা এই ক্ষেত্রে কেপি কেসি, এই আবার একই প্রশ্ন, এটা হবে কত, ওই -2, কেপি ইকুয়াল কি, কেসি ইন্টু আরটি -2। তারপর এই জায়গাতে দিছে কেসি সমান কত, আমরা জানি কেসি সমান কি, উৎপাদের ঘনমাত্রা বাই বিক্রিয়কের ঘনমাত্রা। তাহলে উৎপাদের ঘনমাত্রা এখানে কে আছে, উৎপাদ দেখো ক্যালসিয়াম অক্সাইড আছে প্লাস কার্বন ডাইঅক্সাইড আছে, তার মানে এই দুইটা ঘনমাত্রা গুণ, আর নিচে হলো বিক্রিয়কের ঘনমাত্রা মানে ক্যালসিয়াম কার্বনেট, তাই না? তাহলে উপরে হবে কি, ক্যালসিয়াম অক্সাইডের ঘনমাত্রা বাই কার্বন ডাইঅক্সাইডের ঘনমাত্রা, আর নিচে আমার বিক্রিয়কের ঘনমাত্রা কি আছে, ক্যালসিয়াম কার্বনেট এর ঘনমাত্রা। তবে এইটা, তার মানে তোমরা এটা দেখেই অ্যান্সার কি সাথে সাথে খ দেওয়ার কথা, বাট বাস্তবে আমরা এই বিক্রিয়ায় যারা সলিড আছে তাদের আমরা 1 ধরি, বা তাদের আসলে হিসাবে আমরা নেই না। কেপি কেসি এটা মেইনলি গ্যাসের ক্ষেত্রে। ঠিক আছে, তার মানে যারা সলিড আছে তাদের আমরা 1 ধরি, তাদের নেই না মানে 1 ধরি। এখানে সলিড কি আছে দেখো, ক্যালসিয়াম অক্সাইড, উপরে ক্যালসিয়াম অক্সাইডের জায়গায় 1 ধরবো, তাহলে তার মানে কার্বন ডাইঅক্সাইডটা শুধু থাকবে কারণ সে গ্যাস, আর নিচে আমার ক্যালসিয়াম কার্বনেট, সেও তো সলিড, তার মানে সেখানে 1, আর 1 দেওয়া মানে না দেওয়া একই, তার মানে শুধু কার্বন ডাইঅক্সাইড থাকতেছে, তার মানে কেসি ইকুয়াল কি, গ নাম্বার হবে। ঠিক আছে, এটা কিন্তু একটা ভালো কোশ্চেন। তারপর 19 নাম্বার দেখবা, এটা দিয়ে একটা বিক্রিয়া দিছে। ঠিক আছে, কার্বনিল ক্লোরাইড, এখানে সিও প্লাস Cl2, তাহলে এখানে কি, আচ্ছা তাহলে এখানে 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 বলছে কি Cl2 প্লাস কার্বন মনোক্সাইড প্লাস CO, আচ্ছা এটা কার্বনিল ক্লোরাইড না, এটা তো CO না, এটা তো কার্বন প্লাস অক্সিজেন প্লাস Cl2। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে এখানে ক্লোরিন আর কার্বন মনোক্সাইড, তাহলে এখানে কেপির একক কোনটা হবে, তাহলে কেপির একক আমরা কোনটা, আমরা জানি নরমালি এটিএম, এটিএম এর উপরে ডেলএন,
তাহলে এটিএম এর উপর ডেলেন, ডেলেন মানে কি উৎপাদনের মোল মাইনাস বিক্রিয়কের মোল, ঠিক আছে। তাহলে উৎপাদনের মোল হলো 1 প্লাস 1 2, বিক্রিয়কের মোল হলো 1, তাহলে 2 থেকে 1 বাদ দিলে 1 হয়, তার মানে কি শুধু এটিএম, এন্ড এটিএম নাই, তার মানে 2 মাইনাস 1 না এটিএম হওয়ার কথা। তাহলে এখানে আচ্ছা, তাহলে এখানে ওরা অ্যান্সার হয়তো একক বিহীন হওয়ার ধরছে, ঠিক আছে। কারণ তুমি যদি এরকম করে হিসাব করে এটিএম, তাহলে এটিএমই আসবে, বাট এটিএম তো অপশনে নাই। আবার আরেকটা দিক আমরা চিন্তা করলে এটার একক বিহীনও বলতে পারি। শোনো, এটা দুইটাই আছে, এটা আমরা একক বিহীনও বলতে পারি বাট একক যুক্ত বলতে পারি। কারণ উপরে আমার চাপ, নিচেও চাপ, তাহলে চাপ চাপ দুইটা চাপের অনুপাত কি আসলে থাকতেছে না, সেই অনুপাতে আমরা অনেক টাইমে বলা আছে যে কেপিএসি কোনো একক হয় না, বাট আরেক জায়গাতে মূল সংখ্যার মাইনাস করে আমরা একক হয়েছি। তো তুমি যদি মূল সংখ্যার মাইনাস করে হিসাব করে দেখো এটিএম, যদি অপশন এটিএম থাকে তুমি ধাম করে দাগাই দিতা, বাট এখানে অপশন এটিএম নাই, সেই ক্ষেত্রে ওরা হয়তো একক ভিন্ন ওই কনসেপ্টে ধরছে। এটার অ্যান্সার তোমরা একটু দেখবা কি আছে, ঠিক আছে। আমি দুইটা কনসেপ্টে বললাম, ওরা কোনটা নিছে খুব একটা শিওর না। এবার দেখো 20 নাম্বার, এই নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন সমান এটা, এই বিক্রিয়া কি ওয়ান। আচ্ছা এটা একটা ভালো কোশ্চেন দিচ্ছে, দেখো এই বিক্রিয়া কি ওয়ান হলে নিম্নতর সমীকরণের বিক্রিয়া এইটাতে কি হবে। তাহলে এই যে একটা বিক্রিয়া আছে, এই বিক্রিয়ায় কি ওয়ান দিছে, তাহলে নিচের বিক্রিয়াটা কি চেঞ্জ করছে কত। ওই বিক্রিয়া যদি কে ওয়ান হয় তাহলে এই বিক্রিয়ার কত, ওই বিক্রিয়াটারে কি চেঞ্জ করছে, জাস্ট হাফ দিয়ে গুণ করছে, তাই না। তার মানে ওই বিক্রিয়া হলো কে ওয়ান ছিল, তাহলে এই কে ওয়ানটারে জাস্ট ওরা হাফ দিয়ে গুণ করছে, তাই না। মানে ওই বিক্রিয়াটারে হাফ দিয়ে গুণ করছে, তাহলে এটা যে বিক্রিয়াটা বাড়াইছে তার বলছে সামঞ্জক বের করো, তাহলে হাফ দিয়ে গুণ করছে, তার মানে তুমি এর উপরে হাফ দিয়ে দিবা, জাস্ট সিম্পল, ঠিক আছে। তাহলে জাস্ট একটা বিক্রিয়ার যদি দেয়া দেয়, দেন তুমি দেখবো ওই বিক্রিয়াটার চেঞ্জ কি করছে, ঠিক আছে। একটা বিক্রিয়ার কে ওয়ান দিল, দেন তোমার যে প্রশ্নটা চাবে সেইখানে মেন বিক্রিয়া থেকে ওরা কি চেঞ্জ করছে, দেখবা যে মেন বিক্রিয়া থেকে জাস্ট হাফ দিয়ে গুণ করছে। কি দিয়ে গুণ করছে, এটা ভাগ করছে, কিন্তু এটা কিন্তু না, কি দিয়ে গুণ করছে, হাফ দিয়ে গুণ করছে, তার মানে তুমি ওই যে আগে যেটা ছিল ওর উপরে হাফ দিয়ে দিবা, আর হাফ দেওয়া মানে কি রুট, তার মানে রুট কে ওয়ান, তাহলে এটার অ্যান্সার হবে কি এই যে রুট কে ওয়ান, ঠিক আছে। এটা যদি কে টু হয় তাহলে এটার মান কত হবে, ওই আগেরটার রুট কে ওয়ান। এখন দেখো যদি এটা না দিয়ে তোমাদের জাস্ট কি দিত, এই যে এনএস থ্রি দিত, এনএস থ্রি এটা হাফ এন টু প্লাস থ্রি বাই টু এইচ টু, এইটার যদি বল করতে বলতো তখন তুমি কি করতা, মানে প্রথম বিক্রিয়াটার কে ওয়ান, তারপর এই বিক্রিয়া তোমারে বললো, তাহলে প্রথম বিক্রিয়ার সাথে এই বিক্রিয়াটা মিলাও কি কি ওরা করছে। প্রথম কথা, প্রথম বিক্রিয়াটা দেখো নাইট্রো অ্যামোনিয়া আছে ডান পাশে, এখানে অ্যামোনিয়া আছে বাম পাশে, তার মানে ওরা বিক্রিয়াটা উল্টাই দিছে। তাহলে প্রথম বিক্রিয়াটা উল্টাই দেওয়ার কারণে ওর সাম্যদ্রবকটা উল্টাই দিবা, তাহলে প্রথম বিক্রিয়া ছিল কে ওয়ান, তাহলে উল্টাই দেওয়ার কারণে এটা হবে ওয়ান বাই কে ওয়ান, ঠিক আছে। উল্টায় গেল, ওরা কি উল্টায় যা থাইমা আছে না, উল্টায় গেলে তো টু এন এস থ্রি হইতো, বাট উল্টায় যাওয়ার পরে ওরা আবার হাফ দিয়ে গুণ করছে, তার মানে তুমি তখন আবার কি করবা, যে উপরে হাফ দিয়ে গুণ করবা আগের নিয়ম, ঠিক আছে। তার মানে এটা হবে কি ওয়ান বাই রুট কে ওয়ান, বুঝছো। তাহলে মেইন কথা, যদি উল্টায় দেয় তাহলে তুমি ওটার ওয়ান বাই করে দিবা, এরপর তুমি যদি দেখো যে হাফ দিয়ে গুণ করা আছে আবার, তাহলে তুমি উপরে হাফ দিয়ে করবা, ঠিক আছে। তাহলে আশা করি এটা বুঝছো। তাহলে ওরা যেহেতু জাস্ট হাফ দিয়ে গুণ করছে, উল্টাই দেয় নেই, এই জন্য আমিও উপরে হাফ দিয়ে গুণ করছি, মানে কি রুট কে ওয়ান বানাইছি। যদি উল্টাই দিত তাহলে ওয়ান বাই কে ওয়ান হইতো, তখন কিন্তু ক নাম্বারটা হইতো, ঠিক আছে, রুট কে ওয়ান। আচ্ছা, এবার 21 নাম্বারটা বলছে যে সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন সালফার ডাইঅক্সাইড, এখানে দেখে যে প্লাস দেওয়া আছে, তাহলে উৎপাদের সাথে যদি ডিরেক্ট প্লাস দেওয়া থাকে তাও তাপ উৎপাদী, অথবা ডেল এইচ দিয়ে যদি মাইনাস থাকে তাও তাপ উৎপাদী, ঠিক আছে। তাপ উৎপাদী, তাহলে তাপ উৎপাদী হয়ে গেলে উৎপাদের সাথে ডিরেক্ট প্লাস থাকবে, অথবা উৎপাদের সাথে একটা কমা দিয়ে ডেল এইচ দিয়ে মাইনাস দেওয়া থাকবে, তাহলে দুইটাই তাপ উৎপত্তি বোঝায়। তো এই তাপ উৎপাদীর বিক্রিয়া তাপমাত্রা বাড়লে কি হয়, বিক্রিয়া পশ্চাৎমুখী হবে, অল টাইম আমরা জানি। তাপ উৎপাদিত তো এমনি তাপমাত্রা বাড়তেছে, তাপ উৎপত্তি মানে কি এমনি তাপমাত্রা বাড়ছে, তুমি আরো তাপমাত্রা বাড়াইছো, তার মানে কি ওরা ব্যাকে আসবে, তার মানে কি ওরা বিপরীতমুখী হয়ে কি করবে, এই এসও থ্রি এর মান কমাই দিবে, কমাই দিয়ে এসও টু আর অক্সিজেন তৈরি করবে, তার মানে বিক্রিয়ার সম্মুখী হবে না। এসও টি এর উৎপাদন হ্রাস পায়, হ্যাঁ, কারণ বিক্রিয়া তো ব্যাকফ্লো হইতেছে, তার মানে কি এসও থ্রি কমতেছে, এসও থ্রি ভেঙে এটা তৈরি করতেছে, তার মানে এসও থ্রির উৎপাদন হ্রাস পাইতেছে। নেক্সটে আসো, নেক্সট এখানে বলছে যে 4.25 মোল হাইড্রোজেন আর 4.75 মোল আয়োডিন উত্তপ্ত করে এত মোল উৎপন্ন করলে কেসি কত। তাহলে আমরা জানি একমাত্র দেখো এই যে হাইড্রোজেন প্লাস এর ক্ষেত্রে কেপি আর কেসি কিন্তু সমান, আমরা জানি, কারণ এই ক্ষেত্রে উৎপাদনের মোল বিক্রয়ের মোল কিন্তু সমান, তাহলে কেপি কেসি সমান, এরও কোনো একক থাকে না, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কেসি সমান কি জানি, উৎপাদের ঘনমাত্রা বা বিক্রয়ের ঘনমাত্রা। তাহলে উৎপাদ এখানে কি আমরা জানি, এই বিক্রিয়াটা কি হয়েছে, H2 প্লাস I2 মিশ্রণ, তার মানে কি H2 প্লাস I2 এরা বিক্রিয়া করে কি তৈরি করছে, দুইটা HI তৈরি করছে, ঠিক আছে। তাহলে এখানে উৎপাদ কে HI, তাহলে HI এর ঘনমাত্রা, HI এর ঘনমাত্রা, HI এর ঘনমাত্রা যেহেতু উৎপাদের ওটার সাথে 2 আছে, তার মানে ওটা হবে স্কয়ার ইনটু বিক্রিয়কের ঘনমাত্রা, বিক্রিয়ক মানে কি H2 ইনটু I2, এইটাই তো। এখন ঘনমাত্রা আমরা কেমনে বের করি, মোল বাই আয়তন, ঠিক আছে না, মোল বাই আয়তন, তাহলে উপরে অর মোল বাই আয়তন,
আয়তনটা এখানে দেওয়া নেই, আমি ধরবো আয়তন ভি। তাহলে উপরে ওদের মোল আছে কত দেখো তো, এই সাইডের মোল আছে কত 6.7, তার মানে 6.7 বাই ভি, এটার উপর কি স্কোয়ার, আর নিচে এই সাইডের মোল 4.25, এটা বাই ভি ইন্টু হরমোল কত 4.75, এটা বাই ভি। ঠিক আছে, তাহলে দেখো উপরে একটা ভি স্কোয়ার থাকতেছে না 1/v², নিচে দেখো 1/v², তাই না? এই যে দুই পাশে দুইটা ভি, তাহলে ভি স্কোয়ার কাটা, তাহলে উপরে শুধু 6.7 এটার উপর স্কোয়ার থাকতেছে, আর নিচে আমার কত 4.25 গুণন 4.75 এটা থাকতেছে। তাহলে তোমরা যদি এটা একটু হিসাব করো তাহলে তুমি কত পাবা কও দেখি। তো এইটা একটু হিসাব করবা যে হিসাব করে আসলে কত আসতেছে এটা। আচ্ছা, উপরে দেখো 6 আছে না, তাহলে 6.7, তাহলে 6 এর উপর স্কোয়ার করলে 6 6 36, আর 7 এর উপর স্কোয়ার 7 7 49, মানে 50, 50 মানে কত ওই 5। ঠিক আছে, তাহলে 36 আর 5 কত হয় 41, তাহলে উপরে হবে 41। ঠিক আছে, তোমরা পয়েন্ট বাদে যেটা থাকে ওটারে নর্মাল অবস্থায় গুণ করবা, আর 0.7 যেটা থাকে ওটারে স্কোয়ার করার পর তোমরা আবার ওটারে একটু করবা। ঠিক আছে, যেমন 7 7 49 হয়, তাই না? 50 হয়, বাট ওইটা হবে আসলে কত 5। ঠিক আছে, তাহলে এই যে 41, আর নিচে আসলে কত হচ্ছে দেখো 4.25 আর 4.75, তাহলে 4 4 আর 16, মানে এটার আমি 4 ধরলাম আর এটার আমি 5 ধরলাম, তার মানে 20, 20 মতো একটা হইতেছে, তাই না? একটারে তুমি একটু কম ধরবা, একটা একটু বাড়ায় ধরবা, এটা যেহেতু 25 এটা আমি 4 ধরছি, আর 75 আমি 5 ধরলাম, তার মানে 20, তার মানে কত 41/20, তার মানে 2 এর থেকে একটা বড়। তাহলে দেখো এখানে কোন নাম্বারটাই আছে 2 এর থেকে একটু বড়। ঠিক আছে, কাছাকাছি যেটা আসবে ওটা আমরা ধরে নেব, বাকিগুলো দেখো অনেক বড় বড় আছে। তো কোনো কারণে এরকম কোনো কোশ্চেনের অ্যান্সার যদি দেখো 2.22 2.54 এরকম কাছাকাছি থাকে তাহলে কিন্তু উপায় নেই। ঠিক আছে, তাহলে ওটা আমরা আসলে পারবো না, ক্যালকুলেটর ছাড়া ওটা পারবো না। যদি দেখো যে আসলে অ্যান্সারগুলো খুবই দূরে দূরে আছে, ওই ক্ষেত্রে আমরা এরকম কাছাকাছি মিলায়া কাছাকাছি পূর্ণ সংখ্যা নিয়ে হিসাব করে কিন্তু পারবো। ঠিক আছে, এই বিক্রয় এইটার আংশিক চাপ এত এত দেওয়া আছে, কেপি কত, তাহলে সেম কথা, কেপি হলো কি উৎপাদের আংশিক চাপ মাইনাস বিক্রয় আংশিক চাপ। তাহলে উৎপাদের আংশিক চাপ কত, NO2 এর আংশিক চাপ আছে, বাট এর উপর স্কোয়ার হবে কারণ 2 আছে। NO2 এর আংশিক চাপ কত আছে 0.31, তাহলে 0.31 এর উপর স্কোয়ার করে দাও। আর বিক্রয়কের আংশিক চাপ N2O এর এর আংশিক চাপ কত আছে 0.69, তাহলে এর উপর তো কোনো স্কোয়ার হবে না, তাই না? কারণ এই তো একটাই আছে, এই হলো দুইটা। এর একক যদি চাই তাহলে 2 - 1 মানে 1 মানে ATM। ঠিক আছে না? তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে 0.331, তাহলে 0.31 রে তুমি 0.3 ধরতে পারো, কারণ 0.3 মানে কি 0.30 মানে 30, তাহলে একটা হলো 0.30 আর একটা হলো 0.31, তাহলে তুমি 0.3 ধরো। ঠিক আছে, তাহলে তো একই হলো। দেন 0.3 এর উপর তুমি যদি স্কোয়ার করো তার মানে 0.3 গুণন 0.3। ঠিক আছে না, এটা মনে করো 0.3 গুণন 0.3, তাহলে কত হয়? তাহলে তুমি এক কাজ করো, পয়েন্ট মনে করো একটাও নাই, তাহলে এটা কত 3, এটা কত 3, 3 3 কত হয় 9, তাহলে 9 দিলা। ঠিক আছে, দেন পয়েন্টের পর কয়টা সংখ্যা ছিল 0.3, এখানে পয়েন্টের পর একটা, আবার এখানে 0.3, এখানে পয়েন্টের পর একটা, তার মানে পয়েন্টের পর দুইটা সংখ্যা, তাহলে তোমার পয়েন্টের পর দুইটা সংখ্যা আনতে হবে, তাহলে কত 0.09, তাহলে এটা উপরে হবে কত 0.09, বাট আরেকটু বেশি হবে, এই যে 2 3 বা এরকম যেহেতু 1 আছে। ঠিক আছে, তো এই হিসাবটা আমরা করলাম কত 0.3 রাখছি। তো 0.3 এর উপর তুমি যদি স্কোয়ার করো 3 3 9, কিন্তু যেহেতু পয়েন্টের পর দুইটা সংখ্যা আসতেছে এই জন্য আমি পয়েন্টের পর দুইটা সংখ্যা করার জন্য একটা জিরো দিছি, আর নিচে 0. কত 0.69। তাহলে এখন তুমি এটারে এখন কি করবা কও দেখি, এইটারে একটু, আচ্ছা এইটা কিন্তু দেখো এইটার অপশনগুলো খুবই কাছাকাছি আছে, ফলে আমার মনে হয় না তুমি এটা খুব কাছাকাছি, এটা না তোমার জন্য অনেক জটিল হয়ে যাবে। ঠিক আছে, কারণ এটা তোমার জন্য অনেকখানি জটিল হয়ে যাবে, কারণ এটারে তুমি যদি 6 9 বানাও, মানে এটারে তুমি 100 দিয়ে গুণ করছো, উপরেরটাও যদি 100 দিয়ে গুণ করো তাহলে কত আসবে 9.2। ঠিক আছে না 9.2, তাহলে আমি দেখতেছি ইজিলি একের থেকে মান কম আসবে, মানে 0.1 কিছু একটা আসবে, কিন্তু দেখা গেলে সবগুলো কাছাকাছি 0.39 হইতে পারে, এটা হইতে পারে। তাহলে এটা যদি খুবই কাছাকাছি, এটা আমরা আসলে এইভাবে করতে গেলে আমাদের টাইম লস হবে, তোমরা এটা এইভাবে পারবে না, এটার অ্যান্সার দেওয়া আছে এত, এটা আসলে ক্যালকুলেটর টাইপের। ঠিক আছে, যদি অপশনগুলো দূরে দূরে থাকতো তাহলে আমি এটা একটু দেখাই দিতাম, তাও তুমি কেমনে পারবা দেখাই দিতাম। ঠিক আছে, কিন্তু একবারে যেহেতু ক্লোজ 1.39 আর 1. কত 45, একবারে ক্লোজ হওয়ার কারণে এটা আমরা করে সময় নষ্ট করবো না। ঠিক আছে, তো এই টাইপের অঙ্কগুলো তোমরা একটু স্কিপ করবা, পরে করার চেষ্টা করবা। তো হেবার পদ্ধতি অ্যামোনিয়া উৎপাদনে প্রভাবক হিসেবে ব্যবহার করা কোনটা, এটা হলো কোনটা, এই যে আয়রন। ঠিক আছে, আর প্রভাবক সহায়ক কোনটা এই ক্ষেত্রে, সহায়ক হলো মোলিবডেনাম। ঠিক আছে, সহায়ক হলো মোলিবডেনাম। তারপর অম্লীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং অক্সালিক অ্যাসিডের রিডক্স বিক্রিয়া অটো প্রভাবক কোনটা, অটো প্রভাবকের একটা এক্সাম্পল আছে, দেখো যে ম্যাঙ্গানিজ সালফেট তৈরি হয়, মানে Mn2+, তাহলে Mn2+। ঠিক আছে, অটো প্রভাবকের এই একটাই
উদাহরণ তোমাদের বইয়ে দেওয়া আছে। নিচের কোনটি তীব্র বা শক্তিশালী অ্যাসিড? দেখো এগুলো সবগুলো কি অক্সি অ্যাসিড, কারণ লাস্টে অক্সিজেন আছে। অক্সি অ্যাসিডের কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা যত বেশি তার তীব্রতা তত বেশি। তাহলে এখানে কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা কত? নাইট্রোজেনের জারণ সংখ্যা কত? এখানে অক্সিজেন 3 দুগুণে কত? -6, হাইড্রোজেন একটা +1, তাহলে +6 +1 আর -6 কত হয়? -5, তাহলে নাইট্রোজেন অবশ্যই +5 হবে। তো এমনি করে এটা +5 আর এটা কত? 4 দুগুণে 8 আর এটা হলো 3, তাহলে এইটাও কত? এটা হলো +5। এটা কত? 4 দুগুণে 8 +1, এটা হলো +7, এটা হলো 4 দুগুণে 8 +2 মানে এটা হলো 6। তাহলে সব থেকে বেশি কোনটা? HCl4 এটা, তাহলে এটা হলো তীব্র অ্যাসিড। ঠিক আছে, এখানে সালফিউরিক অ্যাসিড থাইকা তোমরা সালফিউরিক অ্যাসিড ঠাপ করে টিক মেরো না। তোমরা এগুলো যেহেতু সবগুলাই লাস্টে অক্সি অ্যাসিড অক্সিজেন আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা হিসাব করব। আমাদের যদি হাইড্রো অ্যাসিড দিত, হাইড্রো অ্যাসিড কি ছিল? HI, HBr, HCl, HF। এই ক্ষেত্রে হাইড্রো অ্যাসিডের সব ক্ষেত্রে HI সব থেকে শক্তিশালী, তারপর HBr, তারপর HCl। কারণ আমরা জানি হাইড্রো অ্যাসিডের ক্ষেত্রে অ্যানায়নের আকার যত বড় হয় তার তীব্রতা তত বেশি। তো এখানে যেহেতু আয়োডিনের আকার সব থেকে বড়, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন উপর থেকে নিচে গেলে আকার বড় হয়, সেক্ষেত্রে আয়োডিনের আকার বড় দেখে এটা হলো তীব্র অ্যাসিড। ঠিক আছে, এটা হলো হাইড্রো অ্যাসিড। তো নিচের কোনটি দুর্বলতম অ্যাসিড? ওই একই কথা, তুমি আবার কি করবা? হিসাব করবা। তাহলে এখানে কত? 4 দুগুণে 8, এটা হলো প্লাস, তার মানে এটা +7, এটা হলো 4 দুগুণে 8, এটা আছে 8 আর এটা 2, তার মানে এখানে হবে 6। ঠিক আছে, এটা হবে 8 আর +1, তার মানে এটা হবে +7, এটা আছে কত? 8 আর তার মানে এটা কত? +3 +5। তাহলে সব থেকে দুর্বলতম অ্যাসিড, তার মানে মান সব থেকে কম, যার মান সব থেকে কম কার? এই যে 5 এর, তাহলে এটা হবে অ্যান্সার। নিচের কোনটি অনুবন্ধী অম্ল আর ক্ষারক? অনুবন্ধী অম্ল মানে একটা অম্ল, তার মানে অম্ল আর ক্ষার আছে কোনটায়? অম্ল কি করে? একটা হাইড্রোজেন ত্যাগ করে ক্ষার তৈরি করে। তাহলে কোনটা? দেখো প্রথমটা তো একটা অ্যাসিড আর এটা তো একটা ক্ষার, এটা তো অনুবন্ধী অম্ল ক্ষার না। কারণ অনুবন্ধী অম্ল ক্ষারের পার্থক্য হবে কি? শুধু একটা হাইড্রোজেনের পার্থক্য হবে, বাট এই দুইটা তো একজন আরেকজন থেকে পুরাই আলাদা, তাহলে এরা বাদ, এরা সবল অ্যাসিড সবল ক্ষার। এই যৌগটা দেখো, এটা একটা করছে, এই যৌগ কেমনে তৈরি করছে? জাস্ট একটা হাইড্রোজেন ত্যাগ করে এটা তৈরি করছে। তাহলে এই যৌগটা যেহেতু হাইড্রোজেন ত্যাগ করছে, তার মানে এই একটা কি? অম্ল। আর হাইড্রোজেন ত্যাগ করে যেটা তৈরি করছে এটা হলো ক্ষার, অনুবন্ধী ক্ষার। ঠিক আছে, মানে যদি এটা অম্ল হইতো তাহলে এটা অনুবন্ধী ক্ষার হইতো, বাট যদি এটা অনুবন্ধী অম্ল হয় তাহলে এটা অবশ্যই ক্ষার। ঠিক আছে, মানে অনুবন্ধী টনুবন্ধী এগুলো তোমরা হিসাবে বাদ দাও, তোমরা জাস্ট অম্ল ক্ষার নিয়ে ভাবো। আর এই চেঞ্জটা হবে হাইড্রোজেন দিয়ে, ওই হাইড্রোজেন দিয়ে চেঞ্জ হওয়ার কারণে নামের আগে একটা অনুবন্ধী চলে আসে। তাহলে অনুবন্ধী অম্ল হলো এটা। আর যেহেতু সে অনুবন্ধী অম্ল, তাহলে সে ক্ষার তৈরি করতে গেলে অম্ল কি করে? একটা প্রোটন ত্যাগ করে তো ক্ষার তৈরি করে, তাহলে সে একটা প্রোটন ত্যাগ করে এটা তৈরি করছে, তাহলে অ্যান্সার হবে এটা। ঠিক আছে, এবার দেখো এর ক্ষারকত্ব কত? এই যে H3PO3, আমি বলছি এগুলো সবগুলো আমি দেখাই দিয়েছিলাম। H3PO4 এগুলো সবগুলাই অ্যাসিড। H3PO3, H3PO2, তাহলে অক্সিজেন থেকে জাস্ট একটা কম হবে, তাহলে এখানে অক্সিজেন 4টা, তার মানে এখানে 3, এখানে অক্সিজেন 3টা, তার মানে এর ক্ষারকত্ব 2, এখানে অক্সিজেন 2টা, এর ক্ষারকত্ব 1। প্রথমটা হলো ফসফরিক অ্যাসিড, 2 নাম্বারটা হলো ফসফরাস অ্যাসিড, 3 নাম্বারটা হলো ফসফিনিক অ্যাসিড। তাহলে বাংলাগুলো তোমরা একটু লিখে নিও, ফসফরাস, ফসফরিক, ফসফরাস, ফসফিনিক। ঠিক আছে, 3 2 1, অক্সিজেনের থেকে জাস্ট একটা আমরা বিয়োগ করব। তাহলে এর যেহেতু অক্সিজেন 2টা আছে, তাহলে 1 বিয়োগ করলে 1 হবে। তারপর Al2C, এটার কত? এটার হলো 6, অম্লত্ব হলো 6, এর ক্ষারকত্ব কত? ক্ষারকত্ব হলো 2। ঠিক আছে, এগুলো আমরা মেইন ক্লাসে তোমাদের অনেক পড়াইছি। ক্ষারকত্ব হলো 2। NH3 এর অনুবন্ধী অম্ল কত? দেখো এর অনুবন্ধী অম্ল চাইছে, তার মানে নিজে যৌগটা কি? যৌগটা একটা ক্ষার, তোমার যেটা চাবে, তার মানে যৌগটা তার উল্টা। তাহলে এর অনুবন্ধী অম্ল চাইছে, তার মানে এই যৌগটা একটা ক্ষার। আর ক্ষার কি করবে? একটা প্রোটন গ্রহণ করবে, তাহলে এর সাথে একটা প্রোটন গ্রহণ করাই দাও, তাহলে অ্যামোনিয়াম আয়ন। ঠিক আছে, বুঝছো? সিম্পলি হিসাব, তোমার যা চাবে, মনে করবো যৌগটা তার উল্টা। ঠিক আছে, তাহলে ওই যৌগটা কি করে? ওটারে উল্টে একটা করাই দিবা। তাহলে এই যৌগটার যেহেতু অনুবন্ধী অম্ল চাইছে, তার মানে যৌগটা একটা ক্ষার, আর ক্ষার কি করে? প্রোটন গ্রহণ করে, তাহলে একটা প্রোটন গ্রহণ করাই দেবা, শেষ। ঠিক আছে, গেল। এই যে এই যৌগের অনুবন্ধী অ্যাসিড চাইছে, তাহলে যৌগটা একটা কি? ক্ষার, তাহলে ক্ষার কি করে? একটা প্রোটন গ্রহণ করে, তাহলে আর একটা প্রোটন গ্রহণ করে দাও, তাহলে হাইড্রোজেন আরো একটা বাড়বে, H2SO4 হবে, তাহলে এই যে H2SO4। তাহলে এই যে এর অনুবন্ধী ক্ষার চাইছে, তাহলে যৌগটা একটা কি? অ্যাসিড, তাহলে অ্যাসিড কি করে? একটা প্রোটন ত্যাগ করে, একটা হাইড্রোজেন ত্যাগ করে, তাহলে একটা হাইড্রোজেন ত্যাগ করাই দাও, তাহলে এই হাইড্রোজেন থাকবে না, SO4, তাহলে যে SO4 2-। ঠিক আছে, খুবই ইজি। নিচের কোনটা অবধর্মী অক্সাইড? অবধর্মী অক্সাইড কেমনে? তার একটা H+ গ্রহণও, একটা H+ ত্যাগও করতে পারবে, আবার একটা H+ সে নিতেও পারবে। তাহলে একটা H+ ত্যাগ করার জন্য তার মধ্যে মিনিমাম একটা H+ থাকা লাগবে, আর একটা H+ গ্রহণ করার জন্য তার একটা মাইনাস আয়ন থাকা লাগবে। ঠিক আছে, তাহলে মাইনাস আয়ন থাকা লাগবে আর একটা H থাকা লাগবে, এই দুইটা জিনিস থাকা লাগবে। তাহলে অ্যামোনিয়া, দেখো অ্যামোনিয়া কি করে? কেবলমাত্র সে H+ নেয়, নিয়ে অ্যামোনিয়াম আয়ন তৈরি করে, তার মানে সে শুধু নিতে পারে, এই জন্য সে হলো ক্ষার, ক্ষার শুধু নিতে পারে। এই যে দেখো এই যৌগটার একটা মাইনাস আয়ন আছে, তার মানে সে একটা H+ নিতে পারবে, প্লাস মাইনাস ভ্যানিশ হয়ে যাবে। আবার তারও একটা এক্সট্রা হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আবার দিতেও পারবে, তার মানে এই হলো অবধর্মী।
তারপর এই দেখো হাইড্রোনিয়াম, হাইড্রোনিয়াম কেমনে তৈরি হয়েছে কত দেখি, একটা H2O একটা H+ নিয়েই তো হাইড্রোনিয়াম তৈরি করছে। তাহলে হাইড্রোনিয়াম মানে কি, এই একটা অলরেডি হাইড্রোজেন নিয়ে নিছে, এই আর নিতে পারবে না, এর এখন ওই হাইড্রোজেনটাই ত্যাগ করে পানি তৈরি করতে হবে। তার মানে এই আর নিতে পারবে না, এর অবশ্যই দেওয়া লাগবে। তাহলে এই যদি দেয়, প্রোটন ত্যাগ করে, তার মানে এই যৌগটা কি, অবশ্যই একটা অম্ল, তাই না? অবশ্যই অম্ল। ঠিক আছে, তাহলে তুমি দেখবা সে আসলে কি করতে পারে, তার ক্ষমতা কি, এর একটা নেওয়ার ক্ষমতা একটা দেওয়ার ক্ষমতা দুইটাই আছে। এর শুধু নেওয়ার ক্ষমতা আছে, তাহলে এই হলো ক্ষার। এর শুধু দেওয়ার ক্ষমতা আছে, কারণ অলরেডি একটা নিয়ে নিছে আগে, এই জন্য এই হলো কি অম্ল। দেখো এরও কি, এর মধ্যে কোনো হাইড্রোজেন নাই, তার মানে এর দেওয়ার ক্ষমতা নেই। এর মাইনাস চার্জ আছে, তার মানে এর H+ নেওয়ার ক্ষমতা আছে, তাই না? মাইনাস যেহেতু আছে, প্লাস নেওয়ার ক্ষমতা আছে। আর নেওয়ার ক্ষমতা কার থাকে, ক্ষারে, তাহলে এই হলো শুধুমাত্র ক্ষার। বুঝছো? এগুলা জীবনে কখনো ভুলার কথা না। আর এক্সট্রা উভধর্মী, তার মানে তুমি কি দেখবে, একটা -1 থাকা লাগবে আর একটা H থাকা লাগবে। এর ব্যতিক্রম হলো পানি, পানি একটা উভধর্মী, ঠিক আছে, তার ওই আয়নটা নেই, কারণ পানি একটা H+ ত্যাগ করে OH- তৈরি করতে পারে, আবার একটা H+ নিয়ে হাইড্রোনিয়াম আয়ন তৈরি করতে পারে, এই জন্য পানিও একটা উভধর্মী। নিচের কোনটা উভধর্মী যৌগ, এই যে পানি আছে মানে পানি, এই যে অ্যামফিপ্রোটিক, অ্যামফিপ্রোটিক মানে কিন্তু উভধর্মী, তার মানে উভধর্মী কোনটা দেখো, এই যে এই তো না, এই যে এও তো না, এই তো শুধু কি, এই তো শুধু অম্ল, তাই না? এই শুধু একটা কি দিতে পারবে। সালফিউরিক অ্যাসিড কি করে দেখো, এর কোন, এই শুধু দিতে পারবে, কারণ এর তো কোনো নেগেটিভ চার্জ নাই। একটা H+ নেওয়ার জন্য তো একটা নেগেটিভ চার্জ থাকা লাগবে, এর তো নেগেটিভ চার্জ নাই, তাহলে এই শুধু দিতে পারবে। আর দিতে পারে কি, এই হলো অম্ল। কিন্তু এই যে লাস্টেরটা দেখো, এর একটা নেগেটিভ চার্জ আছে, তার মানে সে একটা H+ নিতেও পারবে, আবার এক্সট্রা একটা হাইড্রোজেন আছে যেটা সে দিতেও পারবে, তার মানে সে উভধর্মী। আচ্ছা, এবার দেখো এগুলোর পিএইচ কত। তো এই ক্ষেত্রে আমরা পিএইচ এর ক্ষেত্রে তোমাদের বলি, যদি লাস্টে 1 থাকে সেই ক্ষেত্রে পয়েন্টের পর যতগুলো সংখ্যা থাকবে তার পিএইচ হয় তত। ঠিক আছে, তার মানে কি বললাম, যদি লাস্টে 1 থাকে তাহলে পয়েন্টের পর যতগুলো সংখ্যা থাকবে তার পিএইচ হবে তত। এটা অবশ্যই অ্যাসিডের ক্ষেত্রে, বুঝছো কিনা? তাহলে এখানে দেখো এই যে সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে ব্যতিক্রম, সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন থাকে 2টা, এজন্য আর ঘনমাত্রাকে আমরা আগে 2 দ্বারা গুণ করি। তাহলে 0.05 রে 2 দ্বারা গুণ করলে 0.1 পাবো। জাস্ট দেখো 5 আছে, 5 রে গুণ করলে আমরা কত পাই, 2 দিয়ে গুণ করলে 10 পাবো। তাহলে এই 10টা আমার লাস্টে দুইটা সংখ্যাকে রিপ্লেস করে বসাইতে হবে। তাহলে 0.5 এর জায়গাতে 10 বসবে, তাহলে একটা কই বসবে, 0 এর নিচে। আর 10 এর যে শূন্যটা কই বসবে, 5 এর তাই না? তোমার গুণ করে জাস্ট, তার মানে কি এক এক যে সংখ্যাটা ওটা কিন্তু কি 5 এর আগের ঘরে চলে আসছে, তার মানে 0.1 হয়েছে। বুঝছো কিনা? তাহলে তুমি যে গুণ করবা, গুণ করে যে সংখ্যাটা হবে সেটা ওই যতগুলো সংখ্যা আছে ওরে রিপ্লেস করবা। দেখো এই যে এর নিচেরটাই আমি দেখাইতেছি। তার মানে কি কি হলো, যেহেতু 5 আছে, 5 দুগুণে 10 হয়, তাহলে 10টা আমি ওখানকার লাস্টের দুইটা সংখ্যাকে রিপ্লেস করবো। তাহলে লাস্টের দুইটা সংখ্যা কি 0.5, তাহলে 0.5 রে উঠায় আমি 10 বসাবো, সেই ক্ষেত্রে 1টা আসতেছে 0 নিচে। এই তো অ্যান্সার আসতেছে কি 0.10, আর 10 পরে 0 তো দেওয়ার দরকার নেই, 0.1। আর 0.1 এর ক্ষেত্রে পয়েন্টের পর কয়টা সংখ্যা আছে, একটা, তাহলে এর পি ছিল 1। ঠিক আছে, পয়েন্টের পর কয়টা। নেক্সটে দেখো কয়েকটা এমসিকিউ এখানে আছে। এটা হলো এই 5টা এমসিকিউ আগে থেকে দাগানি আছে। এই যে এখানে দেখো একটা দ্বিক্ষারকীয়, দ্বিক্ষারকীয় মানে কি, দুইটা হাইড্রোজেন আছে, দুইটা হাইড্রোজেন আছে, তার মানে কি আমার 2 দিয়ে গুণ করা লাগবে এটারে। তাহলে এটা যদি 2 দ্বারা গুণ করি তাহলে 5টা গুণ করলে 10 হয়, তাহলে 10টা কি লাস্টের দুইটা সংখ্যার জায়গাতে বসবে। তার মানে 0 এর উপরে 1 আর এখানে 0, তার মানে কি 0.01, তাই না? 0.01 এক ঘর কিন্তু আগে আসলো। তাহলে পয়েন্টের পর কয়টা সংখ্যা, 2টা, তার মানে এর পিএইচ হলো 2। ঠিক আছে, এরপরে এইটা দেখো যে সালফিউরিক অ্যাসিড আছে 2 দিয়ে গুণ, তাহলে এখানে 1টা এক ঘর সামনে চলে আসবে, সিম্পলি 5 যেখানে আছে তার আগে 1 চলে আসবে, তাহলে 0.01, তার মানে এর হলো কত, 2। আচ্ছা, এগুলো যদি পিওএইচ চাই তখন কিন্তু আবার 14 থেকে বিয়োগ করতে হবে। আমাদের অ্যাসিডের ক্ষেত্রে যাই যাক, অ্যাসিডে আমরা পিএইচই পাবো, ক্ষারের ক্ষেত্রে যাই যাক আমরা পিওএইচ পাবো, পরে আমরা 14 থেকে বাদ দেবো যদি অন্যটা চাই। ক্ষারের ক্ষেত্রে যদি পিএইচ চাই, তাহলে ক্ষারের ক্ষেত্রে যে পয়েন্টের পর আমরা যে হিসাব করব ওটা পিওএইচ পাবো, তাই আমরা 14 থেকে বিয়োগ করবো, কারণ ক্ষারে থাকে ওএইচ, এই জন্য আমরা পাই পিওএইচ। অ্যাসিডে থেকে এইচ, এই জন্য আমরা পাই পিএইচ। নিচের কোন দ্রবণে পিএইচ সর্বাধিক, দেখো পিএইচ সর্বাধিক, পিএইচ সর্বাধিক কোন দ্রবণে হবে, পিএইচ সব থেকে বেশি। পিএইচ বেশি মানে কি, ক্ষারের দিকে চলে যেতেছে না, ক্ষারের দিকে। আর পিএইচ কম মানে কি, অ্যাসিডের দিকে। তাহলে এখানে দেখো এই যে এটা একটা সবল অ্যাসিড, এটাও একটা সবল অ্যাসিড, এর 0.01, এরও 0.01, ফলে এদের দুইজনের কিন্তু পিএইচ সেম। ঠিক আছে, এদের দুইজনের পিএইচ সেম হবে, কত হবে, পয়েন্টের পর কয়টা সংখ্যা, 2টা, তার মানে এরও 2, এরা হলো 2। ঠিক আছে না? কিন্তু এই দেখো সালফারিক অ্যাসিড, তাহলে এর আর 0.1 না, এর কত হয়ে যাবে, এটার আমরা কত করব, 2 দ্বারা গুণ করব, 0.02। তাহলে এর হাইড্রোজেন কিন্তু কি হয়ে যেতেছে, বেশি হয়ে যেতেছে, ঠিক কি না? তাহলে এর যেহেতু হাইড্রোজেন বেশি হয়ে যাবে, কারণ এই যে সবল অ্যাসিডের ক্ষেত্রে তার যেটা ঘনমাত্রা সেটাই হলো তার হাইড্রোজেন, সবল অ্যাসিডের ক্ষেত্রে। তাহলে এর 0.01 মোলার এই সেল মানে কি 0.01 মোলারই হাইড্রোজেন আছে, এরও 0.01 মোলারই হাইড্রোজেন আছে, বাট এর 0.02 মোলার হাইড্রোজেন আছে, কারণ এর একটা সালফিউরিক অ্যাসিডের মধ্যে 2টা হাইড্রোজেন আছে, এই জন্য এর ঘনমাত্রার দ্বিগুণ আমরা হাইড্রোজেন পাবো। ঠিক আছে,
এর যদি 1 মোলার সালফারিক অ্যাসিড পানিতে মিশে 2 মোলার হাইড্রোজেন আয়ন তৈরি করবে, এই জন্য 0.01 মোলার মিশে 0.02 মোলার তৈরি করবে। তাহলে এখানে আর হাইড্রোজেন বেশি পাইতেছি, আর হাইড্রোজেন বেশি পাওয়া মানে কি পিএইচ কম। হাইড্রোজেন যত বেশি পাবো পিএইচ তত কম হবে, ঠিক আছে। আর পিএইচ যত কম তত সবল অ্যাসিড, পিএইচ যত কম তত সবল, এই কথাগুলো একটু লিখে নিবা। পিএইচ যত কম হইতেছে তত সবল অ্যাসিড, তার মানে কি হাইড্রোজেন আয়ন যত বেশি পিএইচ তত কম, ফলে অ্যাসিডটা তত সবল। তাহলে হাইড্রোজেন যত বেশি থাকবে অ্যাসিডটা তত সবল হবে, তার পিএইচ তত কম হবে। বাট এখানে দেখো এখানে এর ঘনমাত্রা সেম, বাট এখানে এই যে অ্যাসিডটা হলো দুর্বল, ফলে এই 0.01 মোলারই কিন্তু তৈরি করতে পারবে না হাইড্রোজেন। এরা কিন্তু 0.01 মোলার তৈরি করছে, এই আবার 0.02 মোলার তৈরি করছে, কারণ এর দুইটা হাইড্রোজেন আছে। এর দুইটা হাইড্রোজেন থাকার পরেও এই 0.02 তৈরি করতে পারবে না, কারণ কি, কারণ এই হলো দুর্বল অ্যাসিড। ফলে এই দেখবা অনেক কম তৈরি করছে, 0.0000 অনেক কম। দুর্বল অ্যাসিড আমরা কেমন চিনি, যে কার্বনিক অ্যাসিড H2CO3 একটা দুর্বল অ্যাসিড, আর লাস্টে যারা CHO আছে তারা হলো দুর্বল অ্যাসিড। ফলে তাদের যেটা ঘনমাত্রা ওই সেম পরিমাণ আমরা হাইড্রোজেন আয়ন পাবো না, তার থেকে অনেক কম পাবো। তাহলে যার হাইড্রোজেন আয়ন অনেক কম পাইতেছি তার পিএইচ কি হবে, অনেক বেশি, তাহলে এর হবে পিএইচ সব থেকে বেশি। তাহলে অ্যান্সার হবে কত, এই যে খ, ঠিক আছে। হাইড্রোজেন কম এই জন্য পিএইচ সব থেকে বেশি, যেহেতু সবার ঘনমাত্রা সেম দেওয়া আছে, ফলে সেম ঘনমাত্রায় সবাই সেম হাইড্রোজেন আয়ন তৈরি করবে না, যে সবল সে সেম তৈরি করবে, যার আবার দুইটা হাইড্রোজেন আছে সে আবার তার থেকে বেশি হাইড্রোজেন তৈরি করবে, আর যার আবার দুর্বল অ্যাসিড সে অনেক কম তৈরি করবে। আর হাইড্রোজেন আয়ন কম মানে কি পিএইচ অনেক বেশি, সেই ক্ষেত্রে ওইটা হলো ওইটা, ঠিক আছে। নিচের কোন পিএইচ মান হাইড্রোজেন আয়ন ঘনমাত্রা বেশি, তাহলে পিএইচ যত কম হাইড্রোজেন আয়ন তত বেশি, বলছে পিএইচ মানে দ্রবণটির হাইড্রোজেন বেশি। তাহলে হাইড্রোজেন আয়ন বেশি হইতে গেলে কি পিএইচ আমার অনেক কম হওয়া লাগবে, তাহলে সব থেকে পিএইচ কম কত, 2.3। একটা বিশুদ্ধ পানির হাইড্রোজেন কত, একটা বিশুদ্ধ পানির ক্ষেত্রে আমরা জানি হাইড্রোজেন হলো কত থাকে 10⁻⁷, OH কত থাকবে 10⁻⁷। আর আয়নিক গুণফল মানে কি H+ আর OH-। তাহলে এই দুইটা যদি আমি গুণ করি তাহলে আমি কত পাই, ওই 10⁻⁷, 10⁻⁷ কত 10⁻⁴। তাহলে পানির আয়নিক গুণফল মানে কি, পানির যে আয়ন আছে H+ আর OH-, এই দুইটার গুণফল এত। আর বিশুদ্ধ অবস্থায় পানির H+ যত থাকে OH ততই থাকে, এই জন্য দুইটাই আসলে অর্ধেক অর্ধেক, 10⁻⁷, 10⁻⁷। তাহলে হাইড্রোজেন যদি 10⁻⁷ থাকে তাহলে পিএইচ কত হবে 7, ঠিক আছে না। হাইড্রোজেনের মান যত ওই 10 এর উপরে মাইনাস যত থাকে, মাইনাসের পর যত থাকবে সেটাই তার পিএইচ হয়ে যায়। OH এর ক্ষেত্রেও 10 এর উপর মাইনাস যত থাকবে ওটা তার পিওএইচ হয়ে যায়, বুঝছো। নরমাল হাইড্রোজেন আর পিএইচ পার্থক্য হলো এইটাই, ঠিক আছে। মানে পিএইচ যদি 7 হয় তাহলে হাইড্রোজেন হবে 10 এর উপর -7, মানে জাস্ট 10 এর উপর মাইনাস ওইটা, আর 10 এর উপর মাইনাস যেটা আছে ওইটা হলো নরমাল, মানে পিএইচ হয়ে যাবে জাস্ট 10 এর উপর মাইনাস যেটা থাকে ওইটাই, ঠিক আছে। তাহলে এখানে বলছে হাইড্রোজেন আয়নের মান কত 10⁻⁷, মনে রেখো, ঠিক আছে। আর বিশুদ্ধভাবে পানির পিএইচ কত, ওই নরমাল হলো 7, পিওএইচ ও 7, দুইটা যোগ করলে হয় 14। আর পিএইচ যদি 14 হয়, পিএইচ এই PKW এটা হয় 14, তাহলে নরমাল KW কত হবে, P9 মানে 10 এর উপর মাইনাস ওইটা, ঠিক আছে। দেখো আগে যখন P থাকতেছে তখন 10 এর উপর মাইনাস যেই সংখ্যাটা আছে শুধু সেই সংখ্যাটাই হইতেছে, বাট P না থাকলে যে সংখ্যাটা ওই সংখ্যাটা 10 এর উপর মাইনাস হয়ে যেতেছে, তাহলে এই যে ওইটাই PKW হলো 14, আর নরমাল KW তাহলে কত 10 এর উপর -14, বুঝছো। জিনিসটা একটু ঠান্ডা মাথায় ভাবলে কিন্তু দেখবে মিলতেছে। নেক্সটে আসো, দুইটা অম্লীয় দ্রবণের একটার পিএইচ 3, তাহলে পিএইচ যদি 3 হয় তাহলে হাইড্রোজেন কত হবে 10 এর উপর -3, ঠিক কিনা, 10 এর উপর -3। আচ্ছা, আর এর আবার পিএইচ 6, তাহলে এর হাইড্রোজেন কত 10 এর উপর -6। তাহলে বলছে প্রথম দ্রবণটি দ্বিতীয় অপেক্ষায় কত বেশি অম্লীয়, তাহলে চাইছে কার, প্রথমটার চাইছে, তাহলে যেটা চাবে ওটারে আমরা উপরে নেব, তাহলে 10 এর উপর -3 উপরে, আর যার সাপেক্ষে চাবে বা যার তুলনায় চাবে তারে আমরা নিচে নেব 10 এর উপর -6। তাহলে উপরে 10 এর উপর -6, নিচের উপরে 10 এর উপর -3, নিচে 6, তাহলে 1 বাই কত 10 এর উপর -3 হইতেছে। নরমাল কাটাকাটি, যেহেতু দুইটাই মাইনাস আছে এটারে নরমাল ভাবে কাটবো, 3 আর এটারে কাটলে নিচে আমার 3 থাকে, বিয়োগ করব নরমালি, ঠিক আছে, বিয়োগ করব, এলা কিন্তু বিয়োগ করা লাগে, বুঝো নাই। আচ্ছা না, আমরা এমনি না দেখাই, দেখো 10 যেহেতু দুইটার কি ভিত্তি সেম, ফলে আমি একটা নিলাম, একটা নিয়ে উপরে কি আছে -3, আর নিচেরটা উপর থেকে আমরা নিচে বিয়োগ করব, তাহলে -6, তার মানে 10 3 +6, তার মানে কত 10⁻3, তার মানে কত 1000, এটা ঠিক আছে। মানে এরকম ভাগ আকারে যদি থাকে, যদি দুইজনের ভিত্তি সেম থাকে 10-10, ফলে আমরা একটা 10 নেব, আর যেহেতু ভাগ আছে উপরের দুইটা আমরা কি করব বিয়োগ করব, উপরের থেকে নিচেরটা বিয়োগ করব, -3 থেকে -6 বিয়োগ করব। আর যদি গুণ অবস্থায় থাকতো একটা নিয়ে আমরা কি করতাম দুইটা যোগ করতাম, ঠিক আছে। 10⁻³ গুণন 10⁻6, তাহলে 10 এর উপরে -3 প্লাস -6 করতাম। আচ্ছা গেল। আর একটা মনে রাখবা, দেখো এর পিএইচ হলো 3 আর ওর পিএইচ হলো 6, তাহলে একের জন্য 10 হয়,
2 এর জন্য 100 হয়, 3 এর জন্য 1000 হয়, 4 এর জন্য, মানে যত সংখ্যা হবে ততটা শূন্য হবে একের পর। তাহলে এর তো পিএইচ কত 3, আর পিএইচ 3 মানে পিএইচ যার কম হাইড্রোজেন তার বেশি। তাহলে দেখো পার্থক্য কত 3, তাহলে 3 এর জন্য কত হবে একের পর 3টা শূন্য, নরমাল কথা, ঠিক আছে না? এত গুণ কিন্তু বেশি হবে, কারণ কি? কারণ প্রথমটার পিএইচ কম, যার কারণে তার হাইড্রোজেন বেশি। কত গুণ বেশি তখন আমরা সংখ্যা করব। 1 এর জন্য 10 গুণ পার্থক্য হয়, 2 এর জন্য 100, 3 এর জন্য এত, মানে একের পরে শূন্য। অঙ্ক করেও করতে পারো, এমনিও হিসাব করতে পারো। তাহলে 0.1 এটার পিওএইচ চাইছে, দেখো কি চাইছে বা আমি প্রথমে দেখো এটা একটা অ্যাসিড, তাহলে অ্যাসিড হইলে পয়েন্টের পর যতগুলো সংখ্যা থাকে, পয়েন্টের লাস্টে যদি 1 থাকে তাহলে পয়েন্টের পর যতগুলো সংখ্যা তার ওইটা হলো তত। তাহলে এর যেহেতু লাস্টে 1 আছে, ফলে পয়েন্টের পর কয়টা সংখ্যা একটা, তাহলে এর পিএইচ হবে 1, অ্যাসিডের আমরা পিএইচ হবে পাবো 1, ঠিক আছে? দেন তোমার চাইছে পিওএইচ, তাহলে 14 থেকে বিয়োগ করবা, তাহলে পাবা 13, বুঝছো? অ্যাসিডের ক্ষেত্রে আমরা পাবো পিএইচ, ক্ষারের ক্ষেত্রে পাবো পিওএইচ। কেমনে হিসাব করি? পয়েন্টের পর যতগুলো সংখ্যা থাকবে তত, লাস্ট সংখ্যাটা যদি 1 হয়। এরপরে যদি দেখি যে অপোজিট চাইছে, তখন আমরা 14 থেকে বিয়োগ করব। এটা একটা পার্সেন্টেজের অঙ্ক, তাহলে পার্সেন্টেজ অঙ্কের জন্য আমাদের ঘনমাত্রা করতে হবে, কারণ আগে সবগুলোর ঘনমাত্রা দেওয়া ছিল, এর ঘনমাত্রা নাই। তাহলে ঘনমাত্রা আমরা কেমনে বের করি? c = 10w/m, 10w/m। এই 10w মানে কত? যত পার্সেন্টেজ দেওয়া থাকবে অত, ডাইরেক্ট পার্সেন্টেজ বসাই দেব। তাহলে 10 গুণন কত? 12.5, 12.5 পার্সেন্টেজে আবার কিন্তু 1000 দিয়ে 100 দিয়ে ভাগ করব না, ডাইরেক্ট পার্সেন্টেজ বসাই দেব। আর নিচে m, এর এনএস এর কত? 40, ঠিক আছে? তাহলে 10 দিয়ে 40 এ কাটলে হয় 4, আর 4 দিয়ে 12.5 এ কাটলে কত হয়? 3 পয়েন্ট কিছু একটা, তাই না? তাহলে কত আসবে? 3.4 রে 3 4 12, আর 4 দিয়ে 3.1125 বা এরকম কিছু একটা, মানে 3.1 ধরলাম। এন বলছে যে এর আসলে পিএইচ কত, এর পিএইচ কত, তাই না? NaOH এর পিএইচ কত? তাহলে যেহেতু এটা একটা ক্ষার, ফলে এই 3.1 যেটা, এটা হলো আর কি OH এর ঘনমাত্রা, তাই না? তাহলে আমি এখন যদি কি করি, মাইনাস লগ এই 3.1 এটা যদি করি, তাহলে কিন্তু আমি কি পাবো? 10 দিয়ে ভাগ করলে 4, 4 দিয়ে ভাগ করলে 2, ঠিক আছে? তাহলে মাইনাস লগ যদি 3.1 করি, তাহলে আমি আসলে কি পাবো? পিওএইচ পাবো, ঠিক আছে? তাহলে মাইনাস লগ 3.1 করলে আসলে কত হয়? তাহলে তুমি এই অঙ্কগুলা কেমনে করবা? 3.1 আছে, এটা আমাদের একটা ক্যালকুলেটর ছাড়া পিএইচ কেমনে বের করে, ওটার একটা সুন্দর একটা ভিডিও আছে, তুমি যদি ওটা দেখো তাহলে তোমার এটা ক্লিয়ার হয়ে যাবে। 15 থেকে 20 মিনিটের একটা ভিডিও, 10টার মতো এক্সাম্পল দেওয়া আছে, বাট এটা আমি তোমাদের একটু দেখাচ্ছি নিয়ম আসলে কি। তাহলে 3.1 আছে, তাহলে এখানে এই যে এখানে দেখবা, তার মানে এটা আমি কেমনে লিখতে পারি? দেখো নরমাল 3.1 মানে 3.1 রে আমি 3 ধরতে পারি, 3.1 রে 3 ধরলাম, 3 গুণন 10 টু দি পাওয়ার আমি কত করতে পারি? 10 টু দি পাওয়ার কত? 10 টু দি পাওয়ার 0, তাই না? 3.1 রে আমি 3 ধরলাম, আর 10 টু দি পাওয়ার 0, 10 টু দি পাওয়ার 0 মানে কি? তো 1, তাহলে আমি তো বেশি কিছু লিখি না, এইটাই। তাহলে মাইনাস লগ এই 3 গুণন 10 টু দি পাওয়ার 10, তাই না? এখন এইটার সিস্টেম হলো কত? এই 10 এর উপর যে সংখ্যাটা থাকবে ওটারে আমরা সামনে নেব, নরমাল সিম্পল। তাহলে 0 আছে, তার মানে এই সুন্দর করে আমি 0 লিখবো, 0 লিখে মাইনাস এই যে 10 এর সাথে যেটা আছে ওটা আমরা লগ করে দেব, লগ 3। এই সিস্টেমে কিন্তু আমরা বাকি সবগুলোই করি লং নিয়মে, ঠিক আছে? কিন্তু আমরা ওটা তোমাদের, কারণ 10 এর উপর ওইটাই শুধু আমাদের থাকে, 10 এর উপর 5 থাকে, 10 এর উপর 6 থাকে, 10 এর উপর 6 থাকলে আমরা নরমাল 6 নিতাম, 7 থাকলে 6 নিতাম, কিন্তু ওগুলার আগে কিন্তু কোনো সংখ্যা ছিল না, তাই না? এই যে একটু আগে আমরা 10 টু দি পাওয়ার -6 দেখাইলাম, যেটার পিএইচ হচ্ছে 6, তাহলে ওই 10 টু দি পাওয়ার 6 এর আগে কোনো 3 4 ছিল না, বাট এখানে 3 4 আছে, শুধু 3 আসছিল, কিন্তু আমার 10 টু দি পাওয়ার বানাইতে হবে, এজন্য আমি 10 টু দি পাওয়ার বানাইলাম। তাহলে 10 এর উপর কত আছে? 0, তার মানে আগে সুন্দর করে আমি একটা কি নেব, এই যে 0 নিব, ঠিক আছে? এরপর আমি কি করব? মাইনাস লগ 3 করে দেব। এখন লগ 3 এর মান কত তোমরা জানো? লগ 3 এর মান হলো কত? 0.5, ঠিক আছে? 0.5। এখন লগের মানগুলো আমরা ওই যে ওই ভিডিওটা তুমি দেখলে ক্লিয়ার হবা। লগ 3 এর মান দেখবা 0.5, লগ 4 এর মান 0.6, লগ 5 এর মান 0.7, মানে নরমাল মানের থেকে 2 করে বাড়বে কিন্তু পয়েন্ট। 5 এর মান 0.7, ঠিক আছে? 6 এর মান কত? 8, বাট 0.8, ঠিক আছে? এগুলো আমরা ওই ভিডিওতে কিন্তু ক্লিয়ার করবো, এখন এই ওই টপিকটা এখানে ঢুকালে বড় হয়ে যাবে। তাহলে দেখো 0 মাইনাস লগ 3 কত হবে? 0.5, তাহলে কত হইতেছে? মাইনাস 0.5। তাহলে মাইনাস 0.5 এটা হলো কি? এর পিওএইচ এর মান, যেহেতু এটা একটা ক্ষার, এর হলো পিওএইচ এর মান 0.5, তাহলে পিএইচ আছে, তাহলে 14 থেকে আমি বিয়োগ করব, তাহলে 14 মাইনাস 0.5, তাহলে কত হবে? 14.5 হবে, তাহলে অ্যান্সার হবে কত? 14.5, বা তোমাদের অপশন হয়তো দেখবা 13.5 দেওয়া আছে। তাহলে এইটাও কিন্তু একটা ঝামেলা, ঠিক আছে? এটা তুমি যদি অঙ্ক করো তাহলে দেখবা, তুমি এটা ক্যালকুলেশনের আগে একবার চেক করে দেখবা, ঠিক আছে? যে এই যে ভাগ করে, এই যে 10 এটা যে ভাগ করে 3.1 একটা আসলো, মাইনাস লগ দিয়ে ওটা করে দেবা, যত আসবে ওটা থেকে 14 থেকে ওটা বিয়োগ করে দেবা, তাহলে দেখবা যে 14 দিয়ে আসতেছে। তারপরে সেম কথা, যে 1% সোডিয়াম হাইড্রোক্সাইড দিছে, তাহলে 1% সোডিয়াম হাইড্রোক্সাইড মানে কি? যে 10W/m, তার মানে 10 গুণন 1/m, m হলো এর ভর 40,
তার মানে 1/4 আসতেছে, তাই না? 10W/m, তাহলে কত আসতেছে? 1/4। 1/4 মানে কি 0.25, এন্ড 0.25 আমি কি করব? 2.5 করব। 2.5 করলে কত হয়? 10⁻⁻1 হয়। তাহলে এই যে এটা হলো আমার এইচ প্লাস এর মান, এটা হলো আমার ওএইচ এর মান, তাই না? ওএইচ যেহেতু একটা ক্ষার, ফলে এর পিওএইচ আমি এখন কত পাবো? হিসাব করে দেখো, 10 এর উপর যে সংখ্যাটা থাকে -1, মানে 10 এর উপর মাইনাসের উপর যে সংখ্যাটা থাকবে ওটা আমরা নরমালি লিখবো 1 লিখে ফেললাম। এরপর এই যে সামনে যে সংখ্যা থাকে ওটা আমরা লগ করে বিয়োগ করে দেবো -2.5। ঠিক আছে, বুঝছো কিনা? তাহলে নরমালি 10⁵, 6, 7 যদি মাইনাস থাকতো ওটা আমরা ডিরেক্ট এখানে বসাইতাম, আর কোনো সংখ্যা 2.5 এর জায়গাতে কোনো সংখ্যা না থাকলে কোনো কিছু আমরা মাইনাস করতে হতো না, জাস্ট ওই সংখ্যাটাই হয়তো যেগুলো আমরা আগে দেখাইছি। বাট 10 এর উপর মাইনাসের আগেও যদি কোনো সংখ্যা থাকে 2, 3, 4, 5, 6, ওটা আমরা লক করে বিয়োগ করে দেবো ওই মাইনাস যে সংখ্যাটা থেকে অর থেকে। তাহলে মাইনাস যেহেতু 1 আছে তাহলে নর্মাল 1টা আমরা এখানে লিখলাম, আর 2.5 আসছে এই জন্য আমি কি করব? মাইনাস লক বিয়োগ করব। তাহলে লক 2 এর মান কত? লক 2 এর মান হলো 0.3, আর লক 3 এর মান হলো কত? 0.5। ঠিক আছে, তাহলে এখানে আমার লক 2.5 চাইছে, তার মানে 2.5 কি? 2 এর মান হলো 3.5, 3 এর মান হলো এত, তার মানে 2 আর 3 এই দুইটা মাঝামাঝি, মানে 0.3 আর 0.5 এর মাঝামাঝি, তার মানে কি হবে? 0.4। তাহলে লক 2.5 এর মান 0.4, তাহলে 1 - 0.4 হলে কত হয়? 0.6। তাহলে এটা হলো আর পিওএইচ 0.6, বাট তোমার চাইছে পিএইচ। তাহলে 14 থেকে 0.6 বাদ দাও, তাহলে কত হয়? 13.4। তাহলে অ্যান্সার হবে 4। ঠিক আছে, আমি আবারও বলতেছি, ওই ভিডিওটা যদি দেখো ওটাতে আমি খুবই ধীরে ধীরে বুঝাইছি। এখানে যেহেতু আমার অনেক থেকে এই সেম টাইপের সমাধান করতে হবে এই জন্য আমি একটু তাড়াতাড়ি বলতেছি। ঠিক আছে, ক্যালকুলেটর ছাড়া পিএইচ আমাদের ভিডিও দেখলে তুমি 100% ক্লিয়ার হয়ে যাবা। ঘনমাত্রা থেকে পিএইচ, আমরা আবার পিএইচ থেকে ঘনমাত্রাতে আসছি। ঠিক আছে, ওগুলোও আমরা ক্যালকুলেটর ছাড়া কিভাবে করতে হয় আমরা দেখাইছি। এই যে এই অঙ্কটাই দেখো, এটা আমাদের ব্যাকে আসতে বলছে। ঠিক আছে, একটা ঘনমাত্রা দেওয়া আছে, আচ্ছা এটার পিএইচ কত? না না, এটা ব্যাকে না, এটা একই চাইছে। ঠিক আছে, তাহলে এইটা দেখো এই যে কত আছে, তাহলে এখানে দেখো 3.5 গুণ 10⁻⁻4, তাহলে এই ক্ষেত্রে আর পিএইচ আমরা কেমনে বের করব? আচ্ছা এটা হলো ওই সাইনের ঘনমাত্রা দেওয়া আছে, ফলে তুমি এটা থেকে এইভাবে হিসাব করে তুমি পিওএইচ পাবা, কারণ যেহেতু একটা ক্ষার। ঠিক আছে, তাহলে পিওএইচ কেমনে পাবা? দেখো 10 এর উপর মাইনাস কত আছে? -4 আছে, তাহলে এই যে মাইনাসের পরে যে সংখ্যাটা থাকবে ওটা আমরা ডিরেক্ট প্রথমে নিয়ে নেব 4, এরপর মাইনাস এই যে সামনে যে সংখ্যাটা থাকে ওটা আমরা লক করে দেবো, তাহলে লক 3.5। ঠিক আছে, তাহলে আবার আমি কি বলছি, যে 10 এর উপরে যে সংখ্যাটা থাকে মাইনাসের পর ওই সংখ্যাটা আমরা আগে নিব, এরপরে যদি এই যে 10 টু দি পাওয়ার এটার আগে যদি কোনো সংখ্যা থাকে ওটা আমরা মাইনাস লক করে দেব। তাহলে 4, এই লক 3.5 এর কত? লক 3 এর মান কত ছিল? লক 3 এর মান ওই যে বলছি 2 বাড়বে, তার মানে 0.5, আর লক 4 এর মান কত ছিল? 2 বাড়বে মানে কি 0.6, আর লক তাহলে 3.5 এর মান কত হবে? তাহলে 0.5 আর 0.6 এর মাঝামাঝি, তার মানে কি 0.55, তাহলে 0.55। তাহলে 4 থেকে 0.55 বাদ দিলে কত হয়? 3.45। তাহলে এইটাই হলো আর পিওএইচ, কারণ এটা ওএইচ এর ঘনমাত্রা থেকে আমি বের করছি, এই জন্য হলো পিওএইচ। তোমরা চাইছে পিএইচ, তাহলে 14 থেকে এটা বাদ দাও, তাহলে কত হবে? 10.55। তাহলে এই যে 10.55 আছে, এই যে ঘ নাম্বার 10.54। ঠিক আছে, তাহলে এই অঙ্কগুলো কিন্তু খুবই সুন্দর। একটা দ্রবণের পিএইচ হলো 6, তাহলে এর হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত হবে? 10⁻⁻6। এক ওই দ্রবণে আরো HCl যোগ করে পিএইচ 3 করা হলো, তাহলে হাইড্রোজেনের ঘনমাত্রা কত বৃদ্ধি করছে? দেখো পিএইচ 3 করছে, তার মানে পিএইচ কত করছে? -6 করছি। তাহলে পিএইচ আমি 3 কি করছি? কমাইছি। তাহলে পিএইচ 3 কমাইলে পিএইচ 1 এর জন্য হয় 10, 2 এর জন্য হয় 100, জাস্ট শূন্য বাড়াবা। তাহলে পিএইচ 3 কমাইছি মানে 1 এর পর 3টে শূন্য মানে 1000। তাহলে পিএইচ কমাইছি মানে কি? হাইড্রোজেন বাড়ছে, তাহলে 1000 গুণ বাড়ছে, তাহলে 10⁻³ টাইম বাড়ছে। ঠিক আছে, একটু আগে অঙ্ক দেখাইছি, ওটা দেখে ক্লিয়ার হবা, বা এমনি তোমরা মুখে মুখে করতে পারবে, অঙ্ক করা লাগবে না। তারপর 10⁻⁹ মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত? তাহলে দেখো এটা একটা ক্ষার NaOH, ফলে এখান থেকে তুমি অঙ্ক করে যেটা পাবো এটা হলো পিওএইচ। 10⁻⁹ আছে, তাহলে নরমাল 9। ঠিক আছে, মাইনাস যে সংখ্যা থেকে ওটা যদি দেখো এর আগে যদি 3 থাকতো তাহলে এর থেকে তোমার মাইনাস লগ 3 করা লাগতো, কিন্তু বুঝছো কিনা আমাদের অঙ্কগুলা? কিন্তু কিছুই নাই, এটা এই জন্য আমাদের জন্য সহজ। তাহলে এর হবে জাস্ট 9, পিওএইচ 9। তাহলে পিএইচ কত হবে? 14 থেকে 9 বাদ দাও 5, তাহলে গ। তারপর এই যে এখানে পিএইচ আছে, দেখো এটা একটা ক্ষার, তাহলে তুমি পাবা পিওএইচ, যেহেতু লাস্টে 1 আছে ফলে একের পরে কয়টা সংখ্যা? 2টা, তাহলে পিওএইচ পাবা 2। পিএইচ তাহলে কত? 14 থেকে 2 বাদ দাও 12। ঠিক আছে, গেল। তারপরে আবার আসো এই যে কিসে আমাদের এই যে 20 নাম্বার, এই 54 নাম্বার, এখানে বলছে এত 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 এই মিশ্রণের ঘনমাত্রা কত? তাহলে দেখো এটাও একটা ক্ষার, এটাও একটা ক্ষার, সেম জাতীয় ক্ষার, দুইটাতেই একটা ওএইচ আছে। ঠিক আছে, তাহলে এদের ঘনমাত্রা কত? তাহলে আমরা কি পাবো? VS ইকুয়াল V1S1 ইন্টু V2S2। ঠিক আছে,
তাহলে এটা হলো অঙ্ক, ঠিক আছে। যদি একই এরকম দেয় তাহলে আমরা আবার করতে পারি, এটার মূল সংখ্যা যোগ বের করব, যোগ এটার মূল সংখ্যা। এই যে v1s1 মানে তো মূল সংখ্যাই, তাহলে এর মূল সংখ্যার সাথে এর মূল সংখ্যা আমরা যোগ করব, যোগ করে টোটাল আয়তন দিয়ে ভাগ করব, কারণ মূল সংখ্যা বাই আয়তন দিয়ে ভাগ করলে কি ঘনমাত্রা পাই। তাহলে এই যে এই ভিটা টোটাল যদি ভি নিচে চলে যায় তখন আমার কি শুধু এস থাকে। তার মানে এর 20 দিয়ে যদি 1.5 গুণ করো তাহলে 20 আর 1.5 কত হয়, এই শূন্যটার কারণে এটা হয়ে যাবে 15, আর 15 দিয়ে পরে 2 গুণ করলে হয় কত 30, আর এটা 2 দিয়ে 1.5 গুণ করলে হয় 3, তাহলে 33। তাহলে এর মোল আর এর মোল যোগ করলে আমি 33 পাই। এটা টোটাল আয়তন দিয়ে ভাগ করব, তার মানে 20 আর এর আয়তন হলো 1.5, তার মানে কত 21.5। ঠিক আছে, এই এমএলটারে কিন্তু লিটার বানাইতে হইতো, কিন্তু যেহেতু আমি আবার আয়তন দিয়ে ভাগ করতেছি, তাহলে ওই এমএল দিয়ে যদি আমি ভাগ করি তাহলে উপরে এমএলটারে আমার লিটার করা লাগলো না, ঠিক আছে না। তাহলে 33 রে আমি 21.5 দিয়ে ভাগ করব, তুমি দেখবা যে 1.52 বা এরকম কিছু একটা আসবে। তাহলে সেই ক্ষেত্রে অ্যান্সার হওয়ার কথা এইটা, এটা অ্যান্সার হওয়ার কথা, বাট তোমাদের বইয়ে দেখবা দেওয়া আছে এইটা। ঠিক আছে, অঙ্ক করে কখনোই এটা আসে না, বাট অ্যান্সার হবে কিন্তু ক নাম্বারই 1.5। কিন্তু তোমরা একটু চেক করে দেখবা তোমাদের আসলে অ্যান্সার কি আছে বই, ঠিক আছে। তাহলে এরকম সেম যদি একটা খার দেয় তাহলে আমরা ওইটা যোগ করে, যেহেতু দুইটাই সেম খার ফলে দুইটার মোল সংখ্যা আমরা যোগ করব, যোগ করে মোট আয়তন দিয়ে ভাগ করব, ঠিক আছে। নেক্সটে দেখো, একটা দ্রবণে হাইড্রোজেনের ঘনমাত্রা এত, তাহলে হাইড্রক্সিলের ঘনমাত্রা কত। হাইড্রোজেনের ঘনমাত্রা যদি এত হয়, আমরা বলছি দুইটা হাইড্রক্সিল আর হাইড্রোজেন দুইটার ঘনমাত্রা মিলে 10⁻14 হয়, অল টাইম 10⁻14 হবে। ফলে একটা যদি 10⁻9 হয় তাহলে আরেকটা কত হবে, দুইটার গুণফল এত, তাহলে একটা এত হইলে আরেকটা কত, এটার 10⁻9 দ্বারা ভাগ করো, তাহলে কত হবে 10⁻5। মানে এটা তো নরমাল বুঝ হয়ে গেছে, তাই না। বা তোমরা আরো ইজিলি চিন্তা করতে পারো যে দুইটার ঘনমাত্রা হলো 10⁻14, একটার -9 হলে আরেকটার কত 5ই হবে এটা। অথবা আরেকভাবে চিন্তা করতে পারো, হাইড্রোজেনের ঘনমাত্রা যদি -9 হয় তাহলে পিএইচ কত হবে 9, ঠিক আছে না। আর পিএইচ যদি 9 হয় তাহলে ওএইচ কত হবে 5, আর ওএইচ যদি 5 হয় মানে পিওএইচ যদি 5 হয় তাহলে নরমাল ওএইচ কত হবে 10⁻5। তাহলে অমনিও তোমরা হিসাব করতে পারো। দেখো 25 ডিগ্রিতে বিশুদ্ধ পানির আয়নিক ঘনফল কত, 10⁻14, এটা বলছি। তারপর FeCl6, এটা একটা লবণ, কারণ লাস্টে ক্লোরাইড আছে, লবণ লাস্টে যদি ক্লোরাইড থাকে, লাস্টে যদি নাইট্রেট থাকে, লাস্টে যদি কার্বনেট থাকে, লাস্টে যদি সালফেট থাকে, এটা সবগুলোই হয় লবণ। এই লবণের যে ক্যাটায়ন পার্টটা আসে অ্যাসিড থেকে, অ্যানায়ন পার্টটা আসে, ক্যাটায়ন পার্টটা আসে ক্ষার থেকে, অ্যানায়ন পার্টটা আসে অ্যাসিড থেকে, ঠিক আছে। তাহলে তাহলে এটা তুমি কেমনে, এটা কোন অ্যাসিড আর ক্ষার থেকে আমরা পাইছি এটা তুমি কেমনে বুঝবা। এর যে অ্যানায়ন আছে, অ্যানায়ন কি, যে ক্লোরাইড, অ্যানায়নের সাথে কি করবা, অ্যানায়নের সাথে তুমি কি করবা, আচ্ছা এর ক্যাটায়নের সাথে একটা OH দিবা আর অ্যানায়নের সাথে একটা হাইড্রোজেন দিবা, তাহলে তুমি কিন্তু অ্যাসিড ক্ষার পাওয়া যাবে। তাহলে নরমাল কথা আমি বলতেছি, অ্যাসিড থেকে হাইড্রোজেন সরে আর ক্ষার থেকে কি সরে, অ্যাসিড থেকে হাইড্রোজেন সরে অ্যাসিডের যে অ্যানায়ন পার্টটা আছে সেটা লবণ তৈরি করে, আর ক্ষার থেকে ক্যাটায়নটা লবণ তৈরি করে, OH-টা সরে পানি তৈরি করে, বুঝছো। তাহলে এই ক্ষেত্রে জাস্ট ক্যাটায়নটার সাথে তুমি OH বসাই দিবা আর অ্যানায়নের সাথে কি করবা, হাইড্রোজেন বসাই দিবা, তাহলে তুমি অ্যাসিড ক্ষার কিন্তু পাবা। তাহলে এখানে ক্যাটায়ন যেটা আছে ওর সাথে তুমি OH বসাই দাও, তাহলে তুমি কি পাও, FeOH পাও, তাই না। FeOH 3 যেহেতু আছে তার মানে 3, আর অ্যানায়ন যেটা আছে ক্লোরিন, ওর সাথে তুমি হাইড্রোজেন বসাই দিবা, তার মানে কি HCl। তাহলে এই যে ফেরিক হাইড্রোক্সাইড এটা কিন্তু একটা দুর্বল ক্ষার, আর HCl একটা তীব্র অ্যাসিড। তার মানে এই যে লবণটা তৈরি হয়েছে একটা তীব্র অ্যাসিড আর দুর্বল ক্ষারের বিক্রিয়ায়, তাহলে লবণটা কি হবে, একটা অ্যাসিডিক হবে না। কারণ অ্যাসিড আর ক্ষারের মধ্যে অ্যাসিড যেহেতু সবল, অ্যাসিডের ডমিনেন্সই বেশি, তাহলে এই ক্ষেত্রে যেহেতু ডমিনেন্ট তাহলে সে কি করবে, পি স্টারের সাথে থেকে কমাই দিবে, ঠিক আছে না। এই জন্য এটা অ্যান্সার হবে খ। তারপর দেখো এখানে বলছে যে 2% সোডিয়াম কার্বনেটের পিএইচ কত, তাহলে 2% সোডিয়াম কার্বনেট এর পিএইচ কত, তাহলে এটা সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ আমরা জানি ক্ষার, তাহলে ক্ষারের আমরা পিএইচ কেমনে হিসাব করি, মানে এর যেহেতু পার্সেন্ট দেওয়া আছে তার মানে এর ঘনমাত্রা আমাদের বের করতে হবে, 10W/m, 10W মানে কত 2 ইন্টু m, সোডিয়াম কার্বনেট কত 106, তাহলে উপরে আমার 10 দিয়ে আমি যদি 106 রে ভাগ করি তাহলে কত 10.6 হয়, আর উপরে হয় কত আমার 2, এই 2 দিয়ে আমি যদি এটা ভাগ করি তাহলে দেখো 1.5, 5 এর থেকে একটু বড় সংখ্যা আসে মানে 1.5ই হয় আসলে, ঠিক আছে না। তাহলে 1.5, এই 1.5 মানে কি 0.2 এর মতো একটা, 0.2, তাহলে এটা হলো এর ঘনমাত্রা, যেহেতু এটা একটা ক্ষার ফলে মাইনাস লগ, আর 0.2 রে আমি কি করব 2 গুণন 10⁻1 করে নিতে পারি, তাই না। কারণ আমার নর্মাল একটা সংখ্যার সাথে 10⁻- এইভাবে আমার আনা লাগবে, তাহলে আমি পেয়ে আনতে পারবো। তাহলে এই 2 গুণন 10⁻1 হইলো, এটার আমি কি করব 2 গুণন 10⁻1 করলাম, তাহলে এটার আমি কি পাবো, যেহেতু এটা একটা ক্ষার বলে এটা আমার OH এর ঘনমাত্রা, এখান থেকে আমি POH পাবো,
তাহলে 2 আর এখানে -1, তাহলে যে মাইনাসের পর যে সংখ্যাটা থাকে ওটা আমরা নরমাল আগে নেই, এরপরে ওই 10 এর আগে যে সংখ্যাটা থাকে ওটা আমরা লগ মাইনাস করে দিই, আমরা লগ 2 করে দেব, ঠিক আছে না? তাহলে 1 থেকে লগ 2 এর মান কত 0.3, তাহলে 1 থেকে 0.3 বাদ দিলে আমার কত আসে 0.7, এই 0.7টা আমার পিওএইচ, তাহলে পিএইচ কত হবে 14 থেকে 0.7 বাদ দাও, তাহলে 13.3, তাহলে এই যে ক নাম্বার অ্যান্সার, ঠিক আছে? এগুলো কিন্তু একটু জটিল টাইপ, কিন্তু ওই যে যদি 10 মিনিটের ক্যালকুলেটরের পিএইচটা দেখো তাহলে দেখবে সব পারতেছো। তারপর মানুষের রক্তের পিএইচ কত এটা তো জানো 7.35 থেকে 7.45, মানুষের রক্তের স্বাভাবিক পিএইচ কত আবার একই কোশ্চেন এটা। আচ্ছা পিএইচ যদি 7.45 থেকে বেশি হয় তাহলে অ্যালকালোসিস হয়, আর কম হলে কি হয় অ্যাসিডোসিস, ঠিক আছে? বেশি হলে অ্যালকালোসিস আর কম হলে অ্যাসিডোসিস। তারপরে এখানে দেখবা যে পাচক পিএইচ 4 হলে হাইড্রোজেন, দেখো এইবার দিছে উল্টা, এতক্ষণ আমরা হাইড্রোজেন আয়ন থেকে পিএইচ বের করলাম, এখন পিএইচ থেকে হাইড্রোজেন আয়ন বের করতে হবে, এটা আবার ক্যালকুলেটর ছাড়া, ঠিক আছে? যদি নর্মালি এখানে 5 দিত, পিএইচ 5 হলে হাইড্রোজেন আয়ন হতো 10⁻⁵, পিএইচ যদি 6 হইতো হাইড্রোজেন হইতো 10⁻⁶, 7 হলে -7, বাট এখানে একটা ভগ্নাংশ সংখ্যা দিছে, তাহলে এখানে আমরা কেমনে বের করবো দেখো, এটা কিন্তু খুবই জটিল, ঠিক আছে? তাহলে এইটা দেখো প্রথম কথা আমার এর থেকে একটা পূর্ণ সংখ্যা, এর যে বড় সংখ্যা হয় পূর্ণ সংখ্যা সেটাই আমার নিতে হবে, তাহলে যেহেতু 4.74 আছে এর থেকে পূর্ণ সংখ্যা একটা বড় পূর্ণ সংখ্যা কি আছে 5, যদি 5.45 হইতো তাহলে আমি 6 নিতাম, তাহলে আমি নিব 5, 5, তো 5 তো আমি লিখতে পারবো না, আমার 4.74, তাহলে এর থেকে কিছু একটা বিয়োগ দিতে হবে, কত বিয়োগ দেব 0.26, তাই না? এটা বিয়োগ দিলেই তো আসলে কত হইতেছে, তাহলে প্রথম কথা যে সংখ্যাটা থাকবে তার থেকে আমি একটা বড় পূর্ণ সংখ্যা নিব, নেওয়ার পর অতিরিক্ত আমি যা লাগছে ওটা আমরা বিয়োগ করে দেবো, তাহলে এটা হইছে। তাহলে এই যে এখানে 5 হইছে মনে আছে, এর আগে আমরা 5 মাইনাস লগ করতাম, লগ করেই তো এই অ্যান্সারটা আমরা বের করতাম, এখন কিন্তু আমরা উল্টা, তাহলে ওই 5টা আমরা কেমনে কি করছিলাম, ওটারে আমরা 10 টু দি পাওয়ার কিন্তু একটা ছিল, তাই না? 10 টু দি পাওয়ার -5 ছিল, ওটারে আমরা 5 লিখছি, তাহলে এখন আমার ওই 5 থেকে ওই 10 টু দি পাওয়ার ওখানে উল্টাতেই যেতে হবে, তাহলে এখন আমি এই যে -5 লিখবো, ঠিক আছে? আর এই যে 0.26 আমরা লিখছিলাম কেমনে লিখছিলাম মনে আছে, ওই মাইনাস লগের ভিতরে একটা মান ছিল, ওই মানটা কিন্তু ওই যে 10 টু দি পাওয়ার -5 এর আগে থাকতো, তাই না? ফলে লগের ভিতরে যে মানটা ছিল ওটারে লগ করে কিন্তু এটা পাইছি, ফলে আমার দেখতে হবে কোন সংখ্যাটা লগ করে আমি এই মানটা পাবো, যেই সংখ্যাটা লগ করে এটা পাবো সেটাই আমি এর সাথে গুণ দিয়ে দেবো, বুঝছো কিনা? আগে আমি একটু আগে যেই অঙ্কগুলো করলাম তার ঠিক রিভার্স, তাহলে লগ কত করলে আমার 0.26 আসে ওইটাই আমার বের করতে হবে। দেখো আমি যদি লগ 1 করি তাহলে লগ লগ নর্মালি লগ 0 এর মান কত, মানে লগ 1 এর মান কত 0, ঠিক আছে? আর লগ যদি আমি 2 করি তাহলে আসে 0.3, ঠিক আছে? এখানে 0.26 মান আছে, তাহলে 0.26 কার মান পাবো 0.26 মানে 0.3 আসলে লগ 2 হইতো, তাহলে 0.26 মানে কি লগ 2 এর থেকে একটু কম মান, মানে লগ 2 এর থেকে একটু কম মান, ঠিক আছে? এটা তো প্রায় 26 টা প্রায় 3 এর মতো, তার মানে লগ 2 এর থেকে একটু কম মান কি লগ 1.8 ধরো, তার মানে লগ 1.8 করলে আমি 26 পাই, তাহলে এই আগে হবে 1.8, ঠিক আছে? তার মানে 1.8 গুণন 10 টু দি পাওয়ার -5, তোমরা যদি একটু আগে ভিডিওটা দেখো তাহলে দেখবে জাস্ট এটা রিভার্স, ঠিক আছে? ওই সংখ্যাটা আমরা দুই ভাগে ভাগ করলাম, আমরা কিন্তু আগের অঙ্কগুলোরে দুই ভাগে করছিলাম, কেমনে করছিলাম, এই 5টা হলো 10 টু দি পাওয়ার মাইনাস যেটা ছিল ওই সংখ্যাটার আমরা এই 5 আনছিলাম, আর এইটার আমরা কেমনে করছিলাম মাইনাস লগ একটা সংখ্যা করছিলাম, মানে ওই 10 টু দি পাওয়ার ওইটার আগে যেই সংখ্যাটা ছিল পরেই আমরা মাইনাস লগ করে এই সংখ্যাটা বসাইছিলাম, তাহলে এই সংখ্যাটা থেকে আমার ওই লগের ভিতর মানটা বের করতে হবে যারা আমরা 10 টু দি পাওয়ার -5 ওর আগে দিব, তাহলে এই সংখ্যাটা আমি দেখছি লগ 1.8 করলে এই মানটা আসে, তার মানে 1.8 কত 10 টু দি পাওয়ার এটা 5 হবে, তার মানে এটা কত হবে 1.8 গুণন 10 টু দি পাওয়ার -5, তাহলে এখন তুমি দেখো এই যে তার মানে এখানে দেখো একটাই মিলতেছে ঘ নাম্বারে, তাহলে এইটাই, কারণ -5 মানে কি আরে আরো 5টা শূন্য দিয়েই করবা, তাহলে একটা শূন্য দিয়ে করার কারণে 0.18 হয়, তার মানে 0 পয়েন্ট পরে আরো 4টা শূন্য হবে, ঠিক আছে? 4টা শূন্য, তার মানে এই যে ঘ নাম্বারটা হবে অ্যান্সার, ঠিক আছে? এটা খুবই একটা কঠিন টাইপের অঙ্ক, দেখবা অনেকেই তোমরা দেখলে স্কিপ করবা, কিন্তু যদি একটু, তবে এই টাইপের অঙ্কগুলো তোমরা কখনোই প্রথমে করবা না, ঠিক আছে? এগুলা একটু লাস্টে, তুমি দেখতেছো যে তুমি এটা পারবা বাট সময় লাগবে, সেগুলা তোমরা একটু লাস্টে করবা, প্রথম দিকে করবা না, শেষে করবা, ঠিক আছে? আগে করে সময় নষ্ট করবা না, ওরা কিন্তু কিছু কিছু কোশ্চেন দিবে তুমি যে পারবা এটা ওরা জানে, বাট তোমার সময় খাওয়ার জন্য দেবে, বাট তুমি আগে কঠিন কোশ্চেনে সময় খাবা না, ঠিক আছে? ওটা করবা কিন্তু পরে। নেক্সটে আসো, অম্লীয় পিএইচ বৃদ্ধির জন্য, তাহলে পিএইচ বাড়াইতে চাও, পিএইচ বাড়াইতে চাইলে তোমার কি ক্ষার দিতে হবে মানে চুন দিতে হবে, তাহলে সেই ক্ষেত্রে মনে রাখবা যে চুন অথবা ম্যাগনেসিয়াম ক্যালসিয়ামের কার্বনেট লবণ দেওয়া লাগবে, তাহলে ম্যাগনেসিয়াম ক্যালসিয়ামের যদি কার্বনেট দাও বা চুন দাও তাহলে সেই ক্ষেত্রে তোমার মাটির পিএইচ বাড়বে, তাহলে এই যে এখানে বলছে কোনটা ব্যবহার করা থাকে, এই যে ডলোমাইট আর চুন, ডলোমাইট মানে কি ম্যাগনেসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট,
ম্যাগনেসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, এটাই হলো ডলোমাইট। ঠিক আছে, তাহলে ডলোমাইট বা চুন এগুলো ইউজ করলে মাটির পিএইচ বাড়ে। মাটির পিএইচ কমানোর জন্য কি করব? ফসফেট আর সালফেট, মনে রাখবা ফসফেট সার আর সালফেট সার এগুলো আমরা ইউজ করব। তাহলে ক্যালসিয়াম অক্সাইড তো চুন, যেটা পিএইচ তো বাড়াবে, বাদ। অ্যামোনিয়াম, এই যে ফসফেট, ঠিক আছে, তাহলে এটা আমরা ইউজ করবো, এটার পিএইচ কমবে। প্রথমটা দেখো কার্বনেট আছে, আমি বলছি পিএইচ বাড়াইতে গেলে কার্বনেট বা চুন দেওয়া লাগে। তাহলে এই যে কার্বনেট আছে, এই যে কার্বনেট আছে, এরা বাদ। এই তো ডলোমাইট, এটা অ্যামোনিয়াম কার্বনেট। কার্বনেট মানেই আমার পিএইচ বাড়াবে, কার্বনেট মানেই ক্ষার। আর ফসফেট বা সালফেট মানে কি? আমার অ্যাসিড। তাহলে পিএইচ কমানোর জন্য আমি ফসফেট বা সালফেট, এই যেখানে ফসফেট আছে তাহলে এইটাই দেবো। ঠিক আছে, নিচের কোন জোড়া অম্লীয় বাফার তৈরি করে? বাফার দ্রবণ তৈরি করতে হলে আমার কি লাগবে? একটা লবণ লাগবে আর একটা অ্যাসিড বা ক্ষার লাগবে। তো লবণের সাথে যদি অ্যাসিড থাকে তাহলে সেটা হয় অম্লীয় বাফার, আর লবণের সাথে যদি ক্ষার থাকে সেটা হয় ক্ষারীয় বাফার। মানে অম্লীয় বাফার চাইছে, তাহলে লবণের সাথে আমার অবশ্যই একটা অম্ল নেওয়া লাগবে। এই যে অম্লটা নেব, এটা আমি অবশ্যই দুর্বল অম্ল নেব। ফলে এই দুর্বল অম্ল আর লবণটা তাহলে তৈরি হয়েছে কেমনে? ওই দুর্বল অম্লের সাথে একটা তীব্র অ্যাসিড, মানে এই তেলের বিক্রিয়ায় লবণটা তৈরি হয়েছে। তাহলে দুর্বল একটা অম্ল দেখবো, আর দুর্বল অম্লের সাথে তীব্র ক্ষার NaOH, ওর সাথে বিক্রিয়া করে কিন্তু লবণটা তৈরি হয়েছে। ঠিক আছে, দুর্বল অম্লের সাথে তীব্র একটা ক্ষারের বিক্রিয়ায় লবণ তৈরি হয়েছে। তাহলে আমি দেখি, এই যে প্রথমটা দেখো, এটা একটা COOH, মানে দুর্বল একটা অ্যাসিড। তাহলে দুর্বল অ্যাসিডের সাথে তীব্র একটা ক্ষার NaOH, এটা বিক্রিয়া করে কিন্তু তৈরি করছে, মানে NaOH বিক্রিয়া করে কিন্তু এটা তৈরি করছে। তার মানে এটা একটা অম্লীয় বাফার, বাট তোমার তো ক্ষারীয় বাফার চাইছে, তাহলে এটা বাদ। এইটা দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড, এই যে এটা কিন্তু একটা দুর্বল ক্ষার, কারণ দুর্বল ক্ষারের মধ্যে আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডই পড়াই। তাহলে দুর্বল ক্ষারের সাথে তীব্র একটা অ্যাসিড HCl, এটার বিক্রিয়া যে লবণ তৈরি করবে এটা থাকা লাগবে। তাহলে এটার সাথে তীব্র একটা অ্যাসিড HCl বিক্রিয়া করে কি অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করবে, সেটা এখানে দেওয়াই আছে। তাহলে অ্যান্সার হবে এটা। ঠিক আছে, তাহলে লবণের সাথে যদি দুর্বল অম্ল থাকে তাহলে অম্লীয় বাফার, লবণের সাথে দুর্বল ক্ষার থাকলে ক্ষারীয় বাফার। তাহলে এখানে লবণের সাথে দেখো, এটা তো ক্লোরাইড যেহেতু আছে লাস্টে, আমি একটু আগে বললাম ক্লোরাইড, সালফেট, নাইট্রেট থাকে লবণ। তাহলে লবণের সাথে যেটা আছে এটা একটা কি? দুর্বল ক্ষার। ঠিক আছে, এই সালফেট হলো একটি অ্যাসিড ধর্ম হয়, এই জন্য এটা বাদ। আর এটাতে দুইটাই তীব্র তীব্র ক্ষার দেওয়া আছে, এই জন্য এটা বাদ। তাহলে এই জন্য যেহেতু এটা দুর্বল ক্ষার দেওয়া আছে, আর এই দুর্বল ক্ষারের সাথে একটা তীব্র অ্যাসিড HCl এর বিক্রিয়া উৎপন্ন লবণ দেওয়া আছে, তাহলে এটাই হলো কি অ্যান্সার। মানুষের রক্তে কোন বাফার বিদ্যমান? আমরা জানি বাইকার্বনেট বাফার বিদ্যমান। তাহলে এই যে বাইকার্বনেট বাফার বিদ্যমান, ক। এবার দেখো, নিচের কোন দ্রবণের সময়ায়নের X মাইনাস আর H মানে H মানে কি? একটা অ্যাসিড, হাইড্রোজেন আছে। আর X মানে কি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যারা আছে ওরা। তাহলে ওরা যদি থাকে ওরা তো আসলে অ্যাসিডই হয়, হাইড্রো অ্যাসিড। আর X মাইনাস মানে কি? জাস্ট এটা একটা হাইড্রোজেন ত্যাগ করছে, এটা একটা হাইড্রোজেন ত্যাগ করে কি তৈরি করছে? অণুবন্ধী ক্ষার। ঠিক আছে, আর আমরা জানি যে অ্যাসিডের যে অ্যানায়ন পার্টটা সেটাই কিন্তু লবণ তৈরি করে। তাহলে এই পার্টটা কিন্তু একটা লবণেরই পার্ট। তাহলে কোনো কোনো বইয়ে দেখবা দেওয়া আছে একটা অ্যাসিড ত্যাগ করে আসলে একটা লবণ তৈরি করে, তাহলে দেখবা যে সেখানে আসলে পিএইচ সমান কি দেওয়া আছে? pKa প্লাস লগ লবণ, লবণের মোল সংখ্যা বাই অ্যাসিডের মোল সংখ্যা, অথবা লবণের জায়গাতে কি দেওয়া আছে? অণুবন্ধী ক্ষার দেওয়া আছে। ওই একই কথা, লবণ তৈরি করে কে? অ্যাসিডের যে কি অ্যানায়ন পার্টটা আছে সেটাই তো লবণ তৈরি করে। আর একটা অ্যাসিডের অ্যানায়ন পার্ট কখন তৈরি হয়? যে অ্যাসিড যখন একটা হাইড্রোজেন ত্যাগ করে, আর অ্যাসিডের হাইড্রোজেন ত্যাগ করার পর সেটা তো কি হয়ে? অণুবন্ধী ক্ষারিত হয়। তাহলে একই সাথে আমরা অণুবন্ধী ক্ষারও বলতে পারি, আর সেটা যেহেতু একটা লবণ তৈরি করে লবণও বলতে পারি। তাহলে এটার দ্বারা কিন্তু লবণ বা অণুবন্ধী ক্ষার বোঝাইতেছে, মানে উপরেরটা। ঠিক আছে, তাহলে তোমার বলছে যে সম ঘনমাত্রার, তার মানে অ্যাসিড আর লবণ দুইটাই ঘনমাত্রা সেম, তার মানে লবণ আর অ্যাসিড দুইটাই ঘনমাত্রা সেম। তার মানে উপরে নিচে কাটাকাটি করলে 1 হয়, আর লগ 1 এর মান কত? 0। তার মানে এই মানটা থাকতেছে না, তার মানে কি পি সমান কি? pKa হইতেছে, pKa। আর কে এর মান এত, দেখো এই যে কে এর মান কত? 10⁻⁸। তাহলে এর আগে যদি একটা পি বসাই দাও শুধু, তাহলে জাস্ট মাইনাসের পর যে সংখ্যাটা আছে ওইটাই হয়ে যায়। এটা আমি একটু আগে অনেক বললাম, নরমাল একটা সংখ্যা পিএইচ, pKa, এটা সবগুলাই জাস্ট পি আগে থাকলে ওই যে 10 এর উপর মাইনাস যে সংখ্যাটা থাকে ওই সংখ্যাটা হয় 8। তাহলে তার pKa 8, তাহলে তার pH কত? 8। বাফার ধর্মের সূত্র কত? কেবলই লিখলাম যে লবণ বাই অম্ল, pH সমান। এখানে POH যদি থাকতো তাহলে এখানে অম্ল হইতো না, নিচে ক্ষার হয়ে যেত। ঠিক আছে, গেল। এখানে বলছে যে 1 মোল, এই যে দেখো 1 মোল অ্যালকোহল C2H5 পূর্ণ দহনে কত কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে? তাহলে এখানে কার্বন যতগুলো আছে এগুলারে আমরা যদি দহন করি তাহলে আমরা কার্বন ডাইঅক্সাইড পাবো প্লাস পানি পাবো। মানে এর সাথে যদি আমরা অক্সিজেন বিক্রিয়া করাই, দহন করি, দহন করা মানে কি? এর সাথে অক্সিজেন বিক্রিয়া করা। তাহলে এর সাথে অক্সিজেন বিক্রিয়া করে আমি সবসময় কার্বন ডাইঅক্সাইড পাবো, পানি পাবো, H2O পানি পাবো। তাহলে এই যৌগটা তৈরি করতেছে কার্বন ডাইঅক্সাইডের পানি। তাহলে এই যৌগটার যে কার্বন গুলো আছে সবগুলো কার্বনে কি কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে, কারণ পানির মধ্যে তো কোনো কার্বন নেই। তাহলে এই যৌগে কার্বন যতগুলো থাকবে তার কার্বন ডাইঅক্সাইড ঠিক ততগুলাই হবে। বুঝছো কিনা? এই যৌগে যতগুলো হাইড্রোজেন থাকবে তার থেকে অর্ধেক পানি তৈরি হবে, কারণ একটা পানিতে কি 2টা হাইড্রোজেন থাকে। ফলে এখানে দেখো কয়টা হাইড্রোজেন আছে? 6টা। 6টা যেহেতু হাইড্রোজেন আছে তাহলে পানি এখানে কয়টা তৈরি করবে? 3টা। বুঝছো কিনা?
কারণ একটা পানিতে দুইটা হাইড্রোজেন থাকে, তাহলে তিনটা পানি তৈরি করলে 3 দুগুণ 6টা হয়ে গেল। তাহলে যেহেতু কার্বন শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইডই আছে, তাহলে এখানে দুইটা কার্বন আছে, তার মানে দুইটাই কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে। ঠিক আছে, গেল। নিচের কোনটির মান সর্বদা ঋণাত্মক? দেখো দহন তাপ মানে কি, কোন একটা যৌগের সাথে অক্সিজেন বিক্রিয়া করে সেটাকে পুরাবা, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাপ উৎপন্ন হবে। ঠিক আছে না? তাহলে তাপ উৎপন্ন হবে। আর এখানে বলছে বিক্রিয়া তাপ, তারপর এখানে সংগঠন তাপ, দ্রবণ তাপ। তাহলে এখানে কোনটা তোমার বলছে সর্বদা ঋণাত্মক? তাহলে বিক্রিয়া তাপ তো ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। কারণ বিক্রিয়া তাপ যদি ধনাত্মক হতে পারে, কারণ তাপ উৎপন্ন করতে পারে, তাপ কি করতে পারে, হারাইতেও পারে। কিন্তু দহন তাপ অল টাইম আসলে কি করে, দহন তাপ সবসময় তোমার দহন করতেছে, পুরাইতেছে, মানে সবসময় কি তাপ উৎপন্ন হবে, তার মানে কি ঋণাত্মক। ডেল এর মান ঋণাত্মক না? ডেল এর মান ঋণাত্মক হওয়া মানে কি তাপ উৎপন্ন হইতেছে, তাই না? আর দহন তাপ কারো যদি পুরাও, তুমি তো পুরাইতে গেলে অবশ্যই তাপ উৎপন্ন হবে, তাপ হারানোর কোনো বুদ্ধি নেই, এটা অল টাইম ঋণাত্মক। বিক্রিয়া তাপ কখনো ঋণাত্মক তুমি পাও, সংগঠন তাপ ধনাত্মক পাইতে পারো, দ্রবণ তাপও ধনাত্মক পাইতে পারো, কারণ তাপ হারি তাপ শোষী, মানে তাপ হারি তাপ উৎপাদী দুইটাই হয়। বাট দহন অল টাইম কি তাপ উৎপাদী হবে, তাপ তৈরি করবে পুরাইলে। আচ্ছা, নিচের কোনটি তাপ উৎপাদী, মানে তাপ তৈরি করে কোনটা? দেখো তুমি এখানে হাইড্রোজেন আছে লিকুইড, লিকুইড থেকে তুমি গ্যাস করতেছো, তোমার কাছে পানি আছে, তুমি ওটাকে জ্বলিয়ে বাষ্প করবা, তাহলে কি করবা, তুমি হিট দিবা, তাই না? তুমি আগুন ধরায় ওটারে কি করবা, পাতিলের উপরে পানি রাখবা, দেন তুমি ওটারে বাষ্প বানাইতে গেলে কি তোমার তাপ দিতে হবে। তাহলে তাপ তুমি দিতেছো মানে কি, সে তাপ শোষণ করতেছে, তাহলে সে তো তাপ উৎপন্ন করতেছে না, সে আর আমার থেকে তাপ নিতেছে, তাহলে এটা তাপ উৎপাদী না, এটা হলো তাপ শোষী। তারপরে যে গ্যাস থেকে লিকুইড করতেছো, এইটা হলো কথা, গ্যাস আছে তুমি ওটা লিকুইড করতেছো, তাহলে গ্যাস থেকে লিকুইড করতে গেলে আমার কি অবশ্যই তারে ঠান্ডা করতে হবে। আর ঠান্ডা করতে গেলে কি সে তার মধ্যে যে তাপমাত্রা আছে ওটারে কিন্তু সে কি করবে, ত্যাগ করবে। আর তাপমাত্রা ত্যাগ করা মানে কি সে তাপ উৎপন্ন করবে, বুঝছো? সে তাপ হারাবে মানে কি সে তাপ উৎপন্ন করতেছে, তাপ বাইরে পাঠাই দিতেছে, মানে আমি দেখবো সে আমারে তাপ দিতেছে। তাহলে এটার অ্যান্সার হবে খ। এখানে সলিড থেকে লিকুইড, সলিড মানে কি বরফ, বরফকে তুমি যদি লিকুইড বানাতে চাও তোমার তাপ দিতে হবে, তাহলে তুমি তাপ দিবা, সে তো আর তাপ উৎপন্ন করলো না, সে আরো তাপ শোষণ করলো, তাহলে এটাও বাদ। এটাও দেখো সলিড থেকে গ্যাস, বরফ থেকে তুমি বাষ্প করতে গেলে তোমার তাপ দিয়ে দিয়ে তরল করতে হবে, তারপর ওটা আরো তাপ দিয়ে দিয়ে গ্যাস করতে হবে, তার মানে সে শুধু তাপ নিতেছে। কিন্তু তুমি যখন গ্যাস থেকে লিকুইড করবা, গ্যাসের অণুগুলো দূরে থাকে, ফলে সে কি করবে, তার তাপমাত্রা কমায় অণুগুলার কাছাকাছি এনে ঘনীভবন করবে। না নর্মালি ফ্রিজে তোমরা কি করো, লিকুইড থেকে কঠিন বানাও, ওই ক্ষেত্রেও কিন্তু কি ওই পানিটা তাপ হারায়, তাই না? সে ঠান্ডা হয় মানে কি যৌগটা তাপ হারায়। আর যৌগটা তাপ হারানি মানে কি সে তাপ উৎপন্ন করতেছে না, তাপ উৎপন্ন করে আমারে দিতেছে, তাপ উৎপন্ন করে বাইরে দিতেছে, তার মধ্যে আর তাপ থাকতেছে না। তাহলে এটার অ্যান্সার হবে কত, গ্যাস থেকে লিকুইড। ঠিক উল্টা, বাকি সবগুলো প্রসেস দেখো সামনের দিকে তাপ দেওয়ার মতো, আর এটা হলো উল্টা প্রসেস। নিচের কোনটি অদাহ্য পদার্থ? অদাহ্য পদার্থ মানে কি যেটা পুড়ে না। তাহলে এখানে বলছে হাইড্রোজেন, নাইট্রোজেন, বেনজিন, ইথার। তাহলে এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার হবে নাইট্রোজেন। ঠিক আছে, তাহলে নাইট্রোজেন একটা অদাহ্য পদার্থ। ঠিক আছে, বেনজিন, ইথার, হাইড্রোজেন এগুলো সবগুলো দাহ্য পদার্থ, মানে এরা পোড়ানো যায়। ঠিক আছে, নাইট্রোজেন হলো অদাহ্য পদার্থ। তারপর দেখো এখানে ক্লোরিনের সাথে একটা ইলেকট্রন যোগ করছে, যোগ করে ক্লোরিন মাইনাস তৈরি করছে। এখানে এত ডেল কে কি বলে? তাহলে কোনো একটা যোগের সাথে ইলেকট্রন তুমি যোগ করে তারে মাইনাস আয়নে পরিণত করতেছো, তাহলে এটা অবশ্যই কি ইলেকট্রন আসক্তি না, ঘ নাম্বার, তাই কিনা? কারণ একটা যৌগ ইলেকট্রন নিল, সুন্দর করে নিয়ে মাইনাস আয়ন করতে পারে, এটা ইলেকট্রন আসক্তি। এর থেকে যদি মাইনাস ইলেকট্রন করতা, ইলেকট্রন করে, তখন এই কি হয়ে যেত, ক্লোরিন প্লাস হয়ে যেত, তার মানে একটা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন পরিণত করা মানে কি আয়নীকরণ শক্তি। আচ্ছা, তীব্র অ্যাসিড তীব্র ক্ষার দুইজনে যদি তীব্র হয়, স্ট্রং প্লাস স্ট্রং, তাহলে হয় 57.34। যদি একজন উইক হয় দুইজনের মধ্যে তাহলে একটু কমে যাবে 55। যদি দেখো দুইজনে উইক হয় তাহলে আরো কমে যাবে, কত হবে, 50। আর যদি দেখো এইচএফ প্লাস এনওএইচ একটা ব্যতিক্রম এটা থাকে তাহলে হয়ে যায় 68। বুঝছো? তাহলে দুইটাই স্ট্রং হলে 57.34, স্ট্রং প্লাস উইক যে কোনো অ্যাসিড বা ক্ষারের মধ্যে যে কোনো একটা উইক হলে 55 হয়, দুইজনে যদি উইক হয় তাহলে হবে 50, আরো কমে যাবে। আর যদি এইচএফ কেবল থাকে তাহলে এক্সট্রা ওখানে একটা হাইড্রোজেন বন্ধন তৈরি হয়, রোটারে ভাঙতে আরো বেশি শক্তি লাগে, এই জন্য কত 68। তাহলে তীব্র মানে 57। এখন দুর্বল অ্যাসিড কোনটা, যত সি ডাবল ওইচ আলা অ্যাসিড আছে দুর্বল অ্যাসিড। দুর্বল ক্ষার কোনটা, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটা দুর্বল ক্ষার, তোমাদের এগুলা দিতে পারে। Na2CO3 এ হলো দুর্বল ক্ষার, ঠিক আছে, এ হলো দুর্বল অ্যাসিড। H2CO3 এ হলো দুর্বল অ্যাসিড। H3PO4 এরা হলো দুর্বল অ্যাসিড। তাহলে দুর্বল অ্যাসিড গুলা চিনো। আচ্ছা, এখানে একটা অঙ্ক দিচ্ছে, এই অঙ্ক তোমরা একটু 78 একটু করে দেখবা, ঠিক আছে? এটার অ্যান্সার হবে এটা। এটা কেমনে জাস্ট আমি তোমাদের একটু বলতেছি। এই দেখ আমরা এখানে কি করব, উৎপাদের তাপ মাইনাস বিক্রিয়কের তাপ। উৎপাদে কি আছে কত, এই যে CH2Cl2, তার মানে একটা কার্বনের এই পাশে একটা হাইড্রোজেন, এই পাশে একটা হাইড্রোজেন, এই পাশে একটা ক্লোরিন, এই পাশে একটা ক্লোরিন, এটাই তো। তাহলে কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন আছে আর কার্বনের সাথে দুইটা ক্লোরিন আছে, তাহলে কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন মানে CH, তাহলে দুইটা CH আছে, দুইটা CCl আছে,
তাহলে সিএইচ এর শক্তি ওরা দিয়ে দিচ্ছে, দেখো সিএইচ এর শক্তি কত 413, তাহলে দুইটা মানে কত 826, তাহলে এই 826 যোগ আবার দুইটা কি আছে, দুইটা আমার আছে কত সিসিএল আছে এখানে, তাই না? তাহলে দুইটা সিসিএল, দেখো সিসিএল মানে 3 নাম্বার মানে কত এই 328, তার মানে দুইটার মানে কত 656, তাহলে এর সাথে 656 যোগ করবা, তাহলে এটা হলো তোমার CH2Cl2 শক্তি হইলো। আবার দেখো কি আছে, এই সেল আছে, এই সেল আছে দুইটা, কারণ এইচ আর সিএল এমনে বন্ধন, তাহলে এই সেল আরো শক্তি ওরা দিচ্ছে, দেখো কত 433, তাহলে এটা আছে দুইটা, তাহলে 400 দুগুণে 866, তাহলে এর সাথে 800 আবার 66 যোগ করবা, তাহলে এটা হলো উৎপাদের তাপ, ঠিক আছে? উৎপাদ তাপ, বিক্রিয়ক ভাঙে আর উৎপাদ গঠন হয়, তাহলে উৎপাদ গঠনের জন্য তাপ। এরপর তুমি বিক্রিয়কের তাপ হিসাব করো, বিক্রিয়ক কি আছে CH4, তার মানে কার্বনের সাথে হাইড্রোজেন বন্ধন আছে কয়টা, 4টা, তাহলে CH হলো 4টা, তাহলে 413 গুণন 4, তাহলে 4 4 1600, 1600 আর 13 দুগুণে 26 দুগুণে 52, তার মানে 1652, 1652 এটা হলো বিক্রিয়ক, ঠিক আছে? আর ক্লোরিন সিএল দেখবা Cl2 আছে কয়টা, দুইটা, মানে সিএল ক্লোরিন ক্লোরিন, তাহলে ক্লোরিন ক্লোরিন বন্ধনের মান কত 242, এই 242 তো দুইটা আছে, তাই না? তাহলে 200 400 484, তাহলে 1600 এটার সাথে 484 তোমরা যোগ করবা, তাহলে এটা হলো টোটাল বিক্রিয়ক আর এটা হলো টোটাল উৎপাদ, দেন উৎপাদ যোগ করে উৎপাদের থেকে বিক্রিয়কটা বিয়োগ করবা, তাহলেই দেখবা কত আসে, ঠিক আছে? তাহলে যেটা আসবে ওটাই আসলে কত অ্যান্সার, উৎপাদ থেকে বিক্রিয়ক বিয়োগ করবে তখন দেখবা -200 আসে, ঠিক আছে? এটা তোমাদের ক্যালকুলেশন। এগুলা এগুলা যদি আসে তোমরা একটু সময় দিলে কিন্তু তোমরা পারবা, কিন্তু তোমরা এগুলা লাস্টে করবা। দেখো কোনটার জলীয় দ্রবণের পিএইচ এর মান সব থেকে বেশি, পিএইচ সব থেকে বেশি, তাহলে পিএইচ সব থেকে বেশি, দেখো এটা একটা ক্ষার আছে, তীব্র ক্ষার, তাহলে পিএইচ তীব্র ক্ষারে, দেখো এই তো একটা অ্যাসিডীয় লবণ, একটা মানে কি এই যে দেখো একটা লবণ, এও একটা লবণ, ঠিক আছে? তাহলে লবণের পিএইচ তো আসলে অনেক বেশি হয় না, ওর সাতের আশেপাশে হয়, তাহলে এই দুইটা আগে বাদ। আমার ক্ষার যত পিএইচ সে কিন্তু 14 কাছাকাছি চলে যাবে, ঠিক আছে না? 14 হওয়া মানে কি সব থেকে শক্তিশালী ক্ষার, ঠিক আছে? যত পিএইচ বেশি হবে ক্ষার, আর 1 বা 1.5 হওয়া মানে কি অনেক শক্তিশালী কি অ্যাসিড, মানে পিএইচ যত কমের দিকে থাকবে, যত নিচের দিকে 1 2 তত হলো শক্তিশালী অ্যাসিড, পিএইচ যত বেশির দিকে থাকবে 14 বা 13.5 13 ওরা হলো তত শক্তিশালী কি ক্ষার। তাহলে যেহেতু এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে একটা শক্তিশালী ক্ষার, ফলে কি যেহেতু সবার ঘনমাত্রা সেম 0.1, ফলে আমি দেখবো কার কে বেশি ক্ষারের দিকে, তাহলে এই বেশি ক্ষার আর পিএইচ সব থেকে বেশি। যদি পিএইচ সব থেকে কম চাইতো তখন যদি একটা HCl থাকতো তাহলে কিন্তু এটা হয়ে যেত, কারণ এ হলো অ্যাসিড, এর পিএইচ সব থেকে কম হবে, সবল অ্যাসিড, তাহলে সবল ক্ষার থাকার কারণে কি হবে, এই হবে অ্যান্সার। NH3 যেটা এটা হচ্ছে দুর্বল ক্ষার, ঠিক আছে না? NH3 দুর্বল ক্ষার, এই জন্য ওর কিন্তু ওই অনেক বেশি হবে না, ওর থেকে একটু কম, ওর থেকে একটু কম। 0.1 এর তোমার পিএইচ বের করতে হলে কত বের করে, 0.1 আছে, পয়েন্টের পর কয়টার সংখ্যা একটা, তাহলে এটা হবে এক, এক হবে কি এটা হবে POH, কারণ একটা ক্ষার, তাহলে পিএইচ কত হবে 13, বাট এর দেখবে 13 থেকে আরো কম পিএইচ হবে, কারণ একটা কি দুর্বল ক্ষার। আচ্ছা নিচের কোনটা সঠিক নয়, 10 মাইনাস মোলার HCl দ্রবণের পিএইচ হলো 9, এটা তো সঠিক, কারণ -9 আছে জাস্ট নরমাল 9, পি আগে দিলে কত হয় 9 হয়ে যায়, এটা হলো সঠিক। তারপরে 10 HCl এটা হলো পিএইচ 2, এটাও সঠিক, তাহলে এটাও সঠিক এটাও সঠিক, তাই না? তারপরে এখানে বলছে দেখো এই যে 0.01 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত, দেখো এটা হলো সবল ক্ষার, বলে 0.পয়েন্টের পর কয়টার সংখ্যা, দুইটা সংখ্যা, তার মানে তার পিওএইচ হলো 2, যেহেতু ক্ষার তাহলে পিএইচ কত হবে 12, এটাও সঠিক। এখানে তার মানে এটা তুমি 100%, এই তিনটা একবারে 100% সঠিক, যেহেতু ভুল বলছে তাহলে অ্যান্সার হবে এইটাই, 0.01 মোলার সোডিয়াম কার্বনেটের পিএইচ 7 এর বেশি। আচ্ছা এটা একটু দেখো, এই যে যেহেতু এটা আমি বলছি এটা একটা কি ক্ষার টাইপের, তাই না? কারণ এটার জলীয় দ্রবণ ক্ষার, 0.01 মোলার, 0.01 মোলার এর যে এই অবশ্যই তো যেহেতু একটা ক্ষার তাহলে পিএইচ 7 থেকে বেশি অবশ্যই হবে, ফলে এটাও সঠিক, তাহলে আসলে অ্যান্সার একটা হইতেছে না। তো তোমরা একটু দেখবে এটা তোমাদের অ্যান্সারে হয়তো কি ঘ নাম্বার দেওয়া আছে, ওরা এগুলা যে কেন হুদাই আসলে এগুলা কাদের দ্বারা টাইপিং করাইছে বা কি করাইছে, জাস্ট মনে করো যে আমার তো আসলে মনে হয় যে হাজির স্যার যিনি উনি তো যাদের দ্বারা টাইপিং করাইছে উনি হয়তো পুনরায় এগুলা রিচেক করায়নি, ঠিক আছে? এগুলা আসলে মেন সমস্যা, না হলে এত সহজ টাইপের কিছু জিনিস কিভাবে এরকম অ্যান্সার দেওয়া থাকতে পারে, মানে 3 দুগুণ 6 হয়, এটা তো একদমই সঠিক তুমি জানো, বাট এটা ওরা ভুল দিয়ে রাখছে। তাহলে কত ধরনের কত বড় বড় মিস্টেক আমরা এই বইগুলোতে দেখতে পারি, এগুলা কখনোই আসলে উচিত না, ঠিক আছে? তাহলে তোমরা একটু চেক করে দেখবা, আপডেট বইগুলোতে একটু চেক করে দেখবা এগুলো আসলে কি হইতেছে। তারপর এখানে দেখবা যে দুইটা অঙ্ক এখানে দিছে, এই বিক্রিয়া প্রশমন এনথালপি, প্রশমন যে তাপটা আমরা কেমনে পাই, কত একটা অ্যাসিড একটা ক্ষার বিক্রিয়া করে 1 মোল পানি তৈরি করতে আমার যতটুকু তাপ উৎপন্ন হয় সেটাই হলো প্রশমন তাপ, 1 মোল পানি, এটা মনে রাখবা, ঠিক আছে? অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়ায় 1 মোল পানি তৈরি করতে গেলে আমার যতটুকু তাপ উৎপন্ন হয় সেটা হলো প্রশমন তাপ।
ঠিক আছে। আর এখানে বলছে যে প্রশমন তাপ 57, তার মানে কি 1 মোল পানি তৈরি করতে গেলে আমার 57 লাগে। এই বিক্রিয়ার এনথালপি চাইছে, দেখো এই বিক্রিয়ায় 2 মোল পানি তৈরি হয়েছে, তাই না? তাহলে 2 মোল পানি যদি তৈরি হয় তাহলে 1 মোল পানি তৈরি করতে প্রশমন এনথালপি দেওয়া আছে, মানে 1 মোল পানি তৈরি করতে 57 লাগে। তাহলে 2 মোল পানি তৈরি করতে গেলে কত লাগবে? 57 ডাবল 57 দেবেন কত? 114। তাহলে অ্যান্সার হলো ঘ। ঠিক আছে, এটা একটা অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া দেখতেছি। আচ্ছা, নিচের কোন যৌগের পিএইচ 7.4 হলে এই যৌগ কোন যৌগকে পিএইচ যদি 7.4 যুক্ত করা হয়, কি বলছে? নিচের কোন যৌগকে কোন পিএইচ এত যুক্ত দ্রবণে যোগ করলে পিএইচ এর মান কমবে? আচ্ছা, পিএইচ কমবে তাহলে অবশ্যই অ্যাসিড তুমি যুক্ত করছো, যার কারণে পিএইচ কমবে। এটা প্রথমটা অ্যালকোহল দিছে, পরেরটা আমার ইথার দিছে, তারপরে একটা অ্যাসিড দিছে, তারপর একটা বেনজিন দিছে, তাহলে অ্যান্সার অবশ্যই কি? অ্যাসিড। আচ্ছা, কোনটি HCl অ্যাসিডের বিয়োজন দ্রবক? দেখো এটার কোনো ই নেই, এটার একটা মুখস্থ করা দিয়ে দিছে। ঠিক আছে, তাহলে এইটার কোনো অঙ্ক টঙ্ক কোনো কিছু নেই, এটা তোমাদের অ্যান্সারে যা আছে তাই। এটার অ্যান্সার মনে হয় ক দেওয়া আছে, দেখবা। ঠিক আছে, এটা একদম মুখস্থ করা। নিচের কোন নিয়ামক দ্বারা বিক্রিয়ার সাম্যদ্রব্যক ও বিক্রিয়ার হার উভয়ই প্রভাবিত হয়? বিক্রিয়ার হারও প্রভাবিত হইতেছে, বিক্রিয়ার সাম্যদ্রব্যকও প্রভাবিত হইতেছে। এটা কোনটা? কেবলমাত্র তাপমাত্রা। ঠিক আছে, কেবলমাত্র তাপমাত্রাই আমার কি করতে পারে। ঠিক আছে, বিক্রিয়ার হার ধ্রুবক, বিক্রিয়ার হার আর বিক্রিয়ার সাম্যদ্রব্যক দুইটারই আসলে চেঞ্জ করতেছে তাপমাত্রা। আচ্ছা, এটা একটা বিক্রিয়া দিছে, বিক্রিয়ায় দেখো NaOH একটা কি সবল ক্ষার, আর H6 একটা দিছে। এখানে বলছে যে H6NaOH। আচ্ছা, এই ক্ষেত্রে NaX এর জলীয় দ্রবণের পিএইচ কোনটা হবে? আচ্ছা আচ্ছা, আগে এখানে দুর্বল অ্যাসিড লিখে দিছে, তার মানে দেখো দুর্বল অ্যাসিড আর তীব্র ক্ষারের বিক্রিয়ায় যে লবণটা তৈরি হইতেছে, NaX তো একটা লবণই, তাই না? NaX একটা লবণ, তাহলে এটার পিএইচ কত হবে? তাহলে দেখো দুইজনের মধ্যে যে সবল, পিএইচটা 7 থেকে তার দিকে নিয়ে যাবে। দুইজনই সবল হলে পিএইচ 7 হইতো, বাট যে বেশি সবল হবে পিএইচ 7 থেকে তার দিকে যাবে। যদি ক্ষার সবল হয় তাহলে পিএইচ 7 থেকে বেশি হয়ে যাবে, কারণ বেশি হওয়া মানে ক্ষার। আর যদি অ্যাসিড সবল হয় তাহলে পিএইচ 7 থেকে কম হয়ে যাবে। এখানে যেহেতু দুর্বল অ্যাসিড আর তীব্র ক্ষার দিছে, তাহলে পিএইচ 7 থেকে বেশি হয়ে যাবে। পিএইচ 7 থেকে বেশি একটাই অপশন আছে, সেটা হলো গ। রক্তে বাইকার্বনেট বাফারের পিএইচ 7.4 হলে বাইকার্বনেট আর কার্বনিক অ্যাসিড, এটা কিন্তু মুখস্থ করা ঘ নাম্বারে। ঠিক আছে, এটা দেখবা 20:1, এটা তোমাদের বইয়ে অনেক বইয়ে দেখবা যে লেখা আছে। ঠিক আছে, এটা বইয়ে লেখা আছে। আচ্ছা, মানব দেহে কোন বাফারটি পিএইচ নিয়ন্ত্রণ করে না? এটা হলো অ্যাসিডেট বাফার। আমাদের শরীরে প্রোটিন বাফারও আছে, বাইকার্বনেট বাফার আছে, ফসফেট বাফার আছে, হিমোগ্লোবিন বাফার আছে, অ্যামোনিয়া বাফার আছে, এই 5 ধরনের বাফার আছে। বাট অ্যাসিডেট বাফার আসলে আমাদের শরীরে নাই। একটা ধরনের পিএইচ হলো 8.5, হাইড্রোজেন আয়ন কত? এই যে একটু আগে পড়াইলাম। তাহলে পিএইচ থেকে আমি হাইড্রোজেন যেতেছি। দেখো এখানে যদি 9 থাকতো তাহলে সুন্দর করে আমি 10 এর উপরে -9 দিয়ে দিতাম, হাইড্রোজেন হয়তো এইটাই, তাই না? কারণ হাইড্রোজেন খুব কম হয়, জাস্ট 10 এর উপর মাইনাস ওইটা দিলেই কিন্তু হয়ে যায়। বাট এখানে ওরা দেয় নাই, তাহলে এটা আমার কি করতে হবে? একটু আগে আমি বললাম এর জাস্ট একটা পূর্ণ সংখ্যা বানাবো। তাহলে এর উপরের একটা পূর্ণ সংখ্যা, তাহলে 8.45 আছে, এর উপরের একটা বড় পূর্ণ সংখ্যা হবে 9। তাহলে 9 তো আমি লিখতে পারবো না, এর থেকে কিছু একটা বিয়োগ করে আমার ওটাই লিখতে হবে। তাহলে 9 থেকে 5.5 যদি আমি বাদ দিই তাহলে আমি ওইটা পাবো। জাস্ট সিম্পল। এই যে 9 যেহেতু আছে, তাহলে 9 মানে কত? 10 এর উপর -9। আর 5.5 আছে, লগ কি করলে আমার 5.5 হইতো, লগ কি করলে 5.5 হইতো ওইটাই আমি এখানে বসাই দেবো। লগ কতর মান 5.5 ছিল? দেখো লগ 3 এর মান কত ছিল? 5, আমি বলছি 0.5, তাই না? 2 বাড়বে। আর লগ 4 এর মান কত ছিল? 0.6, তাই না? লগ 3 এর মান হলো 0.5, লগ 4 এর মান 0.6, তাহলে এইটা হলো 5.5 আছে। আচ্ছা, 5.5 দিছি কেন? আমি 0.55 হবে না? 9 থেকে 0.55 বাদ দিলেই তো আমার কত হয়? 8.45 হয়। তাহলে আমি যদি লগ 3 এর মান হলো 0.5 আর লগ 4 এর মান হলো 0.6, তাহলে 0.55 কার মান? এই দুইটার মধ্যবর্তী কিছু একটা, মানে 3 আর 4 এর মধ্যবর্তী, মানে কি লগ 3.5। লগ 3.5 এর মান কিন্তু এদের মধ্যবর্তী একটা হবে। তাহলে লগ কত? 3.5 মানে 3.5। তাহলে ওই যে লগ যার মানটা আমার ওইটা হবে, ওইটাই আমি সামনে বসাই দেবো, মানে কি 3.5 মানে 3.5। তাহলে দেখো এই যে খ নাম্বারে এইটা আছে, তাই না? 3.55। অঙ্কগুলো কিন্তু অনেক ইন্টারেস্টিং। এবার দেখো কোন দ্রবণে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা সর্বাধিক। আচ্ছা, একটা জিনিস বলি, হাইড্রোজেন আয়ন আর কিন্তু হাইড্রোনিয়াম আয়ন দুইটা কিন্তু একই। তাহলে তোমার যদি একটা যৌগের হাইড্রোনিয়াম আয়ন দেওয়া যায়, তাহলে তুমি পিএইচ কিন্তু এমনি বের করতে পারবা। ওই যে হাইড্রোজেন আয়ন যেটা ওইটাই এটা, তাহলে ওইটা বসাই দিয়ে কিন্তু করবা। ঠিক আছে, দুইটা আলাদা না। এখানে বলছে কোন দ্রবণে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা সব থেকে বেশি, মানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বেশি। তো অ্যাসিড যত সবল হবে, মানে একটা অ্যাসিডের পিএইচ যত কম হবে, তার হাইড্রোনিয়াম আয়ন তত বেশি হবে। তাহলে HCl এর পিএইচ যদি 1 হয়, তাহলে এইচ আয়নের ঘনমাত্রা কত হবে? 10 এর উপর -1, মানে পিএইচ যা থাকে 10 এর উপর মাইনাস ওটা বসাইলেই তার এইচ হয়ে যায়। এখানে বলছে পিএইচ 1, তাহলে এই 10 এর উপর কত? দেখো এখানে 1 মানে 0.1, 0.1 মানে কত? 0.1, তাহলে এই ক্ষেত্রে পিএইচ এটা হলো আরো কম, তাহলে এই ক্ষেত্রে কি আরো হলো ঘনমাত্রা বেশি হয়ে যাবে, তাই না?
এই ক্ষেত্রে আরো মানে কত 10 টু দি পাওয়ার -1 হইতেছে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে দেখবে পিএইচ কত, মানে এটা আরো কম হয়ে যাবে পিএইচ যদি বেশি। এর পিএইচ দেখো 4, এর পিএইচ আরো বেশি, তার মানে এর হাইড্রোজেনের ঘনমাত্রা আরো কম, ঠিক আছে। এর পিএইচ আরো বেশি আর হাইড্রোজেনের ঘনমাত্রা আরো কম। তারপর এখানে বলছে এর পিএইচ হলো 1.5। তাহলে এক কথায় হাইড্রোজেনের ঘনমাত্রা সবথেকে বেশি চাইছে। তাহলে আমি দেখব পিএইচ যার হলো সবথেকে পিএইচ যার কম হবে সেই হবে। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার পিএইচ সবথেকে কম কার, দেখো যে 0.1 আছে খ। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার হবে কত, অ্যান্সার হবে খ, ঠিক আছে। পিএইচ কম হাইড্রোজেন বেশি, কোনো দেখা দেখি দরকার নেই। আর যদি তোমার পিএইচ এর মান দেওয়া না থাকতো, শুধু এই অ্যাসিডগুলোর নাম দেওয়া থাকতো যে 1 মোলার, এটা সবগুলো যদি সেম ঘনমাত্রা দেওয়া থাকতো, বুঝছো না, যদি সেম দেওয়া থাকতো সেক্ষেত্রে সালফিউরিক অ্যাসিড হইতো। কারণ সবকটার সেম ঘনমাত্রা থাকলেও সালফিউরিক অ্যাসিডে কিন্তু 2 দ্বারা আমার হাইড্রোজেনকে গুণ করা লাগে, ঠিক আছে না। কারণ তোমার তো হাইড্রোজেন আয়ন চাইছে, তাহলে এর থেকে তো আমরা 2টা হাইড্রোজেন পাই একটা থেকেই। ফলে সেম জাতীয় তুমি যা নিতা ওদের থেকে অতই পাইতা, বাট এর থেকে ডাবল পাইতা। এই জন্য আর পিএইচটা কিন্তু আরো কম হয়ে যেত, ঠিক আছে। আচ্ছা 1% HCl এর পিএইচ কত, এটা আমরা সেম তোমাদের একটু আগে করাইছি, এই জন্য এখানে আর এটা আমরা পার্সেন্টেজের অঙ্কগুলো আর দেখাইতেছি না, ঠিক আছে। এটা দেখবে যে 0.56 হয়েছে, ঠিক আছে। এটা আমি পার্সেন্টেজের 3-4টা অঙ্ক দেখে নিয়েছি করে, তোমরা দেখবে যে ওটা আসতেছে। তারপর সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে নিজের কোনটির প্রশমন তাপ সর্বাধিক। প্রশমন তাপ এই যে বললাম এই সেফ, সেই ক্ষেত্রে কত 68 পয়েন্ট কত জানি হইতেছে, এটা হলো ব্যতিক্রম। আচ্ছা অ্যাটম ইকোনমি কত, এই যে অ্যাটম ইকোনমি আমরা কেমনে বের করি, আমরা অ্যাটম ইকোনমি মূল যৌগ কোনটা, এই যে এই যৌগটা হলো মূল যৌগ, এটাই তো আমরা পাইছি। এর ভর বাই টোটাল ভর, তাহলে এর ভর কত, এর ভর দেখো কার্বন আছে কয়টা, 4টা, তাহলে 4 বার 48, প্লাস হাইড্রোজেন আছে কয়টা, 3টা, 3টার 5টা 8টা, তাহলে 48 প্লাস 8, প্লাস অক্সিজেন কয়টা আছে 2টা, তাহলে 32 দুগুণ 64, অক্সিজেন কয়টা আছে 2টা, তার মানে কত 16 দুগুণ 32, ঠিক আছে 32। তাহলে এখানে কত হলো 48 প্লাস 32 মানে কত 80, 80 আর 8 88, তাহলে উপরে হলো 88 আর নিচে হলো টোটাল ভর 88 প্লাস কত 18। তাহলে অ্যাটম এখানে আমি কেমনে আমরা বের করি, যেই যৌগটা চাবে তারটা আমরা ভর উপরে দেব, নিচে আমরা টোটাল ভর, টোটাল উৎপাদের ভর, তাহলে উপরে 88 নিচে 88 প্লাস 18, তাহলে 88 আর 88 প্লাস 18 করলে কত হয় 106, তাই তো 106। তাহলে এখন তোমরা কি করবা, এটারে একটু ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে এটারে যদি 106 হয়, এটারে তুমি এক কাজ করো, 106 রে তুমি 10.6 বানাও, 10.6 বানাও, ঠিক আছে। 10.6 তার মানে পাশে একটা 10 দিলাম, গুণ দিয়ে দিলাম, আর উপরে আমার 88 আছে। এখন 10 রে তুমি 28 দিয়ে ভাগ করো 10.6 রে, 8 10 80, আর 6 যেহেতু আছে 6টা 48, মানে ওই 85 মতো হইতেছে। আমি যদি 10.6 রে 28 দিয়ে ভাগ দেই, 10 বার ভাগ দেই, তাহলে 85 মতো আসতেছে, মানে প্রায় 88 মতো, তার মানে 10, মানে 10-এর 8 আসতেছে, সরি 8, তাই না। 10.6 দিয়ে 88 ভাগ করলে কত 8ই তো আসে, 8/10, ঠিক আছে। আচ্ছা এর পাশে কিন্তু একটা 100 গুণ আছে, যেহেতু পার্সেন্টেজ আমাদের চাইছে 100 গুণ, তাহলে 8/10 আমার পাশে একটা কি 100 গুণ আছে, তাহলে 10 দিয়ে 100 কাটে করলে কত হয় 10, তাহলে 8 10 80, দেখো 80 এর কাছাকাছি অ্যান্সার কিন্তু 83। এটা কিন্তু আরো একটু বড় হইতো, তাই না, কারণ আমি দেখছি 10.6 রে 8 বার যদি আমি ভাগ করি তাহলে 85 পর্যন্ত হইতেছে, বাট আছে 88, তার মানে 8 এর বড় একটা মান পাবো 8.3 এর মতো, তাহলে ওইটাই কিন্তু 83 হইতেছে, ঠিক আছে। তারপর নিচে বলছে যে প্রশমন তাপ কত, দেখো এটা একটা সি ডাবল ওইচ আছে, মানে কি দুর্বল অ্যাসিড, আর এটাও কিন্তু একটা দুর্বল ক্ষার, একটু আগে লিখে দিয়েছি, দুইটাই দুর্বল হলে কত হয় 50, তাহলে এটা হবে 50, একটা দুর্বল হলে 55 হইতো। তারপর নিচের কোনটা অক্সিজেনের জারণ সংখ্যা -1/2, মানে সুপার অক্সাইড। সুপার অক্সাইড আমরা কেমনে চিনবো, অক্সিজেনের পাশে দেখবা 2 আছে, মানে যে এটা হিসাব করে দেখো, এখানে পটাশিয়াম হলো 1 আর অক্সিজেনের আমি ধরলাম x, তার মানে 2x = 0, তাহলে x = কত -1/2, ঠিক আছে। আচ্ছা সবথেকে দুর্বল অ্যাসিড কোনটা, এই যেগুলো হলো অক্সি অ্যাসিড, ফলে কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা যার সবথেকে কম হবে সে হলো দুর্বল। তাহলে এখানে এখানে ক্লোরিনের কত 2 × 4, মানে এখানে হলো +3, এখানে হলো 3 × 6, এটা হলো +3, এটা হলো কত 3 × 6 আর 1 মানে 5, এটা হলো কত 3 × 6, এটা হলো 3। তাহলে দেখো দুর্বল চাইছে মানে সবথেকে কম, এখানে 3 5 3 5 মানে 3 হলো সবথেকে কম, ঠিক আছে। ফলে যেহেতু 3 জনের 3 হইতেছে, ফলে এখন যার আকার সবথেকে ছোট, আকার আমরা বলছিলাম যদি কখনো জারণ সংখ্যা সমান হয় সেই ক্ষেত্রে যার আকার ছোট হয় সে তীব্র অ্যাসিড হয়। আমরা তো দুর্বল চাইছে, তার মানে যার আকার বড় হবে সে দুর্বল। তাহলে এখানে কে কে আছে, বোরন আছে, ফসফরাস আছে আর ক্লোরিন আছে, এদের মধ্যে আকার যার সব থেকে বড় সেই হবে দুর্বল অ্যাসিড। তাহলে বোরন ফসফরাস ক্লোরিন, দেখো
বোরনের নিচে, বোরন তো হলো কত পর্যায় 2-এ, আর ফসফরাস আর ক্লোরিন এরা তো পর্যায় 3-এ, মানে কি এক ধাপ নিচে চলে গেছে। এক ধাপ নিচে যাওয়া মানে কি আকার বড় হয়ে যাওয়া। তার মানে বোরন রে আমরা আর ভাববোই না, কারণ বোরনের থেকে আকার 2 জনের বড় হবে এরা 2 জন। এখানে 11-2 জনের মধ্যে ফসফরাস আর ক্লোরিনের মধ্যে ডানে যে থাকবে তার আকার ছোট হয়, তাহলে ক্লোরিন যেহেতু ডানে আছে তার আকার ছোট, বাট আমার তো লাগবে আকার বড়, তাহলে ফসফরাস। তাহলে ফসফরাসের আকার বড় হওয়ার কারণে কি সে হলো দুর্বল অ্যাসিড, তাহলে 95 হবে সি। ঠিক আছে, তাহলে আকারে বড়। আচ্ছা, তাহলে এইটা তোমরা তাও একটু ই করে দেখবা যে ওরা আসলে কোনটা অ্যান্সার দিছে। ঠিক আছে, এমনি করে অঙ্ক করলে আমরা কিন্তু এটাই আসলে দেখবো যে H3BO3 সবগুলোর আসলে +3 হইতেছে। 3 দুগুণ 6 +3, হ্যাঁ এটারও 3, এটারও 2 দুগুণ 4 +1 3, এটারও 3, তিনটারই 3 আসতেছে, তাহলে সেই ক্ষেত্রে কি বোরন তো উপরে। আর আচ্ছা, বোরন না ঠিকই আছে, এইটাই ঠিক আছে, উপরে নিচে গেলে আকার বড় হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে। হ্যাঁ ফসফরাস এটাই হওয়ার কথা। ঠিক আছে, তোমরা একটা অ্যান্সার দেখবা এটা আছে কিনা। হ্যাঁ ভুল থাকতে থাকতে পারে, কিন্তু অ্যান্সার যদি আমরা করে দেখি তাহলে এটাই হবে। আচ্ছা, অ্যাসিডের ক্ষার কত কত, এটা হলো 2। ঠিক আছে, সে দুইটা ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ তৈরি করে। ঠিক আছে, দুইটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে, এই জন্য 2। ক্ষার কত থাকে কার, অম্লের, অম্লতা থাকে ক্ষারকের। আচ্ছা, কোনটি বাফার দ্রবণ, রক্ত আমরা জানি একটা বাফার দ্রবণ আমাদের। আচ্ছা, নিচের কোনটি বিক্রিয়া তাপ অধিক, তাহলে বিক্রিয়া তাপ অধিক, এখানে দেখো সবল, যেহেতু এখানে অ্যাসিড ক্ষারের বিক্রিয়া, তাহলে এদের বিক্রিয়া যে তাপ উৎপন্ন করবে এটা হলো প্রশমন তাপ। ঠিক আছে, তাহলে প্রথমটা হলো সবল ক্ষার, পরেরটা হলো দুর্বল অ্যাসিড। তাহলে দুইজনের মধ্যে একজন দুর্বল যদি হয় তাহলে কত বলছিলাম 55, এটা দেখো দুইজনে সবল তাহলে কত হবে 57। এখানে এই সেভ আছে, তার মানে এর হয়ে যাবে 68 পয়েন্ট কিছু একটা। আর এখানে দেখো দুইজনে সবল, নাইট্রিক অ্যাসিড আর সোডিয়াম অ্যাসিড, এর হবে 57। ঠিক আছে, তাহলে এর 57, তাহলে সব থেকে বেশি কোনটা, এই যে এটা ক নাম্বার। আচ্ছা, এটা দেখবা এই সেল যেটা এর 57.34। ঠিক আছে, এর মনে হয় দেখবা যে 57.43 এরকম কিছু একটা আছে, একটু পার্থক্য আছে। নিচের কোনটি প্রশ্ন সব থেকে কম, দুইটাই যদি দুর্বল হয় সব থেকে কম, এই যে ওই স্থায়ী অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দুর্বল আর সি ডাবল হইছে দুর্বল, তাহলে এটা হবে অ্যান্সার। তাপ উৎপাদী কোনটা, দেখো তুমি যদি বন্ধন ভাঙতে যাও তোমার তাপ দেওয়া লাগে। ঠিক আছে, বন্ধন ভাঙতে গেলে তাপ দেওয়া লাগে, আর বন্ধন গড়ার টাইমে তাপ উৎপন্ন হয়। তাহলে বন্ধন বিয়োজন, বন্ধন ভাঙতে চাও তার মানে তোমার তাপ দিতে হবে, সে তাপ তৈরি করবে না, সে আরো তোমার থেকে তাপ নেবে, তাহলে এটা বাদ। বাষ্পীভবন, তুমি যদি বাষ্প করতে চাও তাহলে তোমার তাপ দিতে হবে, তাই না, বাইরে থেকে আগুন ধরে তাপ দিলেই তো বাষ্প হবে, তাহলে এটাও বাদ, সে তাপ নিতেছে। গলন, তুমি যদি গলাইতে চাও তাহলে তো তোমার তাপই দিতে হবে, বাট তুমি যদি ঘনীভবন করতে চাও, ঘনীভবন করতে চাও তখন তোমার কি তাপ, সে কিন্তু যৌগটা তাপ হারাবে, তাই না। আমরা ফ্রিজে দিয়ে কি করি, ঘনীভবন করি, তরলটা কি কঠিন বানাই, মানে একদম কাছাকাছি করি, সেই ক্ষেত্রে ওই যৌগটা কিন্তু তাপ হারায়। ঠিক আছে, তাহলে এটা হলো তাপ উৎপাদী বিক্রিয়া, যৌগটা তাপ উৎপন্ন করে মানে যৌগটা তাপ হারায়, যৌগটা পরিবেশকে তাপ দেয়। তবে বিক্রিয়ার হার বলতে কি হয়েছে, বিক্রিয়ার ঘনমাত্রা হ্রাস বা উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধির হার, দুইটা আসলে একই। প্রভাবকের পরিমাণ, প্রভাবক নিয়ে কোনো কাহিনী নেই, তাহলে এটা বাদ, অ্যান্সার হবে 1-3। ঠিক আছে, বিক্রিয়কের ঘনমাত্রা পরিবর্তন বা উৎপাদের ঘনমাত্রার, মানে এক কথায় ঘনমাত্রা পরিবর্তনের হারই হলো এইটা, যেহেতু সময়ের সাথে সাথে বিক্রিয়ার ঘনমাত্রা কমে আর উৎপাদের ঘনমাত্রা বাড়ে, এই জন্য 1-3 সঠিক। তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ার হার বৃদ্ধি পায়, তাপমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়ার হার বৃদ্ধি পাবে, কারণ কি সংঘর্ষ বাড়বে, সঠিক। বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি কমে না, এটা আমি একটু আগেই বললাম, সক্রিয়ণ শক্তি শুধুমাত্র প্রভাবক কমাইতে পারে, অন্য কেউ কমাইতে পারে না, তাহলে সে কমাবে না, বাট বিক্রিয়ার গতিশক্তি বাড়াবে। ঠিক আছে, তাহলে সংঘর্ষ বাড়াবে ফলে গতিশক্তি বাড়তেছে, 1-3। আচ্ছা, বিক্রিয়ার হারের উপর প্রভাব সৃষ্টিকারী নিয়ামক কোনটা, তাপমাত্রা, চাপ, পৃষ্ঠতলের ক্ষেত্রফল, অ্যান্সার হবে 3টাই, কারণ পৃষ্ঠতলের ক্ষেত্রফল হলেও বিক্রিয়ার হার বাড়ে। ঠিক আছে, চাপ, তাপমাত্রা এগুলোও কিন্তু সবগুলোই কিন্তু হয়। আচ্ছা, এই যে বিক্রিয়াটা আছে এই ক্ষেত্রে বিক্রিয়ার হার কি আমরা দেখো, যেহেতু বিক্রিয়ক আছে বিক্রিয়কগুলোর আগে আমরা মাইনাস দেবো, মাইনাস এই যে আগে যে সংখ্যাটা থেকে এটা হলো মোল, এটারে আমরা 1/, করে দেবো 1/a ইন্টু এই যে এ আছে এটা হলো মেন যৌগ, এর ঘনমাত্রার পরিবর্তনের হার, মানে এর ঘনমাত্রার পরিবর্তন বাই সময়, তাহলে কি dA/dt এরকম সমান চিহ্ন দিয়ে আরেকটা আছে ওটারও সেম, যেহেতু সে বিক্রিয়ক তার আগে মাইনাস হবে, তার আগে ডি আছে মানে 1/d করব, আর ডি যেহেতু আছে ঘনমাত্রা পরিবর্তন বাই সময়, সমান দিয়ে আমরা এই যে উৎপাদের ক্ষেত্রে শুধু মাইনাস হয় না প্লাস হয়। ঠিক আছে, এম আছে m 1/m dm/dt ঘনমাত্রা পরিবর্তন, তারপরে সামনের সংখ্যাটা 1/, হইতেছে, আর বিক্রিয়কের ক্ষেত্রে মাইনাস, উৎপাদের ক্ষেত্রে প্লাস। ঠিক আছে, একটা সমান একটা সমান একটা, তাহলে প্রথমটা সঠিক, 2 নাম্বারটাও সঠিক, বাট 3 নাম্বারটা দেখো মাইনাস দিছে, তাহলে মাইনাস কি হবে, এটা আসলে প্লাস হইতো, তাহলে অ্যান্সার হবে 1-2। আচ্ছা, তারপরে এখানে দেখো যে প্রভাবক কি করে, কোন বিক্রিয়ার অনুরূপ গতিশক্তি বৃদ্ধি করে, হ্যাঁ সক্রিয়ণ শক্তি হ্রাস করে, হ্যাঁ এটা সঠিক, একটু আগে বললাম। বিক্রিয়ার অণু অধিশোষিত করে না, এটা সঠিক না।
তারা আসলে অধিশোষিত করে না। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে 1 2। সক্রিয়ণ শক্তি বৃদ্ধিতে, সক্রিয়ণ শক্তি তুমি বাড়াইছো, এখন কি হবে? বিক্রিয়া হার কি হ্রাস পায়? জীবনেও না। সক্রিয়ণ শক্তি তো উল্টা, সক্রিয়ণ শক্তি মানে বাধা, এটা যত কম হবে তত তাড়াতাড়ি বিক্রিয়াগুলো হবে। তাহলে সক্রিয়ণ শক্তি তুমি যদি বাড়াও, আচ্ছা না, সক্রিয়ণ শক্তি বাড়ালে বিক্রিয়া হার হ্রাস পায়, হ্যাঁ এটা তো সঠিক তাহলে, তাই না? এটা একটা বাধা, তাহলে বিক্রিয়া হার হ্রাস পায়, এটা হলো সঠিক। তারপর বলছে সক্রিয়ণ শক্তি বৃদ্ধিতে সংঘর্ষ সংখ্যা বৃদ্ধি পায়, না এটা তো ভুল, কারণ সক্রিয়ণ শক্তি বাড়াইলে তোমার বিক্রিয়ার হারটা কমে যাবে, ফলে সংঘর্ষ কম হবে। সাম্যাবস্থা দেরিতে প্রাপ্ত হয়, এটাও সঠিক, ফলে বিক্রিয়াটা সাম্যাবস্থায় আসতে দেরি হবে না, বিক্রিয়া যেহেতু কম হবে আসতে হবে, ফলে অনেক অনেক সময় লাগবে সাম্যাবস্থা আসতে, এই জন্য অ্যান্সার হবে 2। এই বিক্রিয়ার ডেলি ছিল নেগেটিভ, মানে কি তাপ উৎপাদী, তাহলে এটা তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তুমি যদি উৎপাদ বাড়াইতে চাও, মানে বিক্রিয়া যদি সম্মুখমুখী নিতে চাও, তাহলে তাপমাত্রা কমাইতে হবে। তাহলে এখানে বলছে AB3 এর উৎপাদন বাড়বে কেমনে? তাপমাত্রা বৃদ্ধি করলে। ভুল, তাপমাত্রা কমাইতে হবে। চাপ বৃদ্ধি করলে, আমরা জানি চাপ বাড়াইলে বেশি মোল থেকে কম মোলে দিকে যায়। বিক্রিয়কের মোল হলো 3 + 1 4, উৎপাদনের মোল হলো 2, তাহলে 4 থেকে 2 এর দিকে যাবে যেমন চাপ বাড়ে, ফলে কি আসলে AB3 বেশি তৈরি করবে, চাপ বাড়াইলে কিন্তু বাড়বে। পাত্র থেকে AB3 কে যদি অপসারণ করো, হ্যাঁ তুমি যদি পাত্র থেকে উৎপাদ কমাই দাও, তাহলে এর ঘনমাত্রা কমবে, ফলে এর ঘনমাত্রা তো তখন বেশিই থাকলো, তখন এই কিন্তু আবার এই দিক তৈরি করবে সাম্যাবস্থায় আসার জন্য। তাহলে তুমি যে দিকের ঘনমাত্রা কমাবা সেই দিকেই যাবে, যে দিকের ঘনমাত্রা বাড়াবা তার থেকে উল্টা দিকে যাবে। যেহেতু এর ঘনমাত্রা আমি কমাইছি, ফলে এরা বিক্রিয়া করে আবার এর যতটুকু কমাইছে ততটুকু ঘাটতি পূরণ করতে যাবে, মানে এই দিকে আসবে, আর এই দিকে আসা মানে KB3 বাড়ানি, তাহলে অ্যান্সার হবে 2 3। ঠিক আছে, তারপর শিল্পক্ষেত্রে প্রভাবক ব্যবহার করলে উৎপাদন ব্যয় হ্রাস পায়, সঠিক কথা। শিল্পক্ষেত্রে প্রভাবক ইউজ করে যেন ওদের খরচ টরচ কমে যায়, তাড়াতাড়ি বিক্রিয়া হয়। তাহলে এখানে আসলে কি হয়? বিক্রিয়ার সক্রিয় শক্তি হ্রাস করে, সঠিক। বিকল্প পথ তৈরি করে, এটাও সঠিক। বিক্রিয়ার হার অধিক বৃদ্ধি পায়, এটাও সঠিক। তিনটাই ভালো, পজিটিভ কথা। আচ্ছা, এরপরে বলছে যে সালফার ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন, সালফার ডাইঅক্সাইড এই বিক্রিয়ায় সমসত্ব প্রভাবন। সমসত্ব প্রভাবন কোনটা? বিক্রিয়ক উৎপাদ প্রভাবক তিনজন সেম কন্ডিশনে থাকবে। যেমন এখানে দেখো সবগুলাই কিন্তু গ্যাস আছে, সবগুলাই গ্যাস, ঠিক আছে, ফলে এরা সমসত্ব। যদি কোনো কারণে এখানে প্লাটিনাম চূর্ণ থাকতো, প্লাটিনাম চূর্ণ কিন্তু সলিড, প্রভাবক হিসেবে প্লাটিনাম চূর্ণ থাকলে সলিড থাকতো, তখন কিন্তু বিক্রিয়ক আর উৎপাদ সেম দশায় আছে, বাট প্রভাবকটা সেম দশায় নাই, তখন কিন্তু অসমসত্ব হয়ে যেত। সবগুলাই যখন সেম থাকতো তখন সমসত্ব, এখানে যদি সবগুলা সেম আছে সমসত্ব। নাইট্রিক অক্সাইড অধিশোষণের মাধ্যমে বিক্রিয়াকে প্রভাবিত করে। আরেকটা বলছে এনও গ্যাসটি বিক্রিয়ার হার পরিবর্তন করে, হ্যাঁ এনও দিয়ে আমি প্রভাবকের জন্য ইউজ করছি, সে যেহেতু প্রভাবক হিসেবে কাজ করছে সে কিন্তু বিক্রিয়ার আসলে বাড়াবে, বাট ওই যে বললাম প্রভাবক আসলে অধিশোষণের ওই কাজটা আসলে করে না। ঠিক আছে, এই ক্ষেত্রে সে কিন্তু অধিশোষণের মাধ্যমে আসলে বিক্রিয়াকে প্রভাবিত করবে না। ঠিক আছে, সে হবে কত? 1 3। আচ্ছা, সাম্যাবস্থায় কোনো বিক্রিয়া কি সিস্টেমের অপরিবর্তনে কখন শেষ হয় না? সাম্যাবস্থাটা সবসময় গতিশীল, উৎপাদ উৎপন্ন হয় না, এই 3 নাম্বারটা ভুল কথা। সাম্যাবস্থায় উৎপাদও তৈরি হয়, বিক্রিয়কও তৈরি হয়, বাট ঘনমাত্রা ওদের চেঞ্জ হয় না, কারণ কি যে পরিমাণ উৎপাদ তৈরি করে একই পরিমাণ বিক্রিয়কও তৈরি করে, মানে ওরা ব্যালেন্স হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হবে কত? 1 2। তারপর বিক্রিয়ার আয়তন সংকোচন ঘটে, দেখো আয়তন সংকোচন মানে কি? দেখো এখানে উৎপাদের মোল আছে 2 মোল, বিক্রিয়কের মোল আছে 3 + 1 4 মোল, তাহলে উৎপাদের মোল কম মানে কি উৎপাদের এক্ষেত্রে আয়তন কম হবে না? ঠিক আছে, তাহলে উৎপাদের এক্ষেত্রে আয়তন সংকোচন ঘটছে। এই ক্ষেত্রে দেখো উৎপাদের মোলই বেশি, ফলে এখানে তার সংকোচন ঘটে নাই, উৎপাদই বেশি, ফলে উৎপাদের আয়তন বেশি। আয়তন সংকোচন মানে কি? উৎপাদের মোল সংখ্যা মানে বিক্রিয়কের মোল সংখ্যা করবা। ঠিক আছে, যদি ধনাত্মক হয় তাহলে মনে করবা যে উৎপাদ বড়, তার মানে কি সংকোচন ঘটে নাই, আরো তৈরি হয়েছে। লাইনে যেহেতু উৎপাদ কম, বিক্রিয়কের থেকে উৎপাদই কম, ফলে সংকোচনই হয়েছে, তাই না? 4 মিলে 2 তৈরি করছে, মানে কি সংকোচন হয়েছে। এখানে 1 ছিল, 1 থেকে 2 তৈরি হয়েছে, তার মানে কি সংকোচন হয়নি, প্রসারণ হয়েছে। আর এখানে দেখো 2 + 1 3, 3 থেকে ওরা 2 তৈরি করছে, তার মানে কি আরো সংকোচন হয়েছে, কমে গেছে। অ্যান্সার হবে কি 1 3। আচ্ছা, তারপর এখানে দেখবে রাসায়নিক সাম্যাবস্থায় সক্রিয় ভর, এই যে ভর ক্রিয়ার সূত্রে সক্রিয় বলতে কি আংশিক চাপ আর মোলার ঘনমাত্রা দুইটা 1 3। আংশিক চাপ আর মোলার ঘনমাত্রা, আংশিক চাপ দিয়ে আমরা কেপি বের করি, মোলার ঘনমাত্রা দিয়ে কেসি। সক্রিয় ভর বলতে কি ওই একই কথা, 1 3। আচ্ছা, এখানে বলছে যে স্থির তাপমাত্রায় আয়তন পরিবর্তন নিচের কোন বিক্রিয়ার সাম্যাবস্থায় প্রভাব বিস্তার করে? সাম্যাবস্থায় প্রভাব সৃষ্টি করে, এখানে একটা গ্যাস গ্যাস এটা তৈরি করছে। আচ্ছা, এই ক্ষেত্রে দেখো এই যে আয়তন নিয়ে কাহিনী বলছে, আয়তন নিয়ে কাহিনী বললে আমরা মোল সংখ্যা হিসাব করব। ঠিক আছে, বিক্রিয়ক আর উৎপাদের মোল যদি সেম হয় তাহলে আসলে কি ওখানে চাপের মানে আয়তনের তেমন তো সংকোচন হবে না, প্রসারণ হবে না, সেম। তাহলে আমরা দেখব সাম্যাবস্থায় প্রভাব সৃষ্টি করে, এখানে দেখো প্রথমটা এটার 1 মোল এটার 1 মোল মানে 2 মোল, কিন্তু উৎপাদ আছে 1 মোল, তাহলে এটার আছে 2 এটার 1। পরটায় দেখো এখানে 4 5 9, বাট এর 4 6 10, বাট এর দেখো আসলে কি হয়েছে, এর 1 1 2 1 1 2 দুই জনেরই 2 আছে, তাহলে এর আসলে ওরকম কোনো প্রভাব নাই।
ঠিক আছে। আর যেহেতু সেম মানে আয়তন সেম থাকবে, ঠিক আছে, কোনো দিকে আসলে যাবে না, তার মানে অ্যান্সার হবে 1 আর 2। ঠিক আছে। কোনো কারণে তোমরা যদি কোনো কোশ্চেনের যদি দেখো যে বুঝতেছো না, সেক্ষেত্রে তোমরা যদি ওটা দাগাইতে চাও রিস্ক নিয়ে, তাহলে তোমরা একটু অপশনের দিকে তাকাবা যে অপশনগুলোর মধ্যে পার্থক্য আছে কোনটা। দেখবা দুইটা তিনটা প্রায় সেম ক্যাটাগরির পড়বে, একটা হয়তো একটু কোনো দিক দিয়ে আলাদা দিবে। তাহলে আন্দাজ করে যদি কখনো দাগাইতে চাও তাহলে অমনে দাগাইতে পারো। আচ্ছা, তাপ উৎপাদী বিক্রিয়াটি হলো কি, দেখো এই যে তাপ উৎপাদী বিক্রিয়া আমরা বলছি যে উৎপাদের সাথে ডিরেক্ট যদি প্লাস দেওয়া থাকে তাহলে তাপ উৎপাদী হয়, অথবা কমা দিয়ে যদি ডেল এন এর ভিতরে মাইনাস থাকে তাও তাপ উৎপাদী হয়। দেখো 2 আর 3 কিন্তু তাই দেওয়া আছে। 2 নম্বরে দেওয়া আছে ডিরেক্ট প্লাস দিয়ে তাপ দেওয়া আছে, আর এই ক্ষেত্রে একটা কমা দিয়ে ডেল এন দিয়ে মাইনাস দেওয়া আছে, মানে তাপ উৎপাদী। কিন্তু প্রথমটাতে দেখো তাপ দিছে এখানে, তাহলে তাপ এইটারে যদি আমি এই পার উৎপাদের কাছে আনতে চাই তাহলে আমার মাইনাস দিতে হবে, কারণ এই পাশে প্লাস আছে এই পাশে হবে মাইনাস। তার মানে উৎপাদ মাইনাস তাপ, তার মানে কি এখানে তাপ শোষণ হইতেছে, তার মানে তাপ হারে। এই জন্য অ্যান্সার হবে 2 দিন। তারপর এখানে দেখবা যে A2 এটা ডেল এইচ কি পজিটিভ, মানে কি তাপ হারে, তাহলে বিক্রিয়াটা তাপ হারে মানে সঠিক। সাম্যাবস্থায় কেপি কেসি মান সমান, কেপি কেসি সমান হবে কখন, যখন মোল সংখ্যা সমান হবে। 1 আর 1 2, এখানেও 2, দুইটাই সমান, তাহলে কেপি কেসি সমান। সাম্যাবস্থায় চাপের প্রভাব নেই, এটাও সঠিক, কারণ মোল সংখ্যা সমান হলে চাপের প্রভাব থাকে না। মোল যেখানে বেশি থাকে, বেশি মোল থেকে কম মোলের দিকে যাবে, যে চাপ দেই। আচ্ছা, এখানে এইটা একটু অসম্পূর্ণ আছে, দেখো এখানে এক্স অক্ষ বরাবর কি ধরছি সেটা এখানে বলা নাই। ঠিক আছে, তো এটা আসলে খুব একটা স্বয়ংসম্পূর্ণ প্রশ্ন না, এটা একটা ভুল প্রশ্ন। তোমরা একটু অ্যান্সারে দেখবা আসলে কি আছে। ঠিক আছে, যেটা আছে ওইটাই। তো হ্যান্ডারসন হেসেলবাগ সমীকরণ অনুযায়ী কি বাফা দ্রবণের পিএইচ গণনা করা যায়, তাই না? কারণ ওটা তো পিএইচ এর সূত্র। অম্লের বিয়োজন ধ্রুবক নির্ণয় করা যায়, আর জ্ঞাত পিএইচ এর বাফা দ্রবণ তৈরি করা যায়। তাহলে এটা আসলে কি, অম্লের আমরা কি করতেছি, বাফা দ্রবণের পিএইচ গণনা করার জন্য তো এটা আমরা ইউজ করতেছি, তাই না? আমরা আবার একই সাথে কি করতেছি, জ্ঞাত পিএইচ এর বাফা দ্রবণ, এক কথায় পিএইচ নির্ণয় করার জন্য করা হয়। অম্লের বিয়োজন ধ্রুবক না, অম্লের বিয়োজন ধ্রুবক তোমার আসলে দিয়ে দিবে ওরা। ঠিক আছে, অম্লের বিয়োজন ধ্রুবক দিয়ে দেয়, ওইটার সাহায্যে কিন্তু আমরা পিএইচ বের করি। ঠিক আছে, এই আসলে এটা আসলে হ্যান্ডারসন হেসেলবাগ পিএইচ এর জন্যই করা হয়। তাহলে যে 1 আর 3, ঠিক আছে, মেইনলি 1 আর 3ই হবে। রক্তের পিএইচ অপরিবর্তিত রাখার জন্য কোন সিস্টেম কাজ করে, হাইড্রোজেন হাইড্রক্সিল বাইকার্বনেট। তাহলে বাইকার্বনেট কাজ করে আর হাইড্রোজেন কাজ করে 1 3। জমির পিএইচ কমে গেলে তুমি কি করবা, পিএইচ কমে গেলে পিএইচ বাড়াবা, পিএইচ বাড়ানোর জন্য আমি বলছি চুন, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সার, মানে কি ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের যে কার্বনেট আছে, কার্বনেট কার্বনেট ওটা হলো পিএইচ আমি তাহলে বাড়াবো। আর পিএইচ কমানোর জন্য আমরা কি করি, ফসফেট আর সালফেট। তারপর নাইট্রিক, এই যে দুইটা অ্যাসিড, এই ক্ষেত্রে দেখো নাইট্রোজেন আর দুইজনের জারণ মান কত, দেখো এখানে নাইট্রোজেনের জারণ মান কত, অক্সিজেনের হলো 3 দুগুণে -6, হাইড্রোজেনের +1, তার মানে কি -5, তাহলে নাইট্রোজেন অবশ্যই +5 হবে। এখানে দেখো যে +5, তার মানে দুইজনের জারণ সংখ্যা সমান, সঠিক। নাইট্রোজেন হচ্ছে ফসফরাসের চার্জ ঘনত্ব কম। চার্জ ঘনত্ব আমরা কেমনে বের করি, চার্জ বাই কি আকার, চার্জ বাই আকার। তাহলে দুইজনের চার্জ তো সমান, তাহলে যার আকার কম তার ঘনত্ব বেশি হবে, কারণ যদি হর কম হয় তাহলে টোটাল মানটা কি বেশি হয়। আর যার আকার বড় তার কিন্তু টোটাল মানটা কম। তাহলে যার আকার চার্জ ঘনত্ব বলছে পি এর চার্জ ঘনত্ব কম, তাহলে পি এর আকার যদি বড় হয় তাহলে তার চার্জ ঘনত্ব কম হবে। তো আমরা জানি নাইট্রোজেনের নিচেই আছে ফসফরাস, নাই পানি আছে শুধু বালি, তাহলে নাইট্রোজেনের নিচে ফসফরাস, তার মানে কি ফসফরাসের আকার 12, উপর থেকে নিচে আকার বড় হয়। তো ফসফরাসের আকার বড় দেখে চার্জ বাই আকার, তার মানে কি যার চার্জ ঘনত্ব কম, ফলে 2 নম্বরে সঠিক। আর এই দুইটার যেহেতু চার্জ, এরা দুইটা যেহেতু অক্সি অ্যাসিড, ফলে এদের কেন্দ্রের মধ্যে জারণ সংখ্যা যার বেশি তার সে তত সবল অ্যাসিড। যদি দুইজনের জারণ সংখ্যা সমান, সেই ক্ষেত্রে যার আকার ছোট সে হলো সবল অ্যাসিড, ছোট মরিচের ঝাল বেশি আমরা বলি। তাহলে এখানে নাইট্রোজেন আর ফসফরাস, এখানে নাইট্রোজেনের আকার ছোট, ফলে সে কিন্তু সবল অ্যাসিড, ফলে HNO3 সবল অ্যাসিড, ফলে SpO3 এটাও সঠিক। আমরা অ্যান্সার কত, 1 2 3। ঠিক আছে, তাহলে এরপরে দেখবা যে 122 নাম্বার যেটা বলছে যে কার্বন প্লাস অক্সিজেন, এটা ডেল এইচ এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস যদি হয় তার মানে কি তাপ উৎপাদী, তাহলে এটা একটা কার্বনের দহন বিক্রিয়া। হ্যাঁ, কোনো কিছুর সাথে অক্সিজেন দিতেছি মানে এটা আসলে দহন বিক্রিয়া হইতেছে। কার্বন ডাইঅক্সাইড এটা একটা সংগঠন বিক্রিয়া। হ্যাঁ, এটা তো এটা একটা সংগঠন বিক্রিয়া, আর পরে এখানে বলছে এটা একটা তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া, এটা তো আসলে সঠিক, তাই না? আর সংগঠন বিক্রিয়া মানে কি, দুইটা জিনিস বিক্রিয়া করে একটা উৎপাদ তৈরি করবে, তাই না? একটা সংগঠন করতেছি কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড একটা তৈরি করতেছি, কার্বন ডাইঅক্সাইড একটা সংগঠন করলাম না, তার মানে কি 1 2 3ই হবে। ঠিক আছে, এরপরে দেখবে এখানে একটা দিছে, এই যে ফসফরাস পেন্টঅক্সাইডের সাথে পানি যদি বিক্রিয়া করে তাহলে H3PO4, এই যে অ্যাসিডটা ফসফরিক অ্যাসিডটা সেটা তৈরি করে। ঠিক আছে, তাহলে এখানে তাহলে এটার, তাহলে এই যে অ্যাসিডটা তৈরি করতেছে তাহলে এর ক্ষারকত্ব কত, আমি একটু আগে দেখলাম অক্সিজেনের থেকে জাস্ট আমরা 1 বিয়োগ করবো, তার মানে ক্ষারকত্ব কত হবে 3। আর এটা পলিপ্রোটিক অ্যাসিড না, কারণ প্রোটন সংখ্যা কি
2 এর বেশি আছে পলি এই জন্যই, তাই না? কারণ এর ক্ষারকত্ব 3 মানে কি, আর 3টা প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আছে। ঠিক আছে, গেল। আচ্ছা, এই যে বাফার দ্রবণ কোনটা, এগুলা কিন্তু ইম্পর্টেন্ট। বাফার দ্রবণ হইতে গেলে আমি বলছি একটা লবণ থাকবে আর একটা ক্ষার বা একটা থাকা লাগবে। ঠিক আছে, একটা ক্ষার বা একটা অ্যাসিড অবশিষ্ট থাকা লাগবে। ফলে আমি যদি একটা একটা মিশ্রণে একটা ক্ষার নিলাম আর একটা অ্যাসিড নিলাম, দুইজনে যদি আমি সমান পরিমাণে নিই, যে 1 মোল অ্যাসিড নিলাম আর 1 মোল ক্ষার নিলাম, তাহলে এই দুইটা 1 মোল 1 মোল বিক্রিয়া করে কিন্তু 1 মোল লবণ তৈরি করবে। ফলে 1 মোল লবণই আমি পাবো, এই অ্যাসিড আর ক্ষার কিন্তু কেউই আর বাইচা থাকবে না। ফলে দুইজনের আমার সমান নেওয়া যাবে না, একটু কম বেশি নিতে হবে, একজনের একটু বেশি নিতে হবে, যেন যেটা আমি কম নেব সেটা পুরো ভ্যানিশ হয়ে যায়, আর যেটা একটু বেশি নেব ওটা যেন একটু থাকে। ঠিক আছে, ওইটা থাকবে, তার মানে অ্যাসিড আর ক্ষার কোনো একটা অবশিষ্ট থাকবে। আর তাদের মধ্যে যতটুকু বিক্রিয়া করে লবণ তৈরি করলো, লবণ তো আমি পাইতেছি, নর্মাল কথা। তাহলে এখানে প্রথমে দেখো, আমি তাহলে মোল সংখ্যা হিসাব করবো, জাস্ট কি আয়তন আর ঘনমাত্রা গুণ করবো। তাহলে এখানে 30 আর 0.1 গুণ করলে কত হয় 3, তাহলে 3 মোল আমার এই অ্যাসিড থাকতেছে। আর 15 আর 0.1 গুণ করলে কত হইতেছে 1.5, তাহলে 1.5 মোল আমি ক্ষার পাইতেছি। যেহেতু দুইজনেই এর 1 মোল এর 1 মোলের সাথে বিক্রিয়া করবে, তাই না? তার মানে এর 3 এর 1.5 এর সাথে বিক্রিয়া করলে এর 1.5 নাই হয়ে যাবে, এর 3 এর থেকে 1.5 মাইনাস হয়ে যাবে, মানে কি 1.5 মোল আমার অ্যাসিড থাকবে, আর 1.5 মোল তো আমি লবণ পাইতেছি। তার মানে এখানে কোনো একটা অবশিষ্ট থাকতেছে, মানে এটা একটা বাফার তৈরি করবে। দেন 2 নম্বরে আসো, দেখো 30 আর 0.1 গুণ করলে আমি 3 পাই। এখানেও 30 আর 0.1 গুণ করলে 3 পাই। তার মানে এখানে অ্যাসিডও 3, ক্ষারও 3। ফলে 3 আর 3 ওরা দুইজন ভ্যানিশ হয়ে জাস্ট 3 লবণ তৈরি করবে। ফলে এখানে কিন্তু লবণই থাকলো, কোনো অ্যাসিড আর ক্ষার থাকলো না। তাহলে এটা কিন্তু কোনো বাফার দ্রবণ হবেই না। তাহলে অবশ্যই অপশন 3 নাম্বারটা সঠিক। 25 সাথে 0.1 করো 2.5, আর 15 সাথে এটা গুণ করলে 1.5, তাহলে একটা হলো 2.5 একটা 1.5। ফলে আমি যদি বিয়োগ করি তাহলে আমি দেখতেছি যে আমার কি একটা ক্ষার অবশিষ্ট থাকতেছে, আর অবশিষ্ট থাকা মানে কি সে বাফার তৈরি করবে, তাহলে অ্যান্সার হবে 1 আর 3। ঠিক আছে, ফলে অবশিষ্ট যে কোনো একজনের বেশি দিতে হবে আমার। বেগ ধ্রুবকের মান বিক্রিয়া ক্রমের উপর নির্ভর করে, সক্রিয়ণ শক্তির উপর নির্ভর করে, তাপমাত্রার উপর নির্ভর করে। তাহলে এইটার সঠিক হবে কোনটা? বিক্রিয়ার ক্রমের উপর নির্ভর করে, সক্রিয়ণ শক্তির উপর নির্ভর করে, আর তাপমাত্রার উপর নির্ভর করে। তাহলে বেগ ধ্রুবক আমি দেখলাম তাপমাত্রা যত বাড়াবো বেগ ধ্রুবক তত বাড়বে, এটা অবশ্যই সঠিক। সক্রিয়ণ শক্তি আমরা দেখলাম, সক্রিয়ণ শক্তি যদি বেশি হয় বিক্রিয়ার হার তো কমে যায়, তাই না? তাহলে বেগ ধ্রুবকও কিন্তু কমে যাবে, তাহলে এইটার উপর নির্ভর করছে। বিক্রিয়ার ক্রমের উপর কি নির্ভর করে বিক্রিয়ার বেগ ধ্রুবক? না, এটা খুব একটা তেমন নাই। তাহলে অ্যান্সার এই ক্ষেত্রে দেখো কত, 2 আর 3। বিক্রিয়ার ক্রমের উপরে বিক্রিয়ার হার ধ্রুবক নির্ভর করে, কিন্তু বেগ ধ্রুবক নির্ভর করে না। ঠিক আছে, তাহলে বিক্রিয়ার হার ধ্রুবক কিন্তু ক্রমের উপর নির্ভর করতেছে, বাট বিক্রিয়ার বেগ ধ্রুবক ক্রমের উপর নির্ভর করতেছে না। দেন এগুলা আসলে উদ্দীপক টাইপের কোশ্চেন, এই জিনিসগুলো তোমরা একটু, এগুলা খুব একটা তোমাদের মেডিকেলের জন্য তেমন একটা আসবে না। তো এগুলা তোমরা এমনি এইচএসসি তে যারা আছো তারা একটু প্র্যাকটিস করবা, বাট এগুলা আসলে এই যন্ত্রের ইম্পর্টেন্ট না। ঠিক আছে, এই জন্য এগুলা দেখবা তোমরা একটু চেষ্টা করলে পারতেছো, আগে আমরা যেগুলা পড়াইছি এটাই কিন্তু তোমরা চাইলে পারবা। ঠিক আছে, এক্ষেত্রে সক্রিয়ণ শক্তি কোনটা, এই যে এখানে ছিল একটা শক্তি আর এখানে একটা শক্তি, এই দুইটা শক্তি তোমরা বিয়োগ করলে সক্রিয়ণ শক্তি পাবা। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো একটু সহজ দেখবে, এগুলা বাকি যেগুলা এগুলা আছে, এই যে চাপের প্রভাব আছে না নাই, এটা 2 এটা 1, তাহলে চাপের প্রভাব তো এখানে নাই। চাপ কমালে উৎপাদ, চাপের প্রভাব নাই, অ্যান্সার হবে 3। ঠিক আছে, তারপর এখানে এখানে বলছে বিক্রিয়া অনুবন্ধী অম্ল ক্ষার যুগল, এটা তো আমরা একটু করাইছি। অনুবন্ধী অম্ল ক্ষার মানে অম্ল জাস্ট আর পরেরটা ক্ষার, তার মানে এই একটা হাইড্রোজেন ত্যাগ করে ক্ষার তৈরি করবে, তাহলে এই যে এইটাই তো একটা হাইড্রোজেন ত্যাগ করে তৈরি করছে, তার মানে এটা হবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে এগুলা দেখবা যে তোমরা আসলে এগুলা পারতেছো, এগুলা খুব একটা সমস্যা হবে না। আচ্ছা, এখানে যে বিয়োজন মাত্রা দিচ্ছে এগুলা অঙ্কগুলা, এগুলা এগুলা খুব একটা তোমাদের তেমন লাগার কথা না এগুলা। ঠিক আছে, এই যে পিসিএল এগুলা আসলে অনেক বিক্রি আছে, 4 আলফা স্কয়ার পি, বাট এগুলা তোমাদের এর জন্য তো ইম্পর্টেন্ট না, এই জন্য আমি এগুলা দেখাইতেছি না। ডেল এক্স প্লাস এগুলা এই নর্মাল ছোটখাটো যেগুলা আছে, এই যে প্লাস থাকলে কি, এগুলা এখানে দেখবা অঙ্কগুলা এগুলা। এখানে এখানে বলছে কি যে AB3 এর বিয়োজন মাত্রা 40%, তাহলে AB3 কই, AB3 এখান থেকে 40% বিয়োজিত হয়। ঠিক আছে, AB3 থেকে কি AB প্লাস B তৈরি করছে,
তার মানে এটা বিয়োজন মাত্রা 40%, তার মানে সাম্য অবস্থায় এটা ছিল 1 মোল, এটা হলো 0, এটা হলো 0। তো 1 থেকে এখানে কি 40% আমার বিয়োজিত হয়েছে, তাই না? বিয়োজনের পরিমাণ 40%, তাহলে 1 থেকে 40% মানে কি 0.4, তাহলে 0.4 মাইনাস হয়েছে, তাহলে এরাও কি 0.4ই তৈরি করবে, এও 0.4ই তৈরি করবে। ঠিক আছে, তাহলে কেসি কত? তাহলে কেসি আমরা কেমনে বের করি? উৎপাদের ঘনমাত্রা বা বিক্রিয়কের ঘনমাত্রা। তাহলে এখানে উৎপাদের দেখবা যে উৎপাদ কি আছে, বি2 আর এবি। তাহলে উৎপাদ এই যেহেতু দুইটা আছে, এই দুইটার ঘনমাত্রা কেমনে বের করি? মোল বাই আয়তন। তাহলে 0.4 বাই এর আয়তন হলো 2 লিটার গুণন এরও তো 0.4 বাই 2। ঠিক আছে, নিচে আমার বিক্রিয়ক আছে অর, তাহলে কত থাকবে? অর মোল সংখ্যা 0.6 বাই 2। ঠিক আছে, তাহলে এখানে দেখবা এই 0.4 গুণ করলে 4 4 16, তাহলে পয়েন্টের পর দুইটা সংখ্যা মানে 0.16, তাহলে 0.16 নিচে আবার 4 গুণন এই দুইটা উপরে উল্টায় যাবে, উপরে চলে যাবে, আর এখানে 0.6। ঠিক আছে, তাহলে এই 2 রে এটাতে কাটলে কত হয়? 2 2 রে আবার 0.6 দিয়ে গুণ করলে কত হয়? 1.2, আর উপরে আমার থাকতেছে কত? 0.16। তাহলে 0.16 আর 1.2, তাহলে আমি এক কাজ করি, উপরেরটার আমি একটু বড় বানাবো। ঠিক আছে, তাহলে উপরেরটারে আমি কি করব? 16 বানাই দিই, 16। ঠিক আছে, উপরটা যদি আমি 16 বানাই দিই, তাহলে নিচে আমার কত দিয়ে গুণ করতে হবে? 100 দিয়ে, কারণ পয়েন্টে একটা উঠায় পয়েন্টের উপর দুইটা সংখ্যা, পয়েন্টের জন্য আমি 1 লিখছি, আর দুইটা সংখ্যার জন্য দুইটা শূন্য লিখছি। তাহলে উপরটা আমার এখন 16 হয়ে গেছে, আর নিচেটা আমার 12, তাই না? মানে 1.2 নিচেরটা আমার, তাহলে 1.2 1.2 না লিখে ওটা আমি 12 লিখি। তাহলে তার মানে কি আমি এক্সট্রা একটা 10 দিয়ে এখানে গুণ করলাম, তাহলে আমার সেম যদি 10 উপরে দিয়ে গুণ করতে হবে। তাহলে এই 16 রে 12 দিয়ে ভাগ করলে কত হয়? একের থেকে একটু বড় একটা সংখ্যা, তাই না? একের থেকে একটু বড় একটা সংখ্যা হবে। তাহলে একের থেকে একটু বড় একটা সংখ্যা, দেখো এখানে একের থেকে বড় একটা সংখ্যা কি কি আছে? দেখো যে 1.3 থেকে কিছু একটা আছে, তাহলে মানে 1.3 এরকম একটা সংখ্যা হবে। ঠিক আছে, আর এই 10 দিয়ে আমি 100 ভাগ করলে হয় 10, তাহলে 1.33 ভাগ 10, তার মানে কত? 0.11133, তার মানে গ। মানে তোমরা এরকম একটু যদি চেষ্টা করো, এগুলো দেখবে সবগুলো আসলে পারতেছে। এই যে এগুলা যেগুলো আছে এগুলো সবগুলাই। তারপর এখানে একটা অঙ্ক দেখো, PCl5, তো আমরা জানি কি PCl5 বিয়োজিত হয়েছে, বিয়োজিত হয়ে PCl3 তৈরি করছে আর ক্লোরিন তৈরি করছে। এখানে বলছে 1 atm চাপে 80% PCl5 বিয়োজিত হয়, তার মানে শুরুতে এটা তো 1 ছিল, এটা 0 ছিল, এটা 0 ছিল, এরপর 80% মানে কি 0.1 এটা কমে যায়, এটা 0.1 তৈরি করে, এটা 0.8 তৈরি করে। ঠিক আছে, মানে 0.8 তৈরি করে। তাহলে এখন তোমার এখানে কি চাইছে? কেপি চাইছে, তার মানে কেপি, তার মানে এখন কেপির জন্য আমরা আবার মোট চাপ হিসাব করা লাগে। তাহলে এর এখন চাপ কত? 1 থেকে 0.8 বাদ দিলে কত হয়? 0.2, তাই না? তাহলে এর চাপ হলো 0.2, আর এর চাপ হলো 0.8, এরও চাপ 0.8, তাহলে যোগ করলে কত হয়? 0.8 0.1 পয়েন্ট, তাহলে এটা আসতেছে কত? 0.8 প্লাস 0.8 প্লাস 0.2, তাহলে 0.8 আর 0.2 মানে 1, আর 1 এর সাথে 0.8 গুণ করলে কত হয়? 1.8 হয়। ঠিক আছে, 0.8 আর 0.2 যোগ করলে 1 হয় না? 1 আর 0.8 মানে কি 1.8, তাহলে মোট মোল হলো 1.8। তাহলে কেপি আমরা কেমনে পাই? আর মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ, ওটা হলো আমরা আংশিক চাপ পাই, তাই না? তাহলে এখন আমার উৎপাদ কে গেছে? PCl3, তাহলে অর আংশিক চাপ, তাহলে অর আংশিক চাপ আমরা কেমনে বের করব? এই যে অর আংশিক চাপ হলো অর নিজের মোল 0.8 বাই মোট মোল মানে 1.8 ইনটু মোট চাপ। ঠিক আছে, ইনটু এরো কেমনে বের করবো? এরো তো একই, এরো 0.8, এটা যেহেতু দুইটা একই 0.8, তার মানে কি এখানে আমি একটা স্কোয়ার দিতে পারি না? যদি দুইটারই একই 0.8, এটাও 0.8 হয়েছে, আর দুইজনের তো একই, তাহলে এটা আমি স্কোয়ার দিতে পারি। আর নিচে আমার এই একজন আছে, এর হলো কত? এর হলো নিজের হলো 0.2 মোল, আর টোটাল মোল কত? 0.8, আর এর সাথে আমি একটা পি দিব। ঠিক আছে, পি মানে 1 দেওয়া আছে, আচ্ছা পি 1 দেওয়া আছে, তার মানে পি তো আমার লেখার দরকারই নেই, পি আমি বাদ দিলাম, বাদ। লেখেন উপরে কত হয়েছে? উপরে আমি স্কোয়ার করছি, তার মানে 0.8 স্কোয়ার, আমি যদি 8 8 64, ঠিক আছে, তার মানে 0.64, আর নিচে 1.8 এর উপর তুমি স্কোয়ার করলা মানে 1.8 গুণন 1.8, তাহলে 1.8 গুণন 1.8 এটা করলে দেখো, এটা যদি 2 হইতো, এটা হলো 2, এটা 2 2 তো গুণে 4, তাহলে এখানে 18 18 নরমালি গুণ করলে কত হয়? মানে 3.64 এই টাইপের কিছু একটা আসবে, তাই না? 18 18 তোমরা একটু নরমালি 18 18 গুণ করে একটু দেখবে যে এমনি করে 18 18 8 8 64, 4 হাতে থেকে 6, 8 8 6 14। ঠিক আছে, এটা হলো 01 8 ওকে 8 একক, মানে তোমরা এগুলো একটু একটু করে এখানে দেখবা। ঠিক আছে, ওরকম একটা আসবে। তাহলে এটা আসলে কত হইলো? এখানে ওই 3.64 এই টাইপের কিছু একটা, তাহলে এখানে 3.64 আমি এখানে দিলাম।
ঠিক আছে? তাহলে এটা হলো উপরেরটা আমি লিখলাম, আর নিচেটা আমার উল্টায় যাবে, উপরে হলো 1.8 আর নিচে আমার কথা হইতেছে 0.2। তাহলে এইটা দেখবে, এটা একটা বড় ক্যালকুলেশন হয়ে যাচ্ছে, ঠিক আছে? আচ্ছা 1.7 1.7 এটা সবগুলো আসলে খুব কাছাকাছি, তাহলে এটা কিন্তু তোমার জন্য করা কঠিন হয়ে যাবে। 1.67 আছে, এখানে আবার 1.7 আছে, মানে একদমই কাছে, আবার 1.78 আছে, তাহলে সবগুলো যেহেতু কাছাকাছি, ফলে এমনি তুমি যদি করতে চাও এটা তোমার জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য তুমি কি করবে, এটা একটু মনে রাখবা, এটা একটু মনে রাখা লাগবে। আমরা একটু চেষ্টা করে দেখলাম, তুমি এমনি করে অ্যান্সার মনে হয় 1.78 আছে, তুমি এই ক্যালকুলেশনটা যদি করো দেখবে যে আসলে এরকম একটা মান আসে, বাট তুমি এত ক্লোজলি যেহেতু মান তুমি কিন্তু পার্থক্য করতে পারবা না, ঠিক আছে? তো এই ক্ষেত্রে তুমি ওইটারে অমনে মনে রাখবা, ঠিক আছে? হুবহু দেখবা। আর যেহেতু এটা উদ্দীপক, এটা তো তোমার মেডিকেল আসার সম্ভাবনা নেই। আর যদি এইচএসসি আসে তাহলে তোমার তো হাতে ক্যালকুলেটর আছে, তুমি এভাবে নিয়ম করবা। হ্যাঁ, আংশিক চাপ কেমনে বের করি, নিজের মোল বাই মোট মোল ইন্টু মোট চাপ, চাপ যেহেতু 1 করে আছে হিসাব আমরা করলাম না, উৎপাদের চাপ বাই বিক্রয়কের চাপ, ঠিক আছে? তাহলে এমনি করে সব উদ্দীপকের অঙ্কগুলা তোমরা এমনি করে চাইলে এগুলা আসলে কি করতে পারো। আর এখানে এই যে এখানে একটা NO2 এই যে এই জিনিসটা দিচ্ছে, এই জিনিসটা কেটে আমরা কি জানি, এটা হয়ে যায় 4 আলফা স্কয়ার পি, আর নিচে 1 মাইনাস আলফা, 1 মাইনাস আলফা স্কয়ার, মানে এরকম এক। ও আচ্ছা, এখানে নাইট্রোজেনের আংশিক চাপ আছে, এটা হলো তোমার হলো কি, এটা হলো তোমার হলো কেপি, কেপির মান হলো এটা, এই অঙ্কের ক্ষেত্রে কেপির মান হলো এটা বলা হচ্ছে। আর এখানে নাইট্রোজেন NO2 এর আংশিক চাপ দিচ্ছে, তাহলে NO2 এর আংশিক চাপ এখানে বলছে যে, আচ্ছা এইলা এইলা বড় টাইপের অঙ্ক, এগুলো আমাদের এরকম দেখা দরকার নেই। তাহলে মোটামুটি এগুলা যেগুলো দেখাইছি এগুলো তোমরা যদি একটু করো, মেইনলি আমরা পিএস এর যে অঙ্কগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট, মেডিকেলে প্রতিবার দেখা যায় পিএস এর ওই টাইপের ওখান থেকে একটা দেয়, তো ওই জিনিসগুলো তোমরা একটু মেইনলি ফোকাসে রাখে করবা, ঠিক আছে? তো আমরা আজকে এতটুকুই থাক, নেক্সট আমরা অন্য একটা চ্যাপ্টারে দেখবো।